বাবা অর্থাৎ শ্বশুর মশাই ছিলেন আমার পেশেন্ট। তিনিও উনি ক্রনিক পেশেন্ট ছিলেন আইবিএস, ইরিটেবল ভাওয়েল সিনড্রোম, অর্থাৎ সকাল থেকে সন্ধে অবধি ওনাকে 8-10 বার পায়খানায় যেতে হতো এবং গত 1-1.5 বছর যাবত এটা কন্টিনিউশন ছিল। তো আমি হাইড্রোফোবিনাম 200 দিয়ে প্রায় 2 মাস আগে 200 দিলাম। 200 দিতে কিছুটা ভালো ছিল, তারপর সিএম এইভাবে আমি চলে এসেছি। ওই বাড়িতে প্রথম হচ্ছে হাজবেন্ড এফেক্টেড হয় কোভিড-19-এ। এফেক্টেড হওয়ার পরে তাকে আমি কার্বোভেজ সিএম দিয়ে ট্রিটমেন্ট শুরু করি এবং তার সঙ্গে সঙ্গে বাড়ির আর যারা অবশিষ্ট ছিল প্রত্যেককেই কার্বোভেজ সিএম আমি স্টার্ট করে দিই। প্রতিদিন সকালবেলা ওই 15 মিনিটস ইন্টারভেল করে 3 বার করে দিতে বলি এবং প্রত্যেকে এইভাবে কার্বোভেজ সিএম খেয়ে যায়, এক্সেপ্ট হচ্ছে ওই শ্বশুর মশাইকে আমি কিন্তু আর কোনো মেডিসিন দিলাম না, যেহেতু উনি হাইড্রোফোবিনামের আন্ডারে আছেন, মেডিসিন অলরেডি উনি নিয়েছেন সিএম। তো একে একে দেখা গেল কার্বোভেজ সিএম খাওয়ার পরেও প্রত্যেকে এফেক্টেড হয়েছে, পরপর এফেক্টেড হয়ে গেছে। হ্যাঁ, লাস্ট এফেক্টেড হয়েছেন শাশুড়িমার অবস্থা কিন্তু খুব সঙ্গীন ছিল এবং প্রায় 8-10 দিন খুব ভুগেছেন। 8-10 দিনের মধ্যে ওনাকে মোটামুটি ঠিক করা গেছে। উনিও আমার এই ট্রিটমেন্টে কার্বোনিমেলেজ সোরাইনাম এইভাবেই টেনে এসে মোটামুটি ঠিক হয়ে গেছেন। এখানে এই অবজারভেশনটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে শ্বশুর মশাই মানে হাইড্রোফোবিনাম সিএম খেয়েছিলেন, উনি কিন্তু এখনো পর্যন্ত এফেক্টেড হননি, কিন্তু কার্বোভেজ সিএম খাওয়ার পরেও এরা কিন্তু এফেক্টেড হয়ে গেছে পরপর। অর্থাৎ এইখান থেকে আমার যেটা স্যারের সঙ্গে বা আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করছে সেটা হচ্ছে হাইড্রোফোবিনাম এই ক্ষেত্রে more effective than কার্বোভেজ সিএম ইন কোভিড-19 প্রিভেনশন ক্ষেত্রে। এটাই আমার ইনফারেন্স। হ্যাঁ স্যার, তোমার বক্তব্যের সপক্ষে একটা সমীকরণ এসে গেল আমার মাথার মধ্যে, কি বলতো? সেটা হলো টিউবারকুলার ডায়াগনোসিস প্রিডোমিনেন্ট, অর্থাৎ কার্বোভেজ দিতে হবে। হ্যাঁ স্যার। এইবার কার্বোভেজ আমি দিতে যাব, তখন তুমি 8টা পয়েন্ট হিসাব করবো, আর যখনই 8টা পয়েন্ট হিসাব করবো তখন হাইড্রোফোবিনাম ঢুকে যাবে। তাহলে হাইড্রোফোবিনাম উঠে এলো, কার্বোভেজ তলায় চলে গেল। সো ট্রিটমেন্ট শুড বি স্টার্ট উইথ হাইড্রোফোবিনাম, অলওয়েজ নেভার উইথ কার্বোভেজ। হাইড্রোফোবিনাম এটা সংযোজন যেটা হচ্ছে 8 নম্বর পয়েন্টটা, B equal to C, 8 নম্বর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যে ক্ষেত্রে কার্বোভেজ দিতাম তখন আমাদের আইডিয়াটা ডেভেলপ করেনি আমার, কিন্তু যখন করলো তখন কিন্তু দেখা গেল যে যাকে আমি টিউবারকুলার ডায়াগনোসিস প্রিডোমিনেন্ট সেই জন্য কার্বোভেজ দেওয়ার পরেও কিছু মানুষ পজিটিভ হয়েছে, কিন্তু হাইড্রোফোবিনাম দেওয়া কোনো মানুষ পজিটিভ হয়নি। এটা হলো আমার বক্তব্য থেকে উঠে আসা সমীকরণ। তাহলে আজকের পরবর্তী অংশ, তাহলে আমি তো বলেই নিলাম যে পিটিএস এক্ষুনি যেটা হয়ে গেল সেটা হলো যে আগে যে পিটিএস কে গুরুত্ব দেওয়া হয়েছিল এখনো সেই পিটিএস কে গুরুত্ব দিতে হবে, কিন্তু পিটিএস কে গুরুত্ব দিতে গিয়ে একই সঙ্গে বলি পিটিডি কে গুরুত্ব দিতে গিয়ে যে লেটেস্ট আইডিয়াটা হয়েছে সেটা প্রয়োগ করতে গেলেই এরা 2 নম্বরে চলে যাবে, 1 নম্বর উঠে আসবে হাইড্রোফোবিনাম। আবার বলছি, বর্তমানে রিয়েল হোমিওপ্যাথি কে যেখানে পৌঁছানো গেছে সেইখানে সবার গুরুত্ব আছে, সুজা আছে, মেডো আছে, ড্রসেরা আছে, কার্বোভেজ আছে, সবার গুরুত্ব আছে। কিন্তু কথাটা হলো যে শরীর মায়োজমের প্রিডমিনেন্সির জন্য এরা প্রকট হয়, কিন্তু সবার আগে প্রকট হয় পোস্ট রেবিস সিনড্রোম। তার প্রমাণ WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলে দিয়েছেন, বিশেষজ্ঞরা বলে দিয়েছে যে খুব দ্রুত পারমাণবিক যুদ্ধ নয়, ক্যান্সার এই মানব সভ্যতা অবলুপ্ত হয়ে যেতে পারে, এবং সেটা ঘরে ঘরে তার প্রমাণও ফলতে শুরু করেছে। এই ক্যান্সার আমি আমার লেখার মধ্যে বলেছি যে আমি স্বপ্ন দেখি এই পৃথিবী যন্ত্রণাদায়ক রোগ থেকে মুক্তি পাবে, এ বিশ্ব, আমি স্বপ্ন দেখি এ বিশ্ব বিকলাঙ্গ মুক্ত হবে। কোনো উপায় ছিল না
কোনো উপায় ছিল না, কিন্তু উপায় স্রষ্টা আমাকে দিয়েছেন। সেটা কি? সেটা কিন্তু হাইড্রোফোবিয়া। আরেকটা দিক দেখো, বিষে বিষ কাটে, এটা আমরা সবাই বলি। পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর বিষ জলাতঙ্ক রোগের বিষ। এটা জেনেছিলাম যখন আমি 4th ইয়ারে পিএসএম পড়ানো হতো। সেখানে স্যার ব্যাপারটাকে খুব পরিষ্কার করে দিয়েছিলেন যে পৃথিবীতে যত মৃত্যু আছে সব থেকে যন্ত্রণাদায়ক মৃত্যু হলো জলাতঙ্ক রোগে। কারণ এই রোগে মানুষটি শেষ মুহূর্ত পর্যন্ত বুঝতে পারে যে সে পৃথিবী থেকে চলে যে তার যাত্রা শুরু হয়েছে, পৃথিবী ছেড়ে চলে যাওয়ার জন্য তার যাত্রা শুরু হয়েছে, কিন্তু কিচ্ছু করার থাকে না। একবার ভাবো না কি ভয়ঙ্কর, পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু জল দেখলেই ক্র্যাম্পিং সেন্সেশন হচ্ছে। যদিও ঘটনাটা ঘটে ট্রেনে, কেসে নেগরি বডিজ, জলাতঙ্ক রোগের বিষ যখন আমাদের শরীরে ঢোকে, যতক্ষণ শরিক মায়াজম প্রিডমিনেন্ট না হয়, মানে যতক্ষণ ভাইটাল ফোর্স যথেষ্ট স্ট্রং থাকে, ততক্ষণ শরিক মায়াজম রিসেসিভ স্টেটে থাকে। কোনো কারণে ভাইটাল ফোর্স দুর্বল হলে শরিক মায়াজম প্রিডমিনেন্ট হয়। শরিক মায়াজম প্রিডমিনেন্ট হলে আমার ভিতরে থাকা, মানে কোন একটা মানুষের ভিতরে থাকা এই জলাতঙ্ক রোগের বিষ, মানে জেনেটিক ম্যাটেরিয়ালস অফ রেবিস ভাইরাস থাকে, তখন তারা প্রিডমিনেন্ট হয়। এই প্রিডমিনেন্ট যদি না হয়, সারা জীবন না হতে পারে। আর যখনই এটা প্রিডমিনেন্ট হয়, তখন ব্রেনে প্রথম নেগরি বডি তৈরি হয়। তার মানে ব্রেন প্রথম এফেক্টেড হয়। আর ব্রেন যখন এফেক্টেড হয়, তখনই কিন্তু রোগের প্রকোপ শুরু হয়। জল দেখলে ভয় পাওয়া, জল খেতে গেলে কষ্ট হওয়া, ধীরে ধীরে দ্রুত ছড়িয়ে পড়ে, আর জল খেতে পারে না। সে কি ভয়ঙ্কর কষ্ট! তোমরা যদি প্র্যাকটিস অফ মেডিসিনের বইয়ের ছবি দেখো, সহ্য করা মুশকিল। আমি তো কোনোদিন জলাতঙ্ক রোগী দেখিনি, আমার যে কদিন ডিউটি ছিল, যদি কোনোদিন মানে দেখতে চাইনি, কিন্তু যদি কোনোদিন ঘটনা ঘটে, কিন্তু বইতে দেখেছি কি ভয়ঙ্কর সে ছবি। এইরকম ভয়ঙ্কর এই রোগ বিষ, আর এই রোগ বিষই পারে পৃথিবীটাকে বিষাক্ত করতে। এই রোগ বিষ বানাতে পারে ধর্ষক, এই রোগ বিষ বানাতে পারে খুনি, এই রোগ বিষ বানাতে পারে ক্যান্সার, এই রোগ বিষ বানাতে পারে বিকলাঙ্গতা। তার মানে পৃথিবীতে যা কিছু ভয়ঙ্কর, তার পিছনে দায়ী এই ভয়ঙ্কর বিষ না। টিবি বলো, যা বলো, ক্যান্সার বলো, কারো বিষ এত ভয়ঙ্কর নয়। এত কষ্ট পেয়ে কেউ মরে না। আরো কথা হলো, একবার যদি সিমটম শুরু হবে, দেখবে আমার লেখার মধ্যে আছে, ডেভিডসনে আছে, আর তোমার হ্যারিসনে আছে, প্র্যাকটিস অফ মেডিসিনের বই। একবার যদি সিমটম ডেভেলপ করবে, পৃথিবীতে এমন কিচ্ছু তৈরি হয়নি, আবার ওকে ফিরিয়ে দেবে। কারণ মনে থাকে জানো, ওই যে সিমটম গুলি তৈরি হয় যখন ব্রেনের মধ্যে, ব্রেন সেলগুলির মধ্যে নেগরি বডিজ, এক ধরনের এই রেবিস ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়ালস থেকে যার জন্ম, তার জন্য এই আলোচনাটা আমি বারবার করি। এই জন্য তোমাকে কি হলো এটা দেখতে হবে না। তুমি একটা পয়েন্ট যদি পেয়ে যাও, তাহলে হাইড্রোফোবিয়াম দাও। তারপর ঠিক যেমন করে বলা আছে লেখার মধ্যে, বাংলায় তো পেয়ে যাবে কাল, তারপর সরিনাম। কাজ হয়েছে তো তুমি এগিয়ে চলো হাইড্রোফোবিয়ামকে দিয়ে, যেমন ভাবে এগোতে বলা হয়েছে। কখন সিএম, কখন 03, কখন 015, কখন 018, কখন 021, সব লিখে দিয়েছি একটা একটা করে লাইনে, কয়েকদিন ধরে লিখেছি। তোমাদের মনে কোনো প্রশ্ন না জাগে, দয়া করে পড়ো, পড়ে আমাকে অন্তত ধন্য করো। তাহলে এই যে কথাগুলি, যে
হাইড্রোফোবিনামের জন্য দায়ী যে রেবিস ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়াল সে ব্রেনের মধ্যে নেগরি বডি তৈরি করার পর সাইন অ্যান্ড সিমটম দেখা দেয়। ফলে কোনো ওষুধ নেই যাকে নেগরি বডিটাকে শেষ করতে পারে, তাই তাকে মরতেই হবে। আর মরতেই হবে মানে হলো আমরা আমাদের চারিদিকে যারা রয়েছি আমরাও কিন্তু আগামী দিনে আমরা কেউ বিকলাঙ্গ নই, কিন্তু ক্যান্সার হতে পারে। আমরা কেউ ক্যান্সার আক্রান্ত হয়নি, কিডনি নষ্ট হতে পারে, যাকে বলা হয় ক্রনিক রেনাল ফেলিওর। তোমরা প্রত্যেকটা ক্ষেত্রে যদি সুযোগ থাকে প্যাথোলজিক্যাল রিপোর্ট করে চিকিৎসা করবার, তাহলে হাইড্রোফিয়াম দেওয়ার আগে রিপোর্টগুলি দেখো, হাইড্রোফিয়াম দেওয়ার পরে রিপোর্টগুলি দেখো। রোগী তোমাকে বলবে, স্যার ডাক্তার বাবু আমার তো টিউমারটা কমছে না, আমার তো মাথা ব্যথা কমছে না, আমি তো চোখে ভালো দেখতে পাচ্ছি না। তোমাদের কাজ হবে বলা, পাবে পাবে বাবা, তুমি তো আমার কাছে এসেছো বট গাছের শিকড় গজিয়ে এনেছো রোগটা, আমাকে শিকড়গুলো উঠাতে দেওয়া মানুষটাকে বোঝাবার জন্য। কথা হলো ওই মানুষটি তোমার কাছে আজকে এসেছে, ও ভুগছে কত বছর? ভাবো মানুষটির বয়স 80 বছর, নজরুলের রোগী, ও ভুগছে কত বছর? 81 বছর, কারণ মায়ের পেটে ছিল 1 বছর। সেই 1 বছর থেকে মায়ের দিকের বাবার দিকের সমস্ত রোগ ব্যাধি সে নিয়ে এসেছে, কিন্তু তাকে কেউ কোনোদিন হাইড্রোফোবিয়াম দেয়নি, ইন্ডিকেশন থাকা সত্ত্বেও। বললাম ইন্ডিকেশন তো থাকতেই হবে, তুমি কোনো দিকে যেতে পারো, ইন্ডিকেশন থাকতেই হবে, পাবেই। যদি না নিতে পারো তোমার অযোগ্যতা যে তুমি হাইড্রোফোবিয়ামের কোনো ইন্ডিকেশন পাও। তাই বলে অন্ধের মতো দেবে না, কারণ তোমাকে তো বলতে হবে স্যার এই জন্য দিয়েছি। তুমি যদি কোনো কেস প্রেজেন্ট করবে, তুমি যদি আমাকে কোনো প্রশ্নের জবাব দেবে, বা পরীক্ষায় তোমাকে একটা কেস বলা হলো, তোমাকে তো বলতে হবে যে তুমি তোমাকে বলো তোমার একটা কেসই বলো, তুমি কি দিলে, কেন দিলে, কি দিয়ে শুরু করলে। অবশ্যই জানতে চাওয়া হবে ডেট, নিশ্চয়ই সেপ্টেম্বরের আগের কোনো কেস তোমাকে বলতে দেওয়া হবে না, যা বলতে হবে সেপ্টেম্বর অক্টোবরের কেস বলতে হবে, কারণ তার আগে পর্যন্ত আমাদের আইডিয়া ছিল বিকৃত মানে আমাদের আইডিয়ার ঘাটতি ছিল, ফলে তখনকার কথা বলা হবে না। সেই জন্য তোমাদের আগের কেসগুলি ডেকে নিয়ে অবশ্যই হাইড্রোফোবিয়াম স্কোপ থাকলে হাইড্রোফোবিয়াম দিয়ে তোমার ওই জায়গাটাকে শূন্য স্থান পূরণ করো। তাহলে পিআরএস, পোস্ট রেবিস সিনড্রোম, পিটিএস, পোস্ট ট্রমা সিনড্রোম, আর পিটিডি। পিটিডি নিয়ে যে কথা বলার ছিল সেটা হলো পাস্ট হিস্ট্রিতে টিউবারকুলোসিস। কিন্তু তোমাকে তো খুঁজতে হবে, তুমি তো টিউবারকুলোসিস সারাবার বা আফটার টিউবারকুলোসিস এর প্রবলেম সারাবার জন্য তুমি রিয়েল হোমিওপ্যাথ নাও, তোমাকে খুঁজতে হবে এর টিবিটা হলো কেন। নিশ্চয়ই পিআরএস ছিল তাই টিবি হয়েছে, সে যে বয়সেই হোক না, শৈশবে হোক আর বড় হয়ে হোক। টিবি এক ধরনের ব্যাকটেরিয়া। আবার দেখো বিভিন্ন ভাইরাল ডিজিজ যেমন হারপিস, পক্স, মামস, এই যে ভাইরাল ডিজিজ গুলো, এগুলোর ইতিহাস পেলেও কিন্তু তোমাকে হাইড্রোফোবিয়াম দিতেই হবে, কারণ এগুলো ভাইরাল। ভাইরাল কেন বলছি, ব্যাকটেরিয়ালও হতে পারে। যেমন টাইফয়েড সেরে যাওয়ার পরেও তারা থাকে গল ব্লাডার, একে যদি ঠিকাতে তাড়াতে হয় টাইফয়েডের হিস্ট্রি পেয়ে, তাহলে তোমাকে কিন্তু হাইড্রোফোবিয়াম দিতেই হবে, কারণ এদেরকে চিকিৎসা করে এদেরকে তাড়ানো যায় না। এরা একবার ঢোকে, ওয়ান ওয়ে বিজনেস, একবার ঢোকে আর বাইরে বার হতে পারে না। সেই জন্যে ওদেরকে যদি খতম করতে হয় তাহলে তোমাকে বিষ দিয়ে বিষ কাটাতে হবে, আর সেই তীব্রতম বিষ হলো হাইড্রোফোবিয়াম। কিন্তু এই হাইড্রোফোবিয়াম দিয়ে তুমি চিকিৎসা শুরু করলেও সেকেন্ড প্রেসক্রিপশন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। যে কাজ হাইড্রোফোবিয়াম করতে পারবে না সেই কাজ কিন্তু সেকেন্ড সাইকেলের মেডিসিন করে দেবে। আমি কালকে ঠিক করেছি, এর আগে অনেকবার বলেছি যে আমি ওই যারা খুব ধর্মীয় মানসিকতার মানুষ তাদের ওষুধ হবে সিপ্লিনাম, এটা নিয়ে বলবো। আর হচ্ছে যারা ক্রনিক রেনাল ফেলিওরে ভুগছে তাদের ওষুধ, আর হচ্ছে যারা ফিজিওথেরাপি এদের ট্রিটমেন্টের ওষুধ, জনিত ওষুধ। আমি এদের নিয়ে অনেক ভেবেছি, তবে তোমাদেরকে বলবে নজরুল একটা কেস বলবে ড্রসরা দিয়েই ঠিক করেছে, কিন্তু আমি বলবো তোমরা অনেকে অনেক কিছু দিয়ে ঠিক করেছো,
একটা সময় ছিল আমরা কার্বোহাইড্রেট পাইকারি হারে দিয়েছি এবং মানুষ ভালো হয়েছে, যার ফলে জন্ম হলো রিয়েল হোমিওপ্যাথি। কিন্তু যেটা বলবার, যেটা ভাববার, সেটা হলো প্রত্যেকটা শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধা সবার মধ্যে খুঁজতে হবে এই 1 থেকে 8 এর মধ্যে কি আছে। খুঁজতে হবে, অন্ধের মতো ওষুধ দিও না, খুঁজতে হবে। কেন দেখো, তুমি একটা পেলে, কি পেলে না, ইয়েতে সাপে কামড়েছে, আর কিছু পাওয়া গেল না, সেটা ঢোড়া সাপ না কি সাপ, মানে বিচিন সাপ না কি সাপ বোঝা গেল। আবার দেখো বিমরুল কামড়ালে বা এই চেলা, এই হুল ফুটালে, আমি তো তোমাদের বলেছি কার্বোহাইড্রেট ঠিক হয়। তো কার্বোহাইড্রেট দিয়ে ঠিক হয়েছে এমন রোগী তোমার কাছে এলো, তুমি কিন্তু আবার হাইড্রোফোবিনামি দেবে, কারণ বিষ দিয়ে বিষ কাটাতে হবে। কার্বোহাইড্রেট সারিয়ে দিয়েছে যেভাবেই হোক, কিন্তু মাথায় রাখতে হবে বিষই একমাত্র বিষের ওষুধ। তাই কার্বোহাইড্রেট, হাইড্রোফোবিন তোমাকে দিতেই হবে। সেখানে বাইরের হিস্ট্রি, শুধু বাইরের হিস্ট্রি, আর কিছু পাওয়া গেল না, তুমি চাইলে 200 দিতে পারো। কিন্তু যদি হাইড্রোফোবিনের প্যাথোফিজিক্যাল দিককে কভার করে, যেমন মায়ের প্রতি বা অন্য কারো প্রতি বিশেষভাবে হরিবলি অ্যাটাচ ছিল, হরিবল অ্যাটাচমেন্ট যদি কারো থাকে, আমরা কিন্তু প্যাথোফিজিক্যালি হাইড্রোফোবিন দিতে পারবো। তাও যে হাইড্রোফোবিন কাজ করবে এ কথা কিন্তু আমি বলিনি। এই লেখাটা লিখতে গিয়ে আইডিয়াটা আমার ক্লিয়ার হয়েছে যে হাইড্রোফোবিন ইন্ডিকেশন আছে, কিন্তু তখন তুমি কাজ নাও করতে পারো। কেন পাবে বলো? কারণ ওই মানুষটার মধ্যে তো ও হাইড্রোফোবিনামের ইন্ডিকেশন আছে, মানে হচ্ছে সোরাপিডোমিনাম। সোরাপিডোমিনাম মানে হলো আরো 4টে আছে। ফলে সমস্যা তো একাকে দিয়ে হয়নি, মানে বট গাছের তো একটা শিকড় থাকতে নেই, মানে বট গাছের শিকড় কোনটা মূল শিকড় জানা যাবে না, কারণ আরো 4টে তার মধ্যে আছে। ফলে তোমার কাছে যে রোগীটা হাইড্রোফোবিনের ইন্ডিকেশন নিয়ে এসেছে, তার অনেকগুলো শিকড় গজিয়ে গেছে। তাই তুমি পাবে না কাজ। তোমাকে সমস্ত গোটা সিস্টেম সম্পর্কে আইডিয়া নিতে হবে, তবেই তুমি ডাক্তারি করতে পারবে, আর না হলে অন্য কিছু করে খাও। রিয়েল হোমিওপ্যাথিক প্র্যাকটিস ভয়ঙ্কর, হয় তাঁত বুনে খাও, মানে যা করছিলে তাই করো, আর না হলে এখন বন্ধ রাখো, তারপর তুমি এড়ে গরু কিনো। কারণ এড়ে গরু কিনতে গেলে তোমার গায়ে জোর চাই, এড়ে গরুকে তোমার হাতের মুঠোয় রাখতে হবে, সেই বুদ্ধি চাই। তোমার কাছে বুদ্ধি নেই, শক্তি নেই, তুমি এড়ে গরু কিনে বসেছো, তো সিং তো ঢুকবেই। তাই রিয়েল হোমিওপ্যাথি প্র্যাকটিস করতে গেলে তোমার এই প্যাথির সমস্ত লিটারেচার সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল হতে হবে, আর না হলে অন্ধের মতো করবা। স্যার এই হয়েছে, এই রাজু বলে একটা ছেলে আছে, পাগলা, 8 পাগলা, ওই রকম করে প্রশ্ন করবো, আইডিয়া তো নেই, বিরক্ত করে মারে। আমি বলি তোমাদেরকে, তোমরা নিশ্চয়ই রিয়েল হোমিওপ্যাথি প্র্যাকটিস করবে। এটা করতে হবে পৃথিবী বিশ্বের স্বার্থে, মানবতার স্বার্থে, মানব সভ্যতাকে রক্ষা করার স্বার্থে করবে তুমি। কিন্তু তার জন্য তো তোমার বুদ্ধি চাই, মানে হলো তোমার পড়াশোনা চাই, অক্লান্ত পরিশ্রম করে সেই নলেজ আনতে হবে। এই কথা বারবার বলতে হয় এই জন্যে, তোমরা হোমিওপ্যাথ, তার মানে আমিও ছিলাম এক সময়, খুব সহজে কামাতে চাই। পাস করেছি, ম্যাথমেটিক্স আছে, রেপার্টরি আছে, সফটওয়্যার কিনেছি, রাডার হোক, হোমপ্যাথ হোক, কিনেছি, দেখে নেব, ক্লিক করলাম, মেডিসিন এসে গেল, ওষুধ দিয়ে দিলাম, কি ভালো আছে, সব ঠিকঠাক। তো কেন সাহেব ওটা ওই যে 3টে লাইন লিখেছিল, সন্দেহ আছে ওরা মাল খেয়ে লিখেছিল, আমেরিকানরা জাস্ট মদ খায়, ওই লাইন 3টে লিখেছিল মদ খেয়ে। ওরা পড়ার কোনো দরকার নেই, সিমটম মিলেছে দিয়ে দাও, রুবিক্স মিলেছে দিয়ে দাও। হোমিওপ্যাথটা বড্ড অলস। তাই হ্যানিম্যান জানতেন যে এরা এত বড় আলসে যে বিনা পড়াশোনায় পয়সা কামাতে চায়, বিনা পড়াশোনায়। তাই লিখে দিল ফার্স্ট এডিশনের প্রিফেসের লাস্ট প্যারাগ্রাফে যে তোমরা কিন্তু শ্রমবিমুখ হয়েও না, কিন্তু সব হোমিওপ্যাথ তাই পড়বেই না। হোমিওপ্যাথটা কেন সবাই, কেউ পড়তে চায় না, কেউ কষ্ট করতে চায় না, খালি পয়সা কমাতে চায়, হারামের পয়সা। জাহান্নামে যাও তোমরা, যারা হারামের পয়সা কামাতে চাও তারা জাহান্নামে যাও।
তুমি জেনে দেখো, নামাজ রোজা বাঁচাতে পারবে না তোমাকে, কারণ তুমি মিথ্যাবাদী, বেহিসাবি, তোমার ইমান নেই। আর হিন্দুদের জন্য বলছি, যতই পূজা করো আর যাই করো, ঈশ্বরে ভক্তি করো, রেহাই নেই। খ্রিস্টানরা যতই গির্জায় যাও, সকালে গিয়ে প্রার্থনা করো, কেউ বাঁচাবে না, কারণ তুমি ডাক্তার হয়েছো, অথচ পড়াশোনা করো না, পয়সা কামাতে চাও। পড়াশোনা না করে পয়সা কামানো একটা পাপ, চরমতম গুনাহ। ওই পথের পয়সা হারামের পয়সা, পাপের পয়সা, তোমাকে আগুনে জ্বালিয়ে দেবে, পাপের আগুনে। কোন ধর্মীয় আচরণ তুমি বাঁচতে পারবে না, যে ধর্মেরই তুমি হও না কেন। তৈরি থেকো আগুনে পড়বার জন্য, যদি না পড়াশোনা করবার মন। সো পিটিএস, পিটিডি এখন গৌণ, কারণ ওরা এসেছে কিন্তু পিআরএস এর হাত ধরে, পিআরএস এসেছে শরিক মায়াজমের হাত ধরে। তাহলে সোজা কথাটা কি হলো, শরিক মায়াজমের হাত ধরে পিআরএস ঢোকে প্রথম, কারণ ও হচ্ছে পাড়ার মস্তান। ওকে অবশ্য একজন নিয়ে এসেছিল, ও থাকতো বেপাড়ায়, ওকে নিয়ে এসে বললো, শোনো তুমি আজকের থেকে, আমি ওপাড়াতে, আমি ওখানে আছি একমাত্র ক্ষমতাশালী, আমি তোমাকে শেল্টার দেবো, তুমি আমার বাড়িতেই আগে ভাড়া নাও, তারপর তোমার যা খুশি তাই করো। চলে এলো শরিক মায়াজমের হাত ধরে, চলে এলো। শরিক মায়াজম কবে হাত ধরলো? যবে ওই পাড়ায় সব থেকে শক্তিশালী ভদ্রলোক, ন্যায়নীতিবান লোকটা মারা গেল, বা দুর্বল হলো, বা বিছনায় পড়লো। ন্যায়নীতিবান লোক মানে ওর মধ্যে পিআরএস আছে, পিটিডি আছে, অনেক কিছু আছে, ও তো অসুস্থ হবেই। হলো তখন কি হলো, শরিক মায়াজম প্রকট হলো। ভাইটাল ফোর্স যখনই দুর্বল হলো, শরিক মায়াজম প্রকট হলো। শরিক মায়াজম প্রকট হলে পিআরএস আগে হাত ধরে আসবে। তাই তুমি প্রত্যেকটা মানুষের মধ্যে 1 থেকে 8 পয়েন্টের একটা না একটা পাবেই। তুমি যদি অন্ধের মতো দাও, তোমাকে কিন্তু জবাব দিতে হবে কেন দিলে তুমি, সেই জন্য তোমাকে কিন্তু যুক্তি খাড়া করতে হবে। গেল? আচ্ছা, এইবার কি হলো, শরিক মায়াজম প্রকট হয়েছে, ভাইটাল ফোর্স, প্রথম কথা ভাইটাল ফোর্স দুর্বল হয়েছে, ফলে শরিক মায়াজম প্রকট হয়েছে। শরিক মায়াজম প্রকট হয়েছে বলে পিআরএস এলো, পোস্ট অফিস সিন্ড্রোম। শরিক পিআরএস যেহেতু এসে গেছে, সেহেতু অন্য যারা ছিল, আমি সেদিন যথার্থই বলেছিলাম আলিবাবা 40 চোরের সেই কাহানি, কেমন করে আলিবাবাকে মারতে এসেছিল ডাকাত দলের সর্দার, সমস্ত ওই ডাকাত দলের সব সদস্যদের নিয়ে ওই তেলের পিপের মধ্যে। যদি মর্জিনার যথেষ্ট বুদ্ধি না থাকতো, তাহলে কিন্তু আলিবাবাকে মরতেই হতো। তো মর্জিনা কে? মর্জিনা হলো রিয়েল হোমিওপ্যাথ, মর্জিনা হলো রিয়েল হোমিওপ্যাথ। ও কি করলো, বুদ্ধি লাগিয়ে কোন পিপে তেল আছে বার করলো। ও তো প্রথমে জানতোই না, সবগুলো টোকা দিল, সবগুলো তো ওস্তাদ টাইম হলো, ও বুঝে গেল তেল নেই, সব ডাকাত। একটাতে কোনো শব্দ হলো না, ওই তেল ঢেলে নিয়ে জাল দিল, সবগুলো ডাকাতকে মারলো। মানে হলো ওই তেল হলো হাইড্রোফোবিনাম, আর ডাকাত দলের সব ইয়েরা হলো বিভিন্ন ট্রু ডিজিজ। গরম তেল দিয়ে, মানে রিয়েল হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে, মানে হাইড্রোফোবিনাম দিয়ে ওগুলোকে মারা হলো। আমাদের ক্ষেত্রে আইডিয়া হলো দুর্বল করে দেওয়া হলো। তারপর সেকেন্ড প্রেসক্রিপশন, সেকেন্ড সাইকেল, থার্ড সাইকেল, ফোর্থ সাইকেলে আমরা ওদেরকে ইন্ডিভিজুয়ালি অ্যাটাক করব আর ধ্বংস করব। আর একটি মানুষ প্রকৃত সুস্থতা ফিরে পাবে। ওই মানুষটি থেকে বিকলাঙ্গ বাচ্চা আসবে না, ওই মানুষটির কখনো ক্যান্সার হবে না। কারণ কেন বলে দিয়েছেন কথাটা, যদি তুমি সঠিক সময়, মানে রোগগ্রস্ত অবস্থায় নয়, সঠিক সময়ে আর্লি লাইফে চিকিৎসা করতে পারো, তাহলে কিন্তু বৃদ্ধ বা বৃদ্ধা বয়স পর্যন্ত একটি কোষও ধ্বংস হবে না। কোথায় লেখা আছে? এটা লেখা আছে 6th চ্যাপ্টারে। ইয়েস, হ্যাঁ 6th চ্যাপ্টারে। তাহলে আমরা যাকে এইভাবে চিকিৎসা করব, তার থেকে কোনো শিশু সন্তান বিকলাঙ্গ হবে না, কোনো শিশু সন্তান খারাপ হয়ে জন্মাবে না। ওই শিশু সন্তানগুলি বা ওই পেশেন্ট ওই নিজে কখনো
দুরারোগ্য যন্ত্রণারোগ ব্যাধিতে আক্রান্ত হবেন না। এই পথটা জানা না থাকার জন্যে পৃথিবীতে এত রোগ, এত ব্যাধি, এত যন্ত্রণা, সব কিছুর মূলে এই একটি কারণ। ফলে কারণটি যদি শুরুতেই ধ্বংস করে দেওয়া যায়, সে শিষ্য হিসাবে হোক বা একটু পরেই হোক, তবেই কিন্তু এটা সম্ভব, আদারওয়াইজ এটা সম্ভব না। তাই তোমরা যাকে যে ওষুধ দিয়ে চিকিৎসা করে থাকো না কেন, ভালো করে থাকো না কেন, তুমি হও, তোমার বাড়ির লোক হোক, তোমার আত্মীয়রা হোক, তোমার প্রতিবেশী হোক, তোমার পেশেন্ট হোক, তাদেরকে ডেকে নিয়ে তুমি আবার নতুন করে ওষুধ। সেদিন লেসবিয়ান যে মেয়েটিকে ডেকে আনা হয়েছিল ফেব্রুয়ারির পর অক্টোবরে, তখন কিন্তু সে দীর্ঘদিন ধরে ঘুমোতে পারছিল না। সে ঘন্টার পর ঘন্টা সে মোবাইল টিপত, তার মাথা যন্ত্রণা ছিল, তার খাবার দাবারের প্রতি কোনো আগ্রহ ছিল না, তার বাউলস ক্লিয়ার ছিল না, তার মধ্যে ইরিটেশন ছিল। এদিন আমি তাকে শ্যামলকে বললাম, যেহেতু তুমি 200 দিয়েছো, তখন তো 200 এর সুযোগ ছিল, এখন তুমি সিএম দাও। মেয়েটিকে আজকে শ্যামল আবার তার মায়ের সঙ্গে যোগাযোগ করেছিল, মেয়েটি একদম ঠিক আছে, সে এখন মোবাইল না টিপে ঘুমিয়ে যাচ্ছে, তার মাথা যন্ত্রণা নেই, খাওয়া দাওয়া ফিরে এসছে, সে অনেক খোলা মনের মানুষ হয়েছে, গল্প থেকে শুরু করে সবকিছুতে একদম স্বাভাবিক, অন্য আর 5টা মেয়ে যেমন। ফলে তোমরা তোমাদের রোগীদেরকে কিন্তু দেখে নাও, যাকে যা দিয়েছিলে, কিন্তু মনে থাকে জানো হাইড্রোফোন দিলেই যে একবার সব ঠিকঠাক হয়ে যাবে ভাবার কোনো কারণে, কিন্তু তুমি দিতে হবে, তোমাকে মাথায় থাকে জানো ও রয়েছে সবার মূলে, সব ক্ষেত্রে, সব জায়গায়। এবং তুমি 99% ক্ষেত্রে দেখবে কি দারুণ পরিবর্তন তুমি খেয়াল করছো। হ্যাঁ, শেষ হয়নি, চিকিৎসা শেষ হয়নি, কিন্তু যে পরিবর্তনটা আটকে ছিল, আমি আমার কেসগুলো বলতে চাই না, কারণ তোমরা ভাববে উনি বোঝে আর উনি বলে, তাই আমি তোমাদেরকে দিয়ে কেসগুলো বলাই। আমার হাতে এই মুহূর্তে এমন এমন কেস রয়েছে যেগুলি শুনলে তোমার পাগল হয়ে যাবে। তো পাগল আমি করতে চাই না, কারণ বাড়িতে তোমাদের বউ বাচ্চা আছে বা স্বামী সন্তান আছে, তাই পাগল আমি করতে চাই না। যদি আমার পরে আমি যখন দুনিয়ায় থাকবো না, তখন আমার এই কেসগুলোর খবর যদি জানতে পাও, তখন মন প্রাণ ঢেলে পড়ো, তখন করো। তবে আমি একটু বলে দিয়েছি, আরে একবার বলে দেওয়া উচিত, সে হচ্ছে পরের দিন মানে কালকেও হবে, আমি পড়াবো কি কি বলে দিয়েছি। এর পরের সপ্তাহে শুধু প্রশ্ন উত্তর পর্ব, শুক্রবারেও প্রশ্ন উত্তর, রবিবারেও প্রশ্ন উত্তর, তারপরের সপ্তাহে কিন্তু পরীক্ষা। সেই পরীক্ষার নাম্বার দেওয়া হবে প্রথম 2টো গ্রেড। একটা হচ্ছে এফ, মানে প্রথম প্রশ্নের জবাব দিতে পারোনি, মানে তুমি 1 থেকে 8টা বলতে পারোনি, নাম্বার অনুযায়ী বলতে পারোনি, তাহলে তুমি এফ, মানে তোমাকে আর প্রশ্ন করা হবে না। যদি প্রশ্নের জবাব দিতে পারো, তখন তোমাকে প্রশ্ন করা হবে। একটা প্রশ্ন করার পর বলা হবে তোমার কাছ থেকে সুস্থ হওয়া, তুমি একটা পেশেন্টের কাহিনী শোনাও। অবশ্যই তাড়াতাড়ি করেই বলতে হবে, আমি গাইডলাইন দিয়ে দেবো কি কি বলতে হবে, কোন কোন পয়েন্ট বলতে হবে। আচ্ছা, যদি তুমি এইটা ঠিক গাইডলাইন মেনে দিতে পারো, তখন তোমাকে আমি একটা প্রশ্ন কেস বলবো, তোমাকে বলতে হবে। যদি তুমি বলতে পারো, তুমি এ গ্রেড পাবে। আর যদি তোমারটা বলতে পারলে, আমারটা বলতে পারলে না, তাহলে বি। আর তুমি তোমারটাও ভালো করে বলতে পারলে না, আমারটাও ভালো করে বলতে পারলে, তাহলে সি। এই গাইডলাইন কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো এই আগের সামনের সপ্তাহে। ওই ইয়েগুলি কি বলে, ওই প্রশ্ন উত্তর পর্ব শেষ হয়ে যাবে, তারপরে এই পরীক্ষার গাইডলাইন আমি দিয়ে দেবো। আর এই কে এ পেলো, কে বি পেলো, কে সি পেলো, দিলীপ বাবু আমাকে লিখে দেবে। দিলীপ বাবুরটা আমি লিখবো, দিলীপ বাবুর নাম্বারটা, গ্রেডেশনটা আমি লিখবো, আর দিলীপ বাবু বাকি সবারটা লিখবো। কিন্তু স্যার একটা খবর হচ্ছে, স্যার হচ্ছে নেক্সট আগামী শুক্রবারে পার্টিসিপেন্ট কিন্তু অনেক কমে যাবে, এটা একটা দুঃখের খবর। কেন পার্টিসিপেন্ট কমে যাবে? এই কারণেই 19 সালের ভিতরে যারা ভর্তি হয়েছে তাদের কোনো পেমেন্ট, অনেকেরই পেমেন্ট একদম তলানিতে থেকে আছে। তো তাদেরকে আমি গত সপ্তাহে রিমাইন্ডার দিয়েছিলাম, তাতে কিছু কিছু সারা এসছে, কিন্তু ম্যাক্সিমামটাই কোনো খবর নেই। এই জন্য সামনে না দিতে পারলে আমার খালি খালি গোয়াল করে লাভ কি? হ্যাঁ, তো এই জন্য আমি এদেরকে সুস্থ ভালো করে থাকুন,
আমি শুক্রবারের আগে অনেকগুলো রিমুভ করে দেবো, তাতে অনেক কমে যাবে। আপনার এত পার্টিসিপেন্ট হবে না সামনে শুক্রবার। প্রশ্নোত্তরেই বন্ধ করে দিতে হবে, ঠিক। আর ওরাও চাইবে প্রশ্নোত্তরের সম্মুখীন হবো না। হ্যাঁ, দিলীপদার সাথে আমারও একই কথা। আগামী শুক্রবারের মধ্যে যাদের যা টাকা পয়সা বাকি আছে, অনেকের এখনো পর্যন্ত দেননি, তাদের টাকা পয়সা পেমেন্ট না দিলে কিন্তু আমিও দিলীপ বাবুর মধ্যে রিমুভ করে দেবো। আর একবার রিমুভ হলে 1 মাসের ভিতর আর কিন্তু ঢুকানো যায় না। আর এটা একটা সবচেয়ে বড় কিন্তু এই ধরনেরই তথ্য সমৃদ্ধ হবে, শুনে নিও। মাঝখানে ছাঁটাই হওয়া মানে হলো না ঘরকা না ঘাটকা, না হোমিওপ্যাথ না রিয়েল হোমিওপ্যাথ, আর একটা গুজামিল মতো। আর একটা কথা বলবার, অনেকে আমার সাথে যোগাযোগ না করে আমাদের এখানে নাম না লিখিয়ে বিভিন্ন পার্টিসিপেন্টদের কাছ থেকে লিঙ্ক চেয়ে নেন, ধার করে নেন লিঙ্ক। তো অন্তত আমি আমার যে সমস্ত পার্টিসিপেন্ট আমার এখানে নাম লেখা আছে, ভর্তি আছে, বা এপার বাংলা ওপার বাংলা যেখানেই হোক না কেন, সেখানে সবার জন্য একটা কথাই বলবো যে কেউ যেন কাউকে লিঙ্ক দিবেন না। লিঙ্ক নিতে চাইলে অবশ্যই আমি এবং দিলীপদা, এদিকে আমি ওদিকে দিলীপদার সাথে কথা না বলে কেউ লিঙ্ক পাচ্ছে না। কেউ লিঙ্ক পাচ্ছে না মানে হচ্ছে তার কোনো প্রবলেম আছে, সে ভর্তি হয়নি। সে আপনাকে কিন্তু আপনার সফট কর্নার ব্যবহার করে আপনার কাছ থেকে লিঙ্ক হাতিয়ে নিতে চাইছে। সো বি কেয়ারফুল, আপনারা কেউ দিবেন না। আর যদি আমি খবর পাই যে অমুকের কাছ থেকে অমুক লিঙ্ক নিয়েছে, তাহলে কিন্তু দুজনই ব্লক খাবে। আমি এই প্রসঙ্গে বলতে চাই, দেখ জাহিদ, কেন এরা যদি এতটাই ন্যায় নীতিহীন হয়, তাহলে এদের ডাক্তারি করে লাভটা কি হবে? ও তো এমনি ক্যান্সারে মরবে, অমনি ক্যান্সারে মরবে। তো ক্যান্সার রোগীকে কি হবে? ক্যান্সার তো সারাতে পারবে না, নিজেই ক্যান্সারে মরবে। কারণ মনটা তো এতটাই নোংরা যে সে হারামের পয়সা আয় করতে চায়, পয়সা খরচা না করে হারামের পয়সা আয় করতে চায়। ঠিক আছে, চলো একটা কথা আমার বলার খুব জরুরি আছে, সে হলো আমি বলেছি ওষুধ দিয়ে রোগ লক্ষণ যেতে হবে এমন কথা কিন্তু বলা হয়নি, কিন্তু বলা হয়েছে যে রোগ লক্ষণ যেতে হবে। এ কথা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু উদ্দেশ্য হলো পজিটিভ সাইন, এক্সপেক্টেড রেজাল্ট দরকার নেই, পজিটিভ সাইন। এই পজিটিভ সাইন শব্দটার মানে কি সেটা বুঝে নাও। দিলীপ বাবু, আপনার মুজাহিদকে বলুন পজিটিভ সাইডটা বুঝে নিতে। তো সবাই পজিটিভ সাইড মানে কি? ওষুধ, সেটা তো আমাদের আগে যেটা ছিল যে 5টা অবজারভেশন। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমি একটু সংক্ষেপে লিখেছি ইংলিশে, আমি ওটা একটু বলতে চাই। সেটা হলো ওষুধ দিয়ে দিয়েছি না, কিচ্ছু বদলায়নি। যত বদলায়নি, গ্যাস, অম্বল, গিট ব্যথা কিচ্ছু বদলায়নি, খিদে, ঘুম, পায়খানা কিচ্ছু বদলায়নি। কিন্তু আগে রাগুক না রাগুক খিস্তি না দিয়ে কথা বলতো না, মানে হলো মনটা পাল্টে গেছে। এটা শিশুর ক্ষেত্রে বলি, শিশু তো ভীষণ ভাবে ভুগছে, ওরে জ্বর, এলাপাতি, হোমনিপাতি, ঘুগনিপাতি সব করা হয়েছে, কিছু কিছু হচ্ছে না। কিন্তু রিয়েল হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার পরে বাচ্চাটির জ্বর কিন্তু কমেনি, বরং 1 ডিগ্রি বেড়েছে। কিন্তু কি লাভ হয়েছে? বাচ্চা কিন্তু হাসছে। যে বাচ্চার চোখ বন্ধ করে পড়েছিল, চোখটা খুলেছে, কথা বললে, ছোট্ট বাচ্চা তো হাসছে। জ্বর কিন্তু 1 ডিগ্রি বেড়েছে। জ্বর যখন 1 ডিগ্রি কম ছিল, চোখ বন্ধ করে পড়েছিল, নাড়াচাড়া দিলেও কথা বলছিল না। এখন ওষুধ দেওয়ার পর জ্বর 1 ডিগ্রি বেড়ে গেছে, বাচ্চা চোখ খুলে দিয়েছে, এখন তার সঙ্গে কথা বললে ওই ছোট্ট বাচ্চাটা, নতুনদের জন্য কিছু, নতুনদের জন্য তো চলতেই থাকবে। আজকে কিছু নাই বা পেলে কিন্তু চলতেই থাকবে নতুনদের জন্য। কারণ পুরোরা তো পরীক্ষা দিয়ে ফেল মারবে, তখন তো নতুনরাই শিখবে, আবার ওরা পুরোরা নতুন হয়ে যাবে, তোমাদের মতো বাচ্চা হয়ে যাবে। অর্থাৎ তোমার চিন্তার কোনো কারণ নেই। তাহলে কি বললাম? শিশু মানে একেবারে এইটুকু শিশু, প্রচন্ড জ্বর, অনেক ডাক্তার দেখানো হয়েছে, অনেক কিছু করা হয়েছে, কিছুতে কিছু হচ্ছে না। রেকটাল সাবুলিটার দেওয়া হয়েছে, জ্বর নামছে না। বাচ্চা চুপ করে পড়ে আছে, আগুন বেরোচ্ছে গা দিয়ে। রিয়েল হোমিওপ্যাথি ওষুধ দিল, জ্বর 1 ডিগ্রি বেড়ে গেল, কিন্তু বাচ্চা চোখ খুলে তাকালো আর হেসে দিল, পিক করে হেসে দিল।
এটা হচ্ছে প্রথম দেখবার, এটাই প্রথম। আবার বড়দের ক্ষেত্রে রিয়েল হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরে কেন বলবে না কেন, তার ডায়াবেটিস, তার কিডনির দোষ, তার ব্রেনের দোষ, তার গ্যাসের দোষ, মানে এমন কোনো দোষ নেই তার নেই, কিন্তু রিয়েল হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরে ওটাও লিখে দিয়েছি। এই মেডিসিন কি করে, ও হো ইংরেজিতে নেই বাংলায় আছে, কেমন করে ওষুধ বানাতে হবে সব লিখে দেওয়া আছে। মানে যে মানুষ, যে ছেলেটি ভর্তি হবে এর পরের সপ্তাহে, সেও এটা পড়ে বুঝে যাবে কি করে ওষুধ দেবে, সেইভাবে লেখা হয়েছে সব, ওএমএল কি ব্যাপার সব। মানে আমি ধরে নিয়েছি যে আমার সব ছাত্ররা এই কালকে ভর্তি হয়েছে, এর আগে কি করতো, ঢপবাজি করতো, কালকে ভর্তি হয়েছে অথবা আজকে ওষুধ দিচ্ছে রিয়েল হোমিওপ্যাথি, সেইভাবে লেখা হচ্ছে, অর্থাৎ চিন্তার কোনো কারণ। তাহলে তার একগাদা রোগ এবং সে বুকে বুকে এমন জায়গা পৌঁছে গেছে, ন্যূনতম সৌজন্য বোধটুকু হারিয়ে ফেলেছে। কেমন আছেন? ভালো আছি। ব্যাস, রিয়েল হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরে, এটা তো ঘটনাটা ঘটেছে ডাক্তারবাবুর চেম্বারে। কি হয়েছে, কেমন আছেন? ভালো আছি। ভালো তো নেই ডাক্তারবাবু জানে, ডাক্তারখানা এসছে, ভালো থাকে কি করে? রিয়েল হোমিওপ্যাথি ওষুধ চালু হলো, ডাক্তারবাবু দেখে নিলেন তাকে 3 দিন পরে, কেমন আছেন? হ্যাঁ ভালো আছে ডাক্তারবাবু। কি ভালো আছেন? গ্যাস অম্বল খুলে গেছে? কিচ্ছু কম। কি বলবো আপনাকে, আপনাকে অতগুলো টাকা ভিজিট দিলাম, অতগুলো ওষুধ দিলেন, আমার কিচ্ছু কমলো না। ও কিন্তু বলে দিয়েছে কি হয়েছে, দারুণ না? ও আজকে হেসে বলল ভালো আছি, কিন্তু তারপরেই বলল রিয়েলি, আমি কি বলবো, আমার কাছে মনে হয়েছে রিয়েল হোমিওপ্যাথি শরৎচন্দ্রের দেবদাসের যতখানি আনন্দ, এটাই তার থেকে অনেক আনন্দ আছে। কারণ প্রতিদিন মানুষের হাসি দেখবে, প্রাণ খোলা হাসি। কান যন্ত্রণায় চোখের জল ঝরেছিল প্রথম দিন, পরের দিন তুমি সেই চোখে একটা অন্য চাহনি, অন্য হাসি। যেমন করে দৈপায়ন তার মেয়েকে দেখালো, দেখলে তো তোমরা প্রথম দিনের ছবি, তৃতীয় দিনের ছবি, চতুর্থ দিনের ছবি। রুগী এসে তোমাকে অনেক গালাগালি করুক, তুমি মুখ বন্ধ করে শোনো, আরো কত গালাগালি করতে পারে, চাইলে তুমি চট করে মোবাইলটা অন করে দাও, রেকর্ডিং, ওকে পরের দিন শোনাও। এদিন কিন্তু ওষুধ পাবে না, ও আইটেম পাবে, কারণ ও তোমাকে হেসে জিজ্ঞাসা করেছে নিজে থেকে, ডাক্তারবাবু ভালো আছেন? তাহলে তোমার আর দরকার নেই বলবার মেডিসিনে কি হয়েছে, ওকে বলতে দাও। ও বলে যাক আপনাকে এই টাকা দিয়েছি, এতগুলো ওষুধ দিয়েছেন, আমার এই হয়নি, সেই হয়নি, ওই হয়নি, তুমি রেকর্ড করে দাও। ওষুধ তোমাকে দিতে হবে না, কিন্তু 3 রকম ফাইটম দিয়ে দাও, আর বলে দাও আজকে আপনার থেকে টাকা নেবো না, আজকে আপনাকে আমি ফ্রিতে ওষুধ দেবো, এটা আমাকে বলতে হয় না, ফ্রিতে ওষুধ দেবো আপনি, তারপর আপনার আবার কথা হবে, আমরা আবার মিলিত হব। পরের দিন এলে তুমি কি করবে, সঞ্জয় লিখেছে, সঞ্জয় তুমি হাত উঁচু করে কথা বলো দেখি, ভাঙা বাংলায় কথা বলো নিজেকে। আরে জাহিদ, বলো সঞ্জয় বলো। দাদা, হ্যাঁ hello দাদা, one patient came to me on 2nd October। হ্যালো, শোনা যাচ্ছে না, তুমি ধীরে ধীরে বলো। हाँ दादा, বলো। हाँ वो पेशेंट आया था दादा, एंड उसका लिपिड प्रोफाइल था 311। अब वो আমি বুঝতে পারছি না, কারণ লোকেরাও বুঝতে পারছে না, একটা পেশেন্ট এলো কত নিয়ে, একটা और প্লাস্টার ছিল 311, 311 দাদা। আর ওই বলিউড মুভি কাজ করে, he was so apprehensive, and I just took your name, remembered you, and prescribed hydrophobinum serum. After 5 days দাদা, 5 দিন পর ওর তুমি সঞ্জয় তুমি লিখে দাও, আমি বলে দেবো, তোমার কথা আসছে না, তোমার ওখানকার অডিও পুয়ার। আচ্ছা আচ্ছা, আমি লিখে দিছি, আমি লিখে দিছি, আমি লিখে দিছি। হ্যাঁ ওটা পড়ুন তো, ওর কথা বোঝা যাচ্ছে, ওর লেখাটা পড়ুন। আচ্ছা দেখছি, লিখেছে
এক্ষুনি thanks to real homeopathy and pronoun to Dada, one patient, 30 years old male, tested for lipid profile on 2/10/2020, cholesterol was 311.4 cholesterol, and triglyceride 163.5. I prescribed hydrophobia CM 3 dose after remembering you on 2/10/20, patient underwent for lipid profile test on 7 তারিখে 7/10 and report কদিন পরে 5 days 5 days 7 তারিখে করা হয়েছে। 7 তারিখে কোলেস্টেরল হয়েছে 156, যেটা ছিল 311.4। না আচ্ছা, ট্রাইগ্লিসারাইড ছিল 163.5, সেটা 5 দিন পরে হয়েছে 85। অনলি 85। আর এলডিএল সঞ্জয় এলডিএল বলছি 5 days hello to I told about you my এলডিএল ওরা লেখেননি, এখন লিখে দিচ্ছি, এখন আসেনি। আচ্ছা, ও কিসের বেসিসে সঞ্জয়, তুমি কিসের উপর বেস করে হাইড্রোফোবিয়াম দিলে? 8 পয়েন্ট আর আদার থিং? সঞ্জয় জবাব দাও, কিসের উপর বেস করে হাইড্রোফোবিয়াম? LDL was 237 that day on second. LDL was 237 on second. না হাইড্রোফোবিনামের জন্য তোমার যুক্তি। ও তাহলে আমি কি বলছিলাম, যে আমি বলছিলাম যে এই পজিটিভ সাইড, পজিটিভ সাইন না? পজিটিভ সাইন, বাচ্চাটা জ্বরের পরে কিন্তু এখন আসছে। তাহলে পজিটিভ সাইনটা আমরা কোথায় খুঁজবো? প্রথম দিন মেন্টাল লেভেলে। ওদিনই কিন্তু রোগী বলবে না ও সব সেরে গেছে, বরং বলতে চায় না সেরে গেছে। ও কিন্তু লুকাতে পারবে না ওর মুখের চেহারা, লুকাতে পারবে না ওর হাসি, সব লুকাতে পারবে। ডাক্তারবাবু আপনার খেয়ে কিচ্ছু হয়নি, গা ব্যথা মাথা ব্যথা সব রয়ে গেছে, গ্যাস অম্বল, পায়খানা হয় না, ঘুম হয় না, সব মিথ্যা বলতে পারবে। কিন্তু এই মুখটাকে লুকাতে পারবে না, হাসিটাকে লুকাতে পারবে না। আর যদি তুমি ওষুধ দেওয়ার পরে হাসি দেখতে না পাও, মুখের মধ্যে একটা ওই দইপানার মেয়ের মুখে সামনে যে একটা হাসি হাসি ভাব, প্রাণবন্ত ভাব না দেখতে পাও, তুমি নিজেই বুঝে নাও ইউ হ্যাভ প্রেসক্রাইবড রং মেডিসিন, অর your potency is too much for producing any vital reaction, sufficient vital reaction। মানে হলো sufficient vital reaction ডেভেলপ করবার জন্য তোমার দেওয়া মেডিসিন ঠিক হলেও পোটেন্সি ঠিক হয়নি, বুঝে গেল না? সব ঠিক করেছো, পোটেন্সি ঠিক হয়নি। একটি মানুষ 40 কেজি নিতে পারে, তুমি ওর মাথায় চাপিয়ে দিয়েছে 45 কেজি, শুয়ে পড়েছে, ও পারে, মাল বইতে পারে। তুমি যদি 45 কেজি যা 35 কেজি করে দিতে, দারুণ ভাবে নি কাজটা করে দিত তাড়াতাড়ি। কিন্তু তুমি চাই এতগুলো টাকা দেবো, বেশি চাপিয়ে শুয়ে পড়লো, মানে হলো তুমি কোনো কাজই পেলে না, মেডিসিন সঠিক, পোটেন্সি ডোজ বেশি হয়ে গেছে, ফলে তুমি কিন্তু ওর থেকে এক্সপেক্টেড রেজাল্ট পাবে না। তাহলে আমি কিন্তু এটা বলতে সক্ষম হয়েছি নিশ্চয়ই তোমাদের বোঝাতে, যে একটি মানুষকে সঠিক মেডিসিন, সঠিক পোটেন্সি দিলে কিসে পরিবর্তন হবে? মনে আর মুখে। এই যে ফেস আর মন পরিবর্তন হবে। কোন রকম কোন পরিবর্তন না হতে পারে, ঠিক আছে বেটা, থ্যাংকস। কোন পরিবর্তন না হতে পারে ফিজিক্যাল লেভেলে, কারণ আমরা তো ফিজিক্যাল লেভেলকে কনসিডার করি না। এই একটা গুরুত্বপূর্ণ কথা। কেন ওষুধ দেবো, খিদা, ঘুম, গ্যাস অম্বল, ব্যথা, জ্বর কমলো না কেন? তবুও রোগী হাসছে কেন? এর দারুণ। এটা হলো
রিয়েল হোমিওপ্যাথির মেডিসিন ঠিক হয়েছিল সিকনেস কে কভার করে, কোন সিমটমকে কভার করে নয়। তাই সিমটম একটাও যায়নি, কষ্ট একটাও যায়নি, জ্বর, গা ব্যথা, গ্যাস অম্বল, পায়খানা হয় না, ঘুম হয় না, কিস্তি মারে, সব রয়ে গেছে। শুধু পাল্টেছে কি ফেস, ফেসটা যেন একটা হাসি হাসি ভাব। আর এসে জিজ্ঞাসা করেছে, ডাক্তারবাবু আপনি ভালো আছেন? যেটা আগের দিন তুমি জিজ্ঞেস করে জবাব পাওনি, আর যা পেয়েছিলে বড় রূঢ় ভাষা, তাহলে পেশেন্ট লুকাতে পারবে না। এইটা হলো ফার্স্ট এন্ড ফরমোস্ট ইন্ডিকেশন অফ রিয়েল হোমিওপ্যাথিক প্রেসক্রিপশন। এটা বড়দের ক্ষেত্রে, আর ছোটদের ক্ষেত্রে ওই খেলা, হাসি, স্মাইলিং, কথার জবাব দেওয়ার চেষ্টা করা, ইত্যাদি ইত্যাদি। বাচ্চা হাসেনি মানে সর্বনাশ। কেন? সব মানুষের ব্যাপার। একটা মানুষ যেন শরীরটা যদি ভালো থাকে তো হাসি এমনি আসবে, আর ভালো না থাকে যদি বলা হয় একটু হাসুন না, একটু হাসুন না, একটু একটা গল্প করলে লোকটা গায়ে থেকে হাসলো, লোক হোক মহিলা হোক, জোর জোর করে দাঁত বার করলো, খুব ভালো করে বোঝা গেল ফোর্সফুলি সে হাসলো। স্বতঃস্ফূর্ত হাসি আর ফোর্সফুল হাসি, এইটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে। প্রথম ওষুধ দেওয়ার পরের দিন এইটাই বিচার্য। ভালো হলে বলবে হ্যাঁ দেখছো জ্বরটা আমার সেদিনই চলে গেছে, আর ব্যথা বিষ নেই বললে চলে, আর ক্ষুধা যা খেয়েছি আজকে আগামী গত 6 মাস ধরে খাইনি। আমার বাড়ির লোক বলছিল করো কি করো কি, হাড়ির ভার্য সব শেষ হয়ে গেল, আবার রান্না করবা, আজকে খেতে ইচ্ছা করছে। ভাগ্যবান, কিন্তু এমন ভাগ্য খুব কম হবে, হবে তো বটেই। কারণ ব্যাটে বলে হলে যেমন ছক্কা হয়, তেমন কানায় লাগলে ওয়াইড হয়, ক্যাচ ওঠে, কিন্তু ব্যাটে বলে ঠিকঠাক হলে ছক্কা, ওভার বাউন্ডারি। তো ওভার বাউন্ডারি সব বলে হয় না, ঠিকঠাক ব্যাটে বলে হতে হবে। তোমরাও তাই পাবে, রিয়েল হোমিওপ্যাথ তোমরাও তাই পাবে, ব্যাটে বলে হবে আর ওভার বাউন্ডারি হবে। আর যদি উল্টো পাল্টা পড়াশোনা করেছো, কানায় লাগবে, ক্যাচ উঠবে, তুমি আউট, তবে রুগী আর তোমার কাছে আসবে না। আর যে আসছিল তাকে রাস্তা থেকে বলবো কোথায় যাচ্ছি, ডাক্তারখানায়, খবরদার ওখানে যাস না, ওই ডাক্তার ওষুধ খেয়ে আমার 10,000 টাকা চলে গেছে রে রাতারাতি। তাই ডাক্তারকে বলতে গেছিলাম, গালাগালি দিলাম, ফলে ক্যাচ উঠলো তো আউট, কানায় লাগলো আউট। ঠিক, those who are not Bengali, so I am sorry to say today I will not tell in anything in English, as because very good description I have mentioned regarding medicine, selection of medicine, selection of potency, change of cycle. I have given each and every information there. You please read fast. After that, you may ask, and for next week, there is a chance for asking any question. So I have discussed regarding real homeopathy, real homeopathic system, real homeopathic treatment. I think you have understand now. Now we are clear, a little bit clear regarding real homeopathy. And one thing more, what I want to tell class, that patient অনেক ডাক্তার ওষুধ খেয়ে তোমার কাছে আসবে, ধরেই নেবে। ফলে তারা কোন অর্গানের কি কি সর্বনাশ করে রেখেছে, কোনটা বা কিডনির উপর প্রভাব ফেলেছে, কোনটা ব্রেনের উপর, কোনটা বা জয়েন্টস এর উপর, কোনটা বা মেন্টাল স্ফেয়ার, এগুলি কিন্তু সে তোমার কাছে নিয়ে এসেছে। তাই এটা ভাববার কোনো কারণ নেই যে রোগী এসে হ্যাঁ তোমাকে হেসে বলবে ভালো আছেন, তার বেশি তুমি আশা অনেক রোগীর ক্ষেত্রেই করতে পারবে না। কারণ তোমাকে সব দিকগুলো ধীরে 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 কভার করতে হবে, যেটি আমি তোমাদেরকে 6 সাইকেল এর কথা বলতে গিয়ে, তারপর হচ্ছে 8 পয়েন্টের কথা বলতে গিয়ে, তারপরে কি কি ইন্টারোগেট করতে হবে এগুলো বলতে গিয়ে
যা যা আমি শিখিয়েছি সমস্ত জ্ঞানকে সুন্দরভাবে পূর্ণাঙ্গ রূপে কাজে লাগিয়ে তুমি মেডিসিন সিলেকশন করবে। তারপরেও তুমি হাসিটাই দেখতে পেলে, বাকিটা পেলে না, অপেক্ষা করো, পাবে। ব্যস্ত হওয়ার কি আছে? রুগী তো ভুগছিল, ও রুগী চলে যাবে না, ও বিভিন্ন জায়গা থেকে তোমার কাছে ঘুরে আজকে তোমার কাছে এসেছে, ফলে এটা ভাববার কোনো কারণ নেই যে ও তোমার থেকে যাবে। আর তুমি যখনই রিয়েল হোমিওপ্যাথিক মেডিসিন দেবে, ওর মধ্যে একটা ভালো লাগা বোধ কাজ করবে। হ্যাঁ, আমার সারেনি ঠিকই, কিন্তু আমি তো ঘুম থেকে উঠে সকালটা তো দারুণ লেগেছে, আমি তো কোনো মেজাজ দেখাইনি, আমি তো কোনো মেজাজ দেখাইনি, তাহলে মনে হয় গ্যাস অম্বল হচ্ছে, সকালবেলা মুক্তিত হচ্ছে, রাতে তো জ্বর এসেছিল না, তবুও আমার তো সকালে উঠে ভালো লেগেছে। হ্যাঁ, আজকে ডাক্তারকে গিয়ে আচ্ছা করে বলবো আজকে আরো ভালো ওষুধ দেয়, তুমি দেবে ভাইটা, রুগী তৈরি হয়ে এসেছে তোমার থেকে ভালো ওষুধ নেবে বলে, কিন্তু তুমি দেবে অনেক করে বিভিন্ন ধরনের ভাইটাম দেবে, কোনটা ঠান্ডা জলে, কোনটা গরম জলে, কোনটা আবার ঠান্ডা গরম ঈষদুষ্ণ জলে মিশিয়ে খেতে হবে। রুগী বুঝবে আজকে ডাক্তারকে আচ্ছা করে ঠকিয়েছি, বললাম আমার কিছু সারেনি, ডাক্তার অনেক ওষুধ দিয়েছে, কেন ও তো আর জানে না যে ডাক্তার সব শিখে রেখেছে আগেই, তো হাসি দেখে বুঝে নিয়েছে ওষুধ দেওয়া ঠিক আছে, তোমাকে যে আচ্ছা করে মুরগি করবে, সেটা রুগী জানতো না, রুগী ভেবেছে ডাক্তারকে মুরগি করবে, তো রুগী তো নিজেই মুরগি হয়ে চেম্বারে ঢুকেছে। দ্যাট ইজ দ্য বিউটি অফ রিয়েল হোমিওপ্যাথি। ওকে, তো তোমরা কালকে আমি প্রথম ফার্স্ট আওয়ারেই দিয়ে দেবো, তোমরা ভালো করে পড়বে, তবে ইংরাজিটা কিন্তু দেখো, কারণ তুমি ডাক্তার, তুমি ইংরাজি জানবে না, ডাক্তারি করবে, এটাও অন্যায়। কারণ ইংরাজি না জেনে, ন্যূনতম আইডিয়া না থাকলে তোমার কিন্তু এই পথে আসা ভুল হয়ে গেছে। কষ্ট করতে হবে, ইংরেজি শিখতেই হবে, কারণ আমি অনেক লেখা লিখি যা ইংলিশে থাকে না, অনেক লেখা লিখি যা বাংলায় থাকে না। তাহলে তোমাকে দুটো ভাষা সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল, তবে ইংলিশটাকে বেশি গুরুত্ব দিই, কারণ আমি যে বইটা 2020 সালের ডিসেম্বরে বের করতে চাইছি, জানি না আমার স্রষ্টা কি ভেবে রেখেছে, এই বই এদেশ থেকে বেরোবে না, আমি ওটা আন্তর্জাতিক বাজার থেকে বার করব, সেই ব্যবস্থাও ভেবে রাখা হয়েছে। কারণ আমার এই বইটা কোনো ছোটখাটো বই হচ্ছে না, সারা পৃথিবীর মানুষের কাছে যাতে পৌঁছায় তার ব্যবস্থা করা হচ্ছে, ফলে এদেশ থেকে পাবলিশ হবে না। আমি কোনো লন্ডনে কোনো পাবলিশারকে দিয়ে, আমেরিকায় কোনো পাবলিশারকে দিয়ে আমি এটাকে পাবলিশ করাবো, আপাতত আমার ডিসিশন আছে। কারণ এটা কোনো ছোটখাটো বই নয়, এটা মানব সভ্যতার স্বার্থে, মানব সভ্যতার স্বার্থে এই বইটা বিভিন্ন প্যাথির চিকিৎসকরা যাতে পড়তে পারে সেইভাবে সেই আঙ্গিকে একে সাজানো হবে। বলে এই বইটা এদেশে পাওয়া যাবে ঠিকই, কিন্তু এদেশ থেকে ছাপা হবে। আমিও রাজি হয়েছি এতে, কারণ প্রস্তাবটা খান সাহেবের, মঞ্জুর খান সাহেব, কারণ সে যেহেতু নন টেকনিক্যাল পার্সন, তোমরা এর গুরুত্ব কতটুকু বোঝো আমি জানি না, সে কিন্তু খুব বোঝে কতখানি গুরুত্বপূর্ণ এ তথ্য, তোমরাও বোঝো হয়তো বা, কিন্তু হোমিওপ্যাথ তো ইগো থাকে তো নিজের থেকে, হোমিওপ্যাথ তো এটাকে মানতে নারাজ। মঞ্জুর খান কিন্তু এর গুরুত্ব সবটাই বুঝেছে, তাই সে বলেছে স্যার এই বইটা বিদেশি কোনো পাবলিশারকে দিয়ে পাবলিশ করতে হবে, আমি রাজি। তো তোমাদের জন্য ওই ম্যাগাজিনে একটু একটু করে ছাপা হবে, বই এদেশে সহজে পাওয়া যাবে না। যে আমার দ্বিতীয় খণ্ডে যেটা এখন প্রেসে আছে, ওটাও এদেশ থেকেই ছাপা হবে, অনুবাদ করেছেন কামাল সাহেব, ওটা এদেশ থেকে ছাপা হবে। ওই বইটার কি বলবো, পজিটিভ সাইডটা অবর্ণনীয়, অকল্পনীয়, এতটাই সুন্দরভাবে সাজছে বইটি। ঠিক আছে, আজকে আচ্ছা দিলীপবাবু দেখুন না, আজকে বলার মতো কোন প্রশ্ন সেভাবে, প্রশ্ন উত্তর পর্ব তো রইলই। নেই স্যার, কিছু প্রশ্ন নেই, কিছু প্রশ্ন নেই, না কোনো কিছু আর নেই বলার মতো কিছু নেই তো, না, উত্তর দেওয়ার মতো কিছু নেই। না, যারা প্রশ্ন করেছে তাদের সাথে বলি
ওই ধরা যাক আচ্ছা, আর একটা এসছে দেখে নি একটু। ধরা যাক কথা ইচ্ছে করে না। যদি এই যে যদি কথাগুলি এগুলি একবারে কি বলবো মানে অজ্ঞানতার প্রতীক। যদি যদি কি একটা মানুষের রোগ হবে যদি কি, নো যদি বিজনেস। যখন বাস্তবে ওষুধ রুগী পাবে তখন জিজ্ঞেস করে নিও এখন আমি বেঁচে আছি, কোন যদির উত্তর আমি দেবো না। যদির কথা নদীতে, যখন কেস পাবে দিশা পাবে না তখন জিজ্ঞেস করো। আর তার আগে তুমি যদি আমার লেখাগুলি ভালো করে পড়ো যেগুলি দেওয়া হয়েছে গ্রুপে, তাহলে তুমি কাউকে জিজ্ঞাসা করতে হবে না তো। ঠিক আছে, তাহলে নো মোর টুডে। এর পরের সপ্তাহে বলেছি কি কি পড়াবো। সাধুদের মানে ধর্মিক মানুষের জন্য সিভিলিয়ান নাম কেন, ক্রনিক রেনাল ফেলিয়ারের জন্য সিভিলিয়ান নাম কেন, তারপর হচ্ছে যারা ফিজিওথেরাপিস্ট তাদের জন্য হাইড্রোভাবিনাম কেন, যদিও সিভিলিয়ান দিতে গেলে হাইড্রোভাবিনাম দিয়েই সিভিলিয়ামে আসতে হবে, তবুও কথাটা উঠেছিল তাই বললাম। আর যেটা 10টা পয়েন্ট দেওয়া আছে, 8টার পরে 2টো, ওটা আরো 2টো যোগ হবে, মানে 10টা হবে। যেহেতু প্রথম অংশটা ছোটদের জন্য, ছোটদের মানে যারা প্রথম ঢুকলো, তাই আমি শুরুটা বাংলা দিয়েই করি। সবাইকে শুভ সন্ধ্যা। একদম যারা প্রথম ঢুকলো এই কদিনে এই সপ্তাহে যোগদান করেছে, তাদের জন্য আজকের ক্লাসের শুরুটা। তো তাই বক্তব্যটাও তাদের মতো করেই, তবে আমার মনে হয় সিনিয়রদেরও একটু ভালো হবে। কথাটা হলো আমরা কি করতে বসেছি। এইটা এত কলেজ, এত ইউনিভার্সিটি, কোনো কিছুর অভাব নেই হোমিওপ্যাথিতে। তবু এই হোমিওপ্যাথি মানে রিয়েল হোমিওপ্যাথি। আর রিয়েল হোমিওপ্যাথি মানে হলো, এই রিয়েল শব্দটা কিন্তু আমার তৈরি নয়, স্যার জেমস টাইলার কেইন সাহেবের দেওয়া এই শব্দটা লেখা হয়েছে। হঠাৎ কেন সাহেবের কেন মনে হলো যদি তুমি 10 বছর রিয়েল হোমিওপ্যাথি করো, তার মানে বাকি জীবনটা সে ঢবের হোমিওপ্যাথি করেছে, মানে সুপারফিশিয়াল হোমিওপ্যাথি। এই সুপারফিশিয়াল শব্দটা কেন সাহেব ব্যবহার করেছিলেন 5 নম্বর অবজারভেশন। তাহলে স্বভাবতই প্রশ্ন ওঠে, হোমিওপ্যাথি কিন্তু একরকম নয়। হোমিওপ্যাথি আছে যার যার ব্যক্তিগত ধ্যান ধারণা কাজে লাগিয়ে হোমিওপ্যাথি। আমি এই ওষুধ দিয়ে ভালো কাজ পাই। আচ্ছা, ঘুমের জন্য কি জানা দেয়? টাউলভিয়া না 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 প্রেশারের জন্য, হাই প্রেশার। ঘুমের জন্য হচ্ছে ওই যে কি একটা বায়োকেমিক দেয়। তারপরে সেই অমুক গ্রুপ প্যাসিফ্লোরা ঘুমের জন্য, ব্যথার জন্য এটা ওটা সেটা এমন। তার মানে গিয়ে দাঁড়ালো হোমিওপ্যাথি 2টো ভাগ আছে। একটা হলো ঋষিকুল যা বলেছিলেন, যা করেছেন সেটা নয় কিন্তু, কারণ হ্যানিম্যান সাহেব কখনো মাদার টিনচার ব্যবহার করেছেন, সেটা কিন্তু হোমিওপ্যাথি বিজ্ঞানকে তারই তৈরি করা ডক্ট্রিন অফ ভাইটাল ফোর্সকে স্যাটিসফাই করে না। তাই যদি হয় তাহলে ঋষিকুল বলেছেন এক, করেছেন আর। কে কি করেছেন সেটা নিয়ে আমার ভাববার কিছু নেই, বরং আমি ভাবি তারা যা বলেছিলেন। ঋষিকুল বরাবর হোমিওপ্যাথিক বিজ্ঞানের কথা বলেছেন। সেই বিজ্ঞানকে যদি কোনো ঋষি বিকৃত করে থাকেন, আমার বলার কিছু নেই। কিন্তু আমি সোজা পথেই চলতে চাই। বিজ্ঞান বলতে যা বোঝায়, সেই সোজা পথের শুরু হলো হ্যানিম্যান সাহেবের সিক দিয়ে। সেটা কি জিনিস? The physician's high and only mission is to restore the sick to health, to cure. তাহলে এখানে শব্দটা সিক এর একটা মানে আছে। আবার রবার্ট সাহেব বললেন হোমিওপ্যাথি ট্রিট দ্য সিক ইন্ডিভিজুয়াল, আরো আছে। হ্যানিম্যান এই কথাও বললেন কোথাও কোনো রোগ নেই, দেয়ার আর নো ডিজিজেস।
বাট সিক পিপল। কোনো রোগ নেই কিন্তু মানুষটা ঠিক নেই। আবার যেটি কেন সাহেব বললেন পেজ নাম্বার 12-তে আছে, এ ম্যান ইজ সিক প্রায়র টু লোকালাইজেশন অফ ডিজিজ। ডিজিজ যখন কোথাও লোকালাইজ করেনি, কোন একটা বিশেষ জায়গায় অবস্থান করেনি, ততক্ষণ পর্যন্ত মানুষটি পেশেন্ট নয়, সিক। তাই তো যথার্থই, এবার পিছনে যাওয়া যাক, তাই তো যথার্থই হ্যানিম্যান সাহেব বলেছিলেন চিকিৎসকের কর্তব্য হলো একমাত্র এবং সব থেকে বড় কর্তব্য হলো সিক মানুষটাকে হেলথে ফিরিয়ে দাও। আর রবার্ট সাহেবও যথার্থই বলেছিলেন তার ফিলসফিতে, হোমিওপ্যাথি ট্রিট দ্য সিক ইন্ডিভিজুয়াল। কিন্তু দুঃখের বিষয়, আশ্চর্যের বিষয়ও, এই 265 বছর ধরে হোমিওপ্যাথি চলে এলো, কিন্তু সিক শব্দ থেকে কি করে ওষুধে পৌঁছানো যাবে তার কোনো কথা কেউ লিখলেন না। কেন? তাহলে এটা একটা মজার কথা, আশ্চর্যও হবার কথা। স্যাররা শুরু করলেন জীবনটা সিক দিয়ে, বলেননি পেশেন্টের কথা, বলেননি পেশেন্টকে ওষুধ দিও, পেশেন্টকে ঠিক করো, বলেননি। তাহলে কোন অদৃশ্য শক্তির সাহায্যে তাদের মুখটা বন্ধ হয়ে গেল যে সিককে চিকিৎসা করো কিন্তু আমি কোনো পথ বলে দেবো না। মাই গুডনেস, আমি ইদানিং কালে এই কথাটা ভেবেছি খুব। ঋষিকুল বললেন সিককে ঠিক করো, অথচ উপায় বললেন না। ঋষিরা বললেন না যে পেশেন্টের সাইন সিমটম নিয়ে টোটালিটি করে ওষুধ দাও, তাদের লেসার রাইটিং এ সে কথা বলা আছে। কিন্তু সিক কি করবে তাহলে? এর চিকিৎসা কি হবে? ওদিকে কেন সাহেব বললেন মানব জাতি সিক। তো ঠিক আছে, মানব জাতি সিক কেন? না তারা পূর্বপুরুষ থেকে বিভিন্ন রোগ ব্যাধি জিনের মাধ্যমে নিয়ে এসেছে। তো ঠিক আছে, তো কি করব? কোথা দিয়ে ঢুকবো? কি নেব? একটা মানুষ তো দারুণ আছে, শুধু একটু রেগে গেলে খিস্তি দেয়। একটি বাচ্চা তো সব ঠিকঠাক, ব্রেন সব ঠিক, কিন্তু বাচ্চাটা রেগে গেলে টিভির স্ক্রিন ভেঙে দেয় মোবাইল দিয়ে, রিমোট দিয়ে। বাকি সব ঠিক, 100-তে 100 পায়, অঙ্কে 100, ইংরেজিতে 100, সবেতে 100। শুধু দোষ একটাই, রেগে গেলে রিমোট দিয়ে টিভি স্ক্রিন ভেঙে দেয়। তো এইটা তো কি, এর থেকে কি করে ওষুধ আসবে সে কথা কিন্তু উল্লেখ নেই। 265 বছর ধরে চলে এলো, কিন্তু এভাবে সিককে দেখো, সিককে ওষুধ দাও, কোথা থেকে দেব, কেমন করে দেব, নেই, কোনো উল্লেখ নেই। আমি কিন্তু কথাটা সবাইকে ভাবতে বলছি, জুনিয়রদের তো মুখে দুধের গন্ধ যায়নি, সিনিয়ররাই ভাবুক যে হোমিওপ্যাথি লিটারেচারে কে কবে কোথায় লিখে গেছে। হ্যাঁ, সিক মানব জাতি সিক, হ্যানিম্যান বললেন সিক, সিককে ওষুধ, রবার্ট সাহেব বললেন হোমিওপ্যাথি ট্রিট দ্য সিক ইন্ডিভিজুয়াল। কিন্তু হাউ, কেমন করে? কোন পথ তো বলে গেলেন না। বললেন টোটালিটি অফ সিমটম নিও, তো একটা মানুষ তো হেলদি, তার তো কোনো সমস্যাই নেই, খাওয়া ঠিক, ঘুম ঠিক, পায়খানা ঠিক, কথাবার্তা ঠিক, পড়াশোনা ঠিক, সব ঠিক। রেগে গেলে তো খিস্তি দেয়, তাতে কি মিন করে? রেগে গেলে খিস্তি দেয়, তাতে তো মিন করে না দিস ইজ দ্য মেডিসিন। রেগে গেলে খিস্তি দেওয়ার কোনো রেপার্টরি আছে বলে আমার জানা নেই, ম্যাথমেটিক্যাল উল্লেখ আছে কিনা আমার জানা নেই যে রেগে গেলে খিস্তি দেয় এই মেডিসিন দিতে হবে। ফাইন, নেই। লেখা আছে জ্বর হলে ছটফট করলে টোটালিটি নিয়ে ওষুধ দেওয়ার কথা, জ্বর হলে চুপচাপ থাকলে টোটালিটি নিয়ে ওষুধ দেওয়ার কথা, গ্যাস অম্বল হলে টোটালিটি নিয়ে ওষুধ দেওয়ার কথা, ব্যথা বিষের রোগী টোটালিটি নিয়ে ওষুধ দেওয়ার কথা, কাশি হয়েছে তার এধার ওধার করে টোটালিটি নিয়ে ওষুধ দেওয়ার কথা, ক্যান্সার হয়েছে টোটালিটি নিয়ে এধার ওধার করে ওষুধ দেওয়ার কথা, সব বলা আছে। কিন্তু কোথাও বলা নেই
সিক ইন্ডিভিজুয়ালকে কেমন করে টোটালিটি করে ওষুধ দিতে হয়। আমারও ডাকবেন, আমি এতদিন পরে আমার ভাবনা হলো, তাই তো ব্যাপারটা কেমন হলো। স্যার কেন বললেন মানব জাতি সিক, রবার্ট সাহেব বললেন সিক ইন্ডিভিজুয়ালকে ট্রিট করো, তারপর হ্যানিম্যান সাহেব বললেন এটাই ফিজিশিয়ানের একমাত্র কর্তব্য। মাই গুডনেস স্যার, হোয়ার ইজ দ্য রুট? পথ তো বলে দিন। এটা এক ধরনের ধাঁধা। সব বললাম, পথ বললাম না। পথ খুঁজে দাও। সবই যদি বলবো তা তোমরা কি করবে? কেন সাহেব তো যার জন্য মনের দুঃখে হোমিওপ্যাথদের পাগল পাগল বললেন, তারা ইনসেন। কারা ইনসেন? যারা রেজাল্ট অফ দ্য ডিজিজকে ডিজিজ বলে তারা ইনসেন। ব্যাস বলে দিয়ে শেষ। এবং আর সঙ্গে কি করলেন? ডিএম এমএম পোটেন্সি তৈরি বন্ধ করে দিয়ে গেলেন। স্যার এইটুকু বুঝেছিলেন আমি যাদের কাছে রেখে গেলাম এই হোমিওপ্যাথি শাস্ত্র, তার অনেকটাই উন্মাদ, তাই ওরা ওটা ব্যবহার করতে পারবেন না। বৃথা ওই সিএম থাক, ওই কোন ক্রমে করে গম্মায় খাবে। তাহলে তোমরা যারা নতুন এসেছো, ভালো, তোমাদেরকে আমি অভ্যর্থনা জানাচ্ছি রিয়েল হোমিওপ্যাথি শিখবার জন্য। কিন্তু তোমরা তোমাদের সিনিয়রদের জিজ্ঞাসা করো, স্যার রবার্ট সাহেব, কেন্ট সাহেব, হ্যানিম্যান সাহেব সবাই বললেন সিক ঠিক করতে হবে, কিন্তু কোথায় আছে উল্লেখ কেমন করে ঠিক করতে হবে? উল্লেখ তো আছে অসুখ হলে ঠিক করা যায়, কেমন করে? টোটালিটি অফ সিমটম করে। তো সিকের কথা যে আপনারা এতক্ষণ ধরে বললেন, তিনজন ঋষি, হ্যানিম্যান সাহেব, কেন্ট সাহেব, রবার্ট সাহেব, সবাই বললেন সিককে দেখো ভাই, তবেই তুমি হোমিওপ্যাথ হতে পারবে। স্যার কেন্ট কার্বোভেজ চ্যাপ্টারে কত সুন্দর করে বললেন, তুমি যদি রিয়েল হোমিওপ্যাথি করো তাহলে তোমাকে যদি কতগুলো বিকলাঙ্গ বাচ্চাকে দেওয়া হয়, তাহলে তুমি তাদেরকে এত ভালো করতে পারবে রিয়েল হোমিওপ্যাথি করে, ওই বাচ্চাগুলি ভালো বাচ্চাদের থেকে ভালো হয়ে যাবে। মাই গুডনেস, দারুণ লাগে শুনতে। স্যার হোয়াট ইজ দ্য রুট? রিয়েল হোমিওপ্যাথি কেমন করে করতে হয় স্যার? না, জবাব নেই। তাহলে আজ থেকে সিনিয়রদের দায়িত্ব, জবাব কোথায় লেখা আছে খোঁজার। আমি এনআইএইচে এই কথাগুলি পৌঁছে দেব। যারা সেদিন বলেছিলেন 265 বছর ধরে হোমিওপ্যাথি চলছে, হ্যাঁ চলছে, শ্যামল ছাড়া। দারুণ লেগেছিল শুনতে। তারা আমাকে অনেকটা উপকারও করেছেন। কেমন করে হোমিওপ্যাথি শাস্ত্রের পূর্ণতা অর্জন করতে হয়, তার জন্য আমার জুনিয়র ছেলেরা এগিয়ে যাবে আর জবাব দেবে 265 বছর ধরে হোমিওপ্যাথি এভাবেই চলেছে। না, চোখ, নাক, কান, মুখ কিছু ছিল না, কিন্তু চলেছে অন্ধের মতো। কারণ সিক এর ট্রিটমেন্ট সম্পর্কে কোনো কথা বলা নেই। তাহলে আমরা যারা হোমিওপ্যাথি করছিলাম, আমরা অন্ধ বোবা কালা ঠুকে দিয়েছি, একটা ঢিল ঠুকে দিয়েছি, লাগবে যেখানে গিয়ে। তাই তো বলা হয়েছে পেশেন্টটা সম্ভবত শরিক প্রিডোমিনেন্ট মাল্টিমায়াজমেটিক। মাই গুডনেস, এইসব কি কথাবার্তা? হোমিওপ্যাথি একটা বিজ্ঞান। এক্সাক্ট কথা বলুন। কোন মায়াজমকে কি দিয়ে চেনা যায়, কেমন করে বুঝতে হয়? মায়াজম নিয়ে পাতার পর পাতা লেখা। না যায় মাথায় দেওয়া, না যায় প্রাণ ভরে খাওয়া। স্যার আপনি জুনিয়রদের জন্য আপনি এটা করে নিলে তো না? একদম না, জুনিয়ররা কথা জানবে না কেন? যে শাস্ত্র এতদিন পরে তার কোনো মাথামুন্ডু ছিল না। জুনিয়ররা তো সেটাই শিখতে এসেছে, রিয়েল হোমিওপ্যাথি। না, তার আগেও আর একটু জুনিয়রদের আমাদের ওষুধগুলোর সঙ্গে হ্যাঁ, তো আমরা রিয়েল হোমিওপ্যাথি করে কি করতে চাই সেটা দিয়েই তো বলছি। ওরা কি শিখতে এসেছে?
হোমিওপ্যাথিতে বাজারে অনেক বই আছে, অনেক কলেজ আছে, অনেক মাস্টারমশাই আছে, অনেক গুরু আছে। এখানে এসবের দরকার কি, সে তো বলতে হবেই ভূমিকায়। তবে সংক্ষেপ করলাম, ওই জন্য আপনি আমাকে একটু চেপে দেবেন মাঝে মধ্যে, তাহলে আমার মুখ দিয়ে গালাগালি বেরিয়ে যাবে। আমাদের টোটাল মেডিসিন কথা হলো হোমিওপ্যাথটা তোমরা যারা এসেছে এখানে শিখতে, সিনিয়ররা জুনিয়ররাও স্যার এখানে আমি একটুখানি কথা বলতে চাই। হুম, যে কথাটা হচ্ছে এই, আধ ঘন্টা আগে থেকে আমি মিটিং এ ঢুকে বসে থাকি, কার কি সমস্যা হচ্ছে সেইটা জানবার এবং বোঝাবার জন্য। তো আপনার ক্লাস যখন আপনার স্পিচ শুরু হয়ে যাবে তখন থেকে আমি, এরপর থেকে আমার ফোনে কেউ ফোন করে মরে গেলেও আমি ফোন ধরবো না, না আমি কিন্তু স্পষ্ট বলে দিলাম। ওই 7:30 বা 8টাতেই বন্ধ করে দিতে হবে এন্ট্রি। আমি দরকার হলে মিটিং লক করে দেবো, কেউ আর মিটিং এ ঢুকতে পারবে না স্যারের কথা শুরু হওয়ার পরে। লক করার দরকার নাই, কেউ ফোন করলে ধরা হবে, এটাই লক করার দরকার। দিলীপ বাবুর মধ্যপন্থা নেই। আচ্ছা ঠিক আছে, ফোন করলে ধরবো না, শুরু করবো। যে ব্যাপার ফোন অফ সুইচ অফ করে দাও। আমাদের ইনস্টিটিউটের নাম দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ রিয়েল হোমিওপ্যাথিক থেরাপিউটিক সিস্টেম। রিয়েল শব্দটা কেন সাহেবের থেকে ধার করা, আর ইন্টারন্যাশনাল নামটা এই জন্য দেওয়া হয়েছে সারা পৃথিবীতে কোথাও এই হোমিওপ্যাথি সম্পর্কে এরকম কথা বলা হয়নি, তাই এটা আন্তর্জাতিক মানের ইনস্টিটিউট। এখানে হোমিওপ্যাথির প্রয়োগ বিদ্যা শেখানো হয়, প্র্যাকটিক্যাল ইউটিলিটি অফ হোমিওপ্যাথিক সায়েন্স। এখানে আমরা শিখব সিককে হেলথে ফিরিয়ে দেওয়ার কথা। সেটা শুধুমাত্র কোনো সমস্যা নিয়ে এসেছে তা নয়, কোনো সমস্যাই নিয়ে আসে নাই, একদম সুস্থ স্বাভাবিক মানুষ, তারও যে চিকিৎসার দরকার আছে 265 বছরের হোমিওপ্যাথি শাস্ত্রে সেটার উল্লেখ নেই। সেখানে উল্লেখ আছে যতক্ষণ না পর্যন্ত সিমটম পাওয়া যাচ্ছে ততক্ষণ তাকে ওষুধ দেওয়া যাবে না। রিয়েল হোমিওপ্যাথি সেই পথ আবিষ্কার করেছে যে প্রত্যেকটা মানুষের সাইন সিমটম আছে, সে যতই সুস্বাস্থ্যবান হোক। এই কথা কিন্তু বিশ্বের কোন থেরাপিউটিক সিস্টেম জানে না, শুধু রিয়েল হোমিওপ্যাথরা জানে। শুধু রিয়েল হোমিওপ্যাথি থেরাপিউটিক সিস্টেমের ব্যাখ্যা আছে, এর বর্ণনা আছে, এর বিজ্ঞানসম্মত এর ব্যাখ্যা আছে, শুধুমাত্র রিয়েল হোমিওপ্যাথিতে। সেটা শেখার জন্যে, সেটা শেখাবার জন্যে হোমিওপ্যাথি শাস্ত্রের এই শাখার উৎপত্তি। কেমন করে বিজ্ঞানটাকে ঋষিদের কথা অনুযায়ী কাজে লাগানো যায়, ঋষিদের কর্ম অনুযায়ী নয়। ঋষিরা বলেছিলেন এক, করেছেন আর না। কেন সাহেব যা বলেছিলেন তা করেছেন না, হ্যানিম্যান সাহেব যা বলেছেন তা করেছেন। কারণ হ্যানিম্যান সাহেব ডক্ট্রিন অফ ভাইটাল ফোর্স বলে একটা জিনিস আবিষ্কার করেছেন। হ্যানিম্যান সাহেব, সেই হ্যানিম্যান সাহেব মাদার টিনচার ইউজ করার কথা বলেছেন। আমরা সেই হ্যানিম্যান সাহেবকে চিনি না, আমরা চিনি সেই হ্যানিম্যান সাহেবকে যিনি ডক্ট্রিন অফ ভাইটাল ফোর্স আবিষ্কার করলেন। সেই হ্যানিম্যান সাহেবকে আমরা শ্রদ্ধা করি, সেই হ্যানিম্যান সাহেবকে আমরা ফাদার হোমিওপ্যাথি বলতে অভ্যস্ত। কিন্তু সেই হ্যানিম্যান সাহেবকে আমরা শ্রদ্ধা করি না, যে হ্যানিম্যান সাহেব তার কৃতকর্মের বিকৃত ব্যাখ্যা করলেন। ঠিক কেন্টের বেলাতেও তাই, স্যার জেমস টাইলার কেনকে সমর্থন করি, ভীষণ শ্রদ্ধা করি। আমার একটা চ্যাপ্টার আছে যেখানে আমি লিখেছি, আমি হ্যানিম্যান কেন সাহেবের সমস্ত তত্ত্বকে ব্লাইন্ডলি নেইনি, এই জায়গা নিয়েছি কারণ এই জায়গা নেইনি তার কারণ কারণ আমি হোমিওপ্যাথি লিটারেচারকে এমন করে গুলেছি যেখান থেকে আমার চোখের সামনে ধরা পড়েছে স্যাররা কোন কোন জায়গায় মূল হোমিওপ্যাথি বিজ্ঞানকে বিকৃত করেছেন। ইয়েস, I can say as because I have studied a lot regarding the homeopathic literature,
That is why it is possible only for me to criticize Sir Samuel Hahnemann, Sir James Tyler Kent. স্যার যা বলেছেন জেমস টাইলার কেন্ট তার কোনো উল্লেখ আপনারা পাবেন না তার লেজার রাইটিং এ। তার কোনো কেস ওভাবে করা হয়নি। স্যার নিজে বললেন এই মানুষটি যবে জন্মেছিল তবে এই রোগ নিয়ে জন্মেছিল, কিন্তু কি করে তা উদ্ধার করা যাবে, কি করে সেইখানে পৌঁছানো যাবে বলেন। তাহলে যারা নতুনরা এসেছ তোমাদের কাছে শিখতে হবে যে কেমন করে আমরা আজকে যে শিশুটা সুস্বাস্থ্য নিয়ে জন্মালো তার মধ্যে আমরা কিভাবে রোগের 6টি ট্রু ডিজিজের লক্ষণ খুঁজে পাবো একটি স্বাস্থ্যবান মানুষের মধ্যে, কেমন করে 6টি ট্রু ডিজিজের লক্ষণ খুঁজে পাবো সেইটা শিখতে এসেছে। মানে হোমিওপ্যাথি বিজ্ঞানে যে কথা বলা ছিল সিমটম নির্ভর বিজ্ঞান, সেইটাকে কিন্তু পুরোটাই উল্টে দেওয়া হয়েছে। কিন্তু ঋষিদের কথাকে অগ্রাহ্য করা হয়নি, বরং ঋষিদের কথাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, বিশেষ গুরুত্ব যা তারা নিজেরাও দেননি নিজের কথাকে। এটা একটা মজার বিষয়, নিজেদের কথাকে নিজেরা গুরুত্ব দিলেন না, কিন্তু আমি সেই কথাগুলিকে শত সহস্রবার সত্য প্রমাণ করেছি গুরুত্ব দিয়ে। না, কোথাও কোনো বইতে এ ধরনের কোনো লেখা নেই। প্রশ্ন হলো নেই কেন? আমিও যে বই পড়ে এখানে এসেছি, আমার আগে অনেক ঋষিরা সেসব বই পড়েছেন, যারা কলেজে পড়ান, প্রিন্সিপাল, লেকচারার মানে অধ্যাপক, ডাইরেক্টর, এরা সবাই সেসব বই পড়েছেন। তবুও তাদের চোখে কেন ধরা পড়েনি? শিখকে দেখতে হবে, শিখকে ঠিক করতে হবে, কিন্তু শিখে কি করে পৌঁছানো যাবে তার রাস্তা নেই। সেই রাস্তাটা কে খুঁজে বার করবে? তাহলে তাই জন্যই তো হোমিওপ্যাথি পাশ করার পর ছেলেমেয়েরা অসহায় বোধ করে। এবার কি করব? বইতে লেখা ছিল, সিমটম ছিল, টোটালিটি নিয়ে ওষুধ দিয়েছিলাম, রেপার্টরিতে রুব্রিক ছিল, সেগুলো একসঙ্গে করে যেমনটি করা হয় রেপার্টরাইজ করা হয়, ওষুধ দিয়েছিলাম। কই, কাজ তো হলো না। ও হ্যাঁ, হতে পারে, স্যার বললেন এটা অ্যাকচুয়ালি হোমিওপ্যাথির লিমিটেশন। স্টুয়ার্ট ক্লোজ কিন্তু সাবধান করে দিয়েছেন, দয়া করে হোমিওপ্যাথির লিমিটেশন শব্দটা উচ্চারণ করা বন্ধ করুন। নিজেরা ঠিক হন, নিজেরা পড়াশোনা করুন। এটা আসলে হোমিওপ্যাথদের অজ্ঞতার লিমিটেশন, জ্ঞানের লিমিটেশন। মানে পড়া হয়নি, অথচ 265 বছর ধরে হোমিওপ্যাথি চলে আসছে। দারুণ, 265 বছর ধরে হোমিওপ্যাথি চলে এসছে। হোমিওপ্যাথরা বুকের খুলে কলারটাকে উঁচু করে দিয়ে বললো ইয়েস, 265 বছর ধরে হোমিওপ্যাথি চলে আসছে, শ্যামল ছাড়া। ইয়েস, শ্যামল ছাড়া, এইভাবে চলে আসছিল। তাহলে নতুন হোমিওপ্যাথটা শিখলো, আমরা কোথায় এসেছি, কি আমাদের উদ্দেশ্য? উদ্দেশ্য হলো শিখকে ঋষিকুল যা বলেছেন সেই কথাটাকে বিজ্ঞানসম্মত ভাবে ব্যবহার করে ওষুধে পৌঁছানো। কাদের জন্য? না না, রোগীদের জন্য নয়, পেশেন্টের জন্য নয়। পেশেন্ট আসবে ওষুধ নিতে, কিন্তু রিয়েল হোমিওপ্যাথ খুঁজবে কোন বিষয়ের উপর তার ওষুধ দিয়ে তাকে ঠিক করা হবে। ঋষিকুল তার জন্য কি করে গেছেন, ঋষিকুল তার জন্য কি বলে গেছেন, এই সমস্ত কথা কিন্তু গুরুত্ব দিয়ে শিখতে হবে। তার জন্য তোমরা এসেছো রিয়েল হোমিওপ্যাথি করতে, শিখতে। এই রিয়েল হোমিওপ্যাথি তোমাকে শিখতে হয়, তাহলে প্রথমে যেটা জানতে হবে সেটা হলো পৃথিবীতে অসংখ্য রোগের নাম আছে,
যেমন পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ কিন্তু ডিজিজ না, যেমন সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, সরি পালমোনারি ডিজিজ কিন্তু ডিজিজ নয়। পিসিওডি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, বোধহয় দ্বিতীয়বার বলে ফেললাম, এগুলো সব ডিজিজ, অসংখ্য এদের নাম, কত লক্ষ কোনো ঠিক নেই, যতদিন যাচ্ছে একটা একটা করে ডিজিজ বেরোচ্ছে। কিন্তু স্যাররা বললেন, স্যার হ্যানিম্যান বললেন মাত্র 3টে ডিজিজ আছে, মূল ডিজিজ, সেটা হলো শরিক মায়াজম, সিবিলিটিক মায়াজম, সাইকোটিক মায়াজম। কেন সাহেব, সম্ভবত কেন সাহেবই প্রথম, কেন সাহেব বললেন সোরা এবং সিফিলিস মিলে আরো একটা হয়, তাকে বলা হয় যে টিউবারকুলার ডায়াসিস। তাহলে কটা হলো? শরিক মায়াজম 1, সিফিলিটিক মায়াজম 2, সাইকোটিক মায়াজম 3, সোরা সিফিলিস মিলে হলো টিউবারকুলার ডায়াসিস 4। আমি শ্যামল কুমার দাস আর দুটো রিয়েল ডিজিজ যোগ করলাম, তার নাম হলো পোস্ট রেবিস সিন্ড্রোম, আর একটা নাম হলো পোস্ট ট্রমা সিন্ড্রোম। যারা ছাড়া, যাদেরকে বাদ দিয়ে বাকিগুলোর চিকিৎসা একেবারেই অসম্ভব। হ্যাঁ, ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে টিবি হয়েছে, তাকে ধরা হয় পাস্ট হিস্ট্রিতে একটা ফ্যাক্টর। গনোরিয়া হয়েছিল, পাস্ট হিস্ট্রিতে পাওয়া গেছে, তাকেও ধরা হয় একটা ফ্যাক্টর। সিফিলিস হয়েছিল, তাকেও ধরা হয় এরকমই একটা। কোন কোন ঋষি ম্যালেরিয়াকেও আবার নাম দিয়েছেন, এরকম একটা নাম। তারপর ক্যান্সারকে এরকম একটা নাম দিয়েছেন, টাইফয়েড কেন একটা নাম দিয়েছেন। থ্যাঙ্কস গড আমাকে সেটা করতে হয়নি। আমি টিউবারকুলোসিসকে বলেছি এটা নাম্বার 1 পিটিএস, পোস্ট ট্রমা সিন্ড্রোম। আর টিউবারকুলোসিসের চিকিৎসা করতে গিয়ে যে ওষুধগুলো ব্যবহার করা হয় দ্বিতীয়বার পিটিএস, মানে টিউবারকুলোসিস অ্যাকচুয়ালি 2টো পিটিএস, গনোরিয়াও তাই 2টো পিটিএস, সিফিলিসও তাই 2টো পিটিএস। রোগ একটা ট্রমা তৈরি করে এবং রোগের চিকিৎসার জন্য যে বিভিন্ন রকম ওষুধ, পেনিসিলিন ইত্যাদি ব্যবহার করা হয়, সেটি আরেকটা ট্রমা তৈরি করে। ওই ধরনের অসুস্থতাগুলি 2টো করে ট্রমা তৈরি করে। ওগুলির কোনো আলাদাভাবে কোনো দাম নেই, যেটা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে বলা আছে। যদি তুমি গনোরিয়ার হিস্ট্রি পাও তাহলে মেডোহিনাম দিও, তারপর সিফিলিসের যদি হিস্ট্রি পাও তাহলে 1 ডোজ মার্কুরিয়াস দিও, টিউবারকুলোসিসের হিস্ট্রি পাও তাহলে 1 ডোজ 200 টিউবারকুলিনাম ব্যাসিলিনাম অবস্থা বুঝে দিও। যদি কুকুরে কামড়ে থাকে 1 ডোজ হাইড্রোফোবিনাম দিও। খুব সুন্দর করে বলা আছে, কিন্তু এই কথাগুলি বাস্তবে কোনো গুরুত্ব নেই, কোনো গুরুত্ব নেই। এই কথাগুলিকে নিয়ে অনেক দূর যেতে হবে। ওই 1 ডোজ 200 দিয়ে দায় শেষ করা, এটি চলবে না। তো একটা কথা বলি, অনেক পেশেন্টরা আছেন যারা আমার বাপ তুল্য নয়, তার থেকেও বড় হোমিওপ্যাথদের কাছে চিকিৎসা করতেন। হ্যাঁ, চিকিৎসার হিস্ট্রি থেকে দেখা যাচ্ছে পাস্ট হিস্ট্রি নিয়ে কোথাও 1 ডোজ 200 দিয়ে তার দায় শেষ করে দিয়েছেন। তারপরে কি চলছে না, এখন পেশেন্ট ভালো আছে এই আর্জেন্টাম নাইটিকাম, এখন পেশেন্ট ভালো আছে এই ক্যালিকা, এখন পেশেন্ট ভালো আছে
ন্যাট্রাম সালফ মানে হলো হোমিওপ্যাথরা নিজেদের মতো করে ম্যাথমেটিকা, রেপার্টরি, চিকিৎসার ধরন সব নিজেদের মতো করে বানিয়ে নিয়েছেন। খুব ভালো কথা। অথচ রোগী কিন্তু ভুগেই চলেছে। আপনারা যারা আমার কথা শুনছেন, আমার এই কথাগুলির বাস্তবতা আপনারা খুব ভালো করে জানেন। আমি একটা কথাও বাড়িয়ে বলছি না। আমি পাশ করেছি 98-এ, এতে কোনো সন্দেহ নেই, সার্টিফিকেটে লেখা আছে। আমি হোমিওপ্যাথি করি 76 সাল থেকে। অনেক শ্রোতার দর্শকের তখন জন্মই হয়নি। 76 সাল থেকে আমি হোমিওপ্যাথিতে হাতে খড়ি গ্রুপ গৃহে। আমার দুর্ভাগ্য, আমাকে 92-93 ব্যাচে এসে ভর্তি করিয়েছিল। তবে আমার মনে হয় ওটা ঠিক ছিল। আমি বুঝতে শিখেছি ততদিনে হোমিওপ্যাথির স্বরূপ, হোমিওপ্যাথদের স্বরূপ অনেক বড় টাই আছে, অনেক কিছু আছে, কিন্তু হোমিওপ্যাথি নেই। হোমিওপ্যাথি যে বিজ্ঞান, এটা ডিভাইন সায়েন্স, স্বর্গীয় বিজ্ঞান, এর প্রয়োগ, আর্ট অফ, সেই কাল তো এর আগের দিন আমি বলেছিলাম না যে স্যার হ্যানিম্যান কি বলেছেন, হোমিওপ্যাথি হ্যাজ টু পার্ট, দ্য সায়েন্স অফ হোমিওপ্যাথি মানে হোমিওপ্যাথি বিজ্ঞান, অ্যান্ড দ্য আর্ট অফ হোমিওপ্যাথি সেই বিজ্ঞানের সঠিক প্রয়োগ। না, কোথাও লেখা নেই। ওই একটাই কথা, টোটালিটি অফ সিমটম। কাদের? পেশেন্টের। আর যে সিকের কথা বললেন স্যাররা, তার কি হবে? না না, ওসব করতে যেও না, সিমটম পেলে ওষুধ দিও। দারুণ, ভাবতে ভালো লাগে। হোমিওপ্যাথি বিজ্ঞান ছিল, তার আবার বয়স 265 বছর, কিন্তু উপায় ছিল না। চিকিৎসার উপায় কোথাও উল্লেখ নেই। জিজ্ঞেস করুন না আপনাদের সিনিয়রদেরকে। আপনারা তো ছেলে মানুষ না, মানে বয়স্ক লোক, আমি আপনাদের শ্রদ্ধা করি, কিন্তু আপনার পক্ষে সম্ভব হবে না এই কথার জবাব দেওয়া। আপনার সিনিয়রদের জিজ্ঞেস করুন, সিক নিয়ে এত কসকসি হলো, রবার্ট সাহেব, নিমান সাহেব, কেন সাহেব, সিকের চিকিৎসা কিভাবে হলো, তার তো কেউ কিছু বললেন না। তাহলে কি আমাদেরকে অন্ধ কানাগলিতে ঢুকিয়ে পিছন দিয়ে ধাক্কা দিয়ে অন্ধ কূপের মধ্যে ফেলে দেওয়া উদ্দেশ্য ছিল? আর যদি তা না হবে, তাহলে কেন লেখা হলো না এমন কোন লিটারেচার যা দিয়ে বুঝতে পারি হোমিওপ্যাথি বিজ্ঞানের প্রয়োগ কৌশল? আচ্ছা, নূতন রাখি জানলা এই পর্যন্ত যে সিককে ওষুধ দিতে হয়। তোমরা কিন্তু আরেকবার বলে দিই, জ্বরের রোগী জ্বর নিয়ে এসে, এটা কাহানি বলি, দারুণ হবে। আমার ধর্মতলার চেম্বারে রান্না করে একটি মহিলা, ওর 2.5 বছরের মেয়ে বোধ হয়, তার জ্বর হয়েছে, ভীষণ জ্বর। তাহলে ওষুধ দিতে হবে। তাহলে ডাক্তারবাবু জিজ্ঞেস করবেন, ও কি করছে, ও কি চুপ করে আছে, ও কি কান্নাকাটি করছে, ও কি শুয়ে আছে না কোলে আছে, ও কি খেতে চাইছে না খেয়ে চুপচাপ আছে, ও কি খুব বিরক্ত করছে, ও কি ঘ্যান ঘ্যান করছে, অল দিস থিং। ততক্ষণে জ্বর বেড়ে যাবে চচ্চর করে। আমি ওর মাকে, আমি আমার ছেলেটাকে বললাম, আরে ওর মাকে ডেকে আন, বলো তোমার মেয়ের কথা বলো। সঙ্গে ওই ছেলেটা বলছে, স্যার ওকে কোনো খাবার দিল কাউকে দেয় না। তোর মা বলছে ওকে, ওর জন্য যদি কোনো ভালো খাবার নিয়ে যাই ও খাবে, খেয়ে আবার রেখে দেবে, রেখে দিয়ে পরে খাবে। আমি বললাম, ও কাকে ভালোবাসে, তোমাকে না তোমার স্বামীকে? বললো আমাদেরকে ভালোবাসে, আমাকে তো ভীষণই ভালোবাসে, তাই বলে খাবার দেবে না। আমি সিফলিনাম, গুডনেস, সমস্ত সিএমএ দিয়েছি, কারণ এখন কোভিডের টাইম, কোন জ্বরকে বাচ্চা দেওয়া যাবে না। আমি চাই তোমরা আমাকে বিশ্বাস করো না, তুমি নিজে নিজে প্রমাণ করো গা।
জ্বর এসেছে, সর্দি কাশি, কোভিড হতে পারে, ওষুধ দেওয়া হলো সিপ্রিনাম সিএম। আমি বললাম ওষুধটা শুরু করার আগে টেম্পারেচার মাপবে, 3 বার খাওয়ানো হয়ে গেলে টেম্পারেচার মাপবে, আর ওর মাকে নিয়ে আসবি। ওর মা কিছু সময় পরে এসে বললো, বলো, বললো বাচ্চা আমার কোনো জ্বর টর নেই, খেলা করছে। ওষুধের নাম কি? সিপ্রিনাম। আমাকে নিশ্চয়ই লোকেরা ননসেন্স বলবে, কারণ জ্বর হয়েছে, হতে পারে কোভিড, জ্বরের জন্য ওর গাটা গরম, আর তারপর হচ্ছে নাক দিয়ে জল পড়ছে, গলা ব্যথার কথা বলছে, তো ওষুধ দাও, টুটালিটিভ সিমটম করো। অথচ তার ওষুধ কিনা হলো সে প্রিয়তম খাবার, তার প্রিয়তমা মা সেই খাবারটা নিয়ে গেছে, মাকে দেবে না, চাইলে হয়তো বা একটু দিতে পারে, তবে পরে সে খাবার জন্য রেখে দেবে। সো সেলফ সেন্টার্ড এ বেবি is suffering from acute fever with cold, cough, sore throat. Prescription is Ciplinam. না, হোমিওপ্যাথি লিটারেচারে কেউ ভুল করেও কথাটা লেখেনি। কেন? আমরা কি দোষ করেছি? আমাদেরকে অন্ধকারে ঠেলে দেওয়া হলো কেন? টোটালিটি করে কেন তার জীবন দর্শন নেওয়া শেখানো হলো না? কেন? ছোট বাচ্চার জীবন দর্শন থাকতে নেই, তাই না? জিজ্ঞাসা করুন ফোনে আজ, জ্বরে সিপ্রিনাম কখন হয়? টোটালিটি কোথায় গেল? কেন দরকার হলো না টোটালিটির? তোমরা যারা রিয়েল হোমিওপ্যাথি শিখতে এসেছ, দিলে বউ বলবে স্যার নতুনদের জন্য বলুন, তাহলে তোমরা বুঝে নাও যে হোমিওপ্যাথি সম্পর্কে তোমাদের ন্যূনতম ধারণা ছিল সবটাই ভিত্তিহীন। বিজ্ঞান এর উপর প্রতিষ্ঠিত। আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। বাজারে প্রচুর ব্যাটারি আমেরিকা জানবে। আমার হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন এনআইএইচে MM দত্ত, মদন মোহন দত্ত স্যার। একদিন দেখাতে নিয়ে গেলেন, চলো আমার রেপার্টরির সংগ্রহ দেখাবো। 3টে রুম, বড় বড় লোহার আলমারি দিয়ে ভর্তি। স্যার পৃথিবীর বিভিন্ন দেশ থেকে রেপার্টরি সংগ্রহ করেছেন। আমার বলতে ইচ্ছে করে, জানি না স্যার বেঁচে আছেন কিনা, বলতে ইচ্ছে করে স্যার যে এনার্জি খরচা করে পৃথিবীর কোনায় কোনায় গিয়ে এই সুবিশাল জাদুঘর বানিয়েছেন, রেপার্টরির জাদুঘর, সেই এনার্জির যদি একটু অংশ ব্যয় করতেন একটা ছোট্ট শিশুকে কেমন করে টোটালিটি অফ সিমটম ছাড়া দার্শনিক দৃষ্টিভঙ্গি দিয়ে, দার্শনিক তথ্য দিয়ে সুস্থ করা যায়, তাহলে আজ আমরা অনেক দূর পৌঁছে যেতাম। পারিনি। আমি তো জীবনের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমি আর কবে কি করব? আমি তো পেলামই সেদিন এই মহাধন, এই স্বর্গীয় ধন। স্যার বিগিনারদের জন্য একটু ওই ফিলোসফিটা একটু বুঝিয়ে বলুন। ফিলোসফিটা কি? কোনটা? বিগিনারদের জন্য ফিলোসফিটা, বিগিনারদের জন্য ফিলোসফি, ফিলোসফি, হ্যাঁ, কিভাবে কালেক্ট করবে এইটা? হ্যাঁ ফিলোসফি। ওই অ্যাকচুয়ালি একদিনের সব হবে না, জাস্ট এটাগুলো কি না খিদেটা জন্মান না, ওখানে গেলে হোমিওপ্যাথি বিজ্ঞানটা কি সেটা একটু হলো বোঝা যাবে। কারণ বস্তা পচা পোকাওয়ালা চাল দিয়ে বাজার বোঝাই মানুষ হাজার হাজার লাখো লাখো টাকার ম্যাথমেটিকা কিনে শোকেজে সাজিয়ে রেখেছে, আনন্দ করে দেখিয়েছে, দেখুন সৌরভবাবু কত ম্যাথমেটিকা আমার। আজ বুঝতে পারি ওগুলি একদিন পোকার একদিন তো হবে এরকম পৃথিবীতে ইয়ে দেখা দেবে, কি জানো
খাবার থাকবে না, মন্বন্তর দেখা দেবে, তখন ওই পোকাগুলি তো চাল পাবে না, ওই বইগুলো খাবে। তার জন্য সুন্দর করে সাজিয়ে রেখেছেন বিভিন্ন ডাক্তার বাবু, লাখো লাখো টাকা খরচা করে বইগুলো কিনেছেন। আমিও কিনেছি, আমি কিনি তা নয়, কারণ আমি যদি নাই কিনবো তাহলে জানবো কি করে। আমারও ঘরে প্রচুর ম্যাথমেটিকা আছে। স্যাররা বলতেন অমুকের ম্যাথমেটিকা ভালো, ব্যাস দোকানে গিয়ে আগে সেইটা, বই মেলা এলে আগে সেইটা দিন ম্যাথমেটিকা নিলাম। সবাই দেখলো ম্যাথমেটিকা কিনেছি অনেকগুলি, আমার বুকটা কিরকম গর্বে ভরে উঠলো। বইগুলো এখন পোকায় খাচ্ছে গো, সত্যি কথা বলছি। আমার বাড়িতে গেলে দেখতে পাবে পোকায় ধুলো বানিয়ে দিচ্ছে। আমার দরকারি বই কয়েকটা একটু এনেছি, কখনো কখনো তর্কে দরকার হয়, বলবে শালা কিছুই জানে না, কসকস করে দুটো কথা শিখে কসকস করে। আমাকে একবার এক জায়গায় বলা হয়েছিল, আমি জানি না উনি বেঁচে আছেন কিনা, কি 3 পাতা অর্গানন পড়ে অর্গাননের সমালোচনা, 2 পাতা ম্যাথমেটিকা পড়ে তার সমালোচনা। অনেক কথা শুনেছি আমি একটু উন্মাদ, শুনেছি আমি কেন হ্যানিম্যানের থেকে অনেক বড় হয়ে গেছি, শুনেছি এসব কথা, ওগুলো গা সওয়া হয়ে গেছে। কিন্তু এটুকু বুঝেছি, সেই সব মানুষদের থেকে হোমিওপ্যাথি কে অপবিজ্ঞান থেকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমি বের করে আনতে সক্ষম হয়েছি। আমি বুঝতে পেরেছি হোমিওপ্যাথিতে বিজ্ঞান কতটুকু, হোমিওপ্যাথিতে অপবিজ্ঞান কতটুকু। বাজারে যতখানি হোমিওপ্যাথি আছে তার 10% শুধুমাত্র বিজ্ঞান, 90% না তার থেকেও বেশি অপবিজ্ঞানে বোঝাই। যারা জানেন না তারা জেনে রাখুন, এই অপবিজ্ঞান আপনি শিখছেন বস্তা পচা পোকা লাগা চাল, আপনার কাছে নেই ফ্রেশ কোন বিদ্যা। সেই পুরানো বই উল্টাতে উল্টাতে পাতাগুলো ছিঁড়ে যাচ্ছে, সিমটম রুব্রিক্স, ওহ মাই গুডনেস, শুধুই হাতড়ে যাচ্ছেন, কিছুই নেই সেখানে। রুগী এসে বললো, ডাক্তার বাবু আপনাকে ওষুধ খাওয়ার পর কাল তো আমি প্রায় মারা যাচ্ছিলাম, তারপর নার্সিং হোমে নেবে না, কত কিছু করা হলো, কত টাকা চলে গেল জানেন। ডাক্তার বাবু কি করবে, বই তো ওটাই লেখা ছিল, ম্যাথমেটিকা রেপার্টরি সবগুলো কনসাল্ট করেই ডাক্তার ওষুধ দিয়েছিলেন। কিন্তু সেখানে 2.5 বছরের একটি বাচ্চার স্টিপ্লিনও আসেনি জ্বরের জন্য। জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, জ্ঞানানি নেই। বাজারে এমন কোন ম্যাথমেটিকা নেই যেখানে এই সিমটম থেকে সিফিলিনাম আসে। অথচ আপনি এই সব বইগুলি পড়ে বারবার পড়ে বই পাতাগুলো দেখার মতো নেই, মানে আর কদিন পরে ওকে আইসিইউতে পাঠাতে হবে, এত পড়েছেন। রেপার্টরি তো খুলে গেছে। এই বিজ্ঞানের জন্য ছেলেরা বাবা এলেন নিয়ে ছেলেরা ঘুমোতে যায়, প্রেম করতে যাচ্ছে একটা মেয়ের সঙ্গে, এলেন নিয়ে যাচ্ছে। কেন ওরা নিচ্ছ না, ওখানে বসে আমরা দুইজন পার্কে বসে পড়বো। কি পড়বো? অ্যালেন্স কি পড়বো। যাচ্ছে কিন্তু প্রেম করতে, সঙ্গে নিয়েছে অ্যালেন্স কি। উফ, অ্যালেন্স কি সাংঘাতিক বই। ওই অ্যালেন্স কি আবার নাম খুঁজতে বলতে পারলে ফেল, হোক এমডি আর হোক বিএসএমএস, ডাহা ফেল করিয়ে দেবে। ওর প্রত্যেকটা কমা দাঁড় ফুল স্টপ বলতে হবে কিন্তু। তাহলে সেই সব স্যাররা পরীক্ষা নেন যারা এলেন সর্বস্ব জ্ঞান, তারা ছেলেদেরকে কতটুকু জ্ঞানী করবেন, কতটুকু হোমিওপ্যাথি ডাক্তার করবেন সেটা বোধ করি বুঝে গেছেন আপনারা। তাই হোমিওপ্যাথির নামে যা শিখেছেন সবটাই অপহোমিওপ্যাথি। ইয়েস, সব ভুল হয়ে গেছে। গোটা জীবনটা ভুলের উপরে বিল্ডিং বানিয়েছেন, তখন হুড়মুড়িয়ে ভেঙে পড়বে।
সেই ঘরে চাপা পড়বেন আপনি আগে, পেশেন্টরা তারপরে। ডাক্তারবাবুর ওখানেই কবর করা হবে, ওই বিল্ডিং এর নিচে। কারণ সে বস্তা পচা পোকা চাল খেয়ে ওই অপবিজ্ঞান শিখেছে, টোটালিটি করে ওষুধ দেওয়া। সে জানে না সিপ্রিনাম দিতে হয় কখন, সে জানে না হাইড্রোফোবিনাম দিতে হয় কখন, সে জানে না জ্বরে থুজা দিতে হয় কখন। সে খুঁজবে, থুজা দিতে গেলে তো গনোরিয়ার হিস্ট্রি, সাইকোটিক মায়াজম পিডোমিনাম পেতে হবে, সিপিলিনাম দিতে গেলে তো ওরকম কিছু পেতে হবে। তাহলে আপনারাই ঠিক করবেন। স্যার প্রত্যেকটা ওষুধের ফিলোসফি এক একটা, এক এক লাইন না এক একটা ওষুধের ধরে ধরে। আচ্ছা, এবার হলো ছোটরা এসেছে আজকে, স্বাগতম। ছোটরা জেনে নাও, এখানে ওষুধের সংখ্যা সারা পৃথিবীতে হোমিওপ্যাথি ওষুধের সংখ্যা মাত্র 8,000, মাত্র 8,000। রিয়েল হোমিওপ্যাথির কাছে ওষুধের সংখ্যা মাত্র 8টি। আঙুলগুলো ঠিক আছে, ওখানে 1000 ছিল, 1000টা বাদ হয়ে গেছে, 8টি। এখন কথা হলো, পৃথিবীতে কোটি কোটি মানুষ, লাখো লাখো কি বলে, লাখো লাখো অসুখ, সেখানে 8টা ওষুধ কি করবে? হাসালেন আপনি। 8টা ওষুধ দিয়ে কোটি কোটি মানুষকে লাখো লাখো রোগের চিকিৎসা করতে চান। আপনার সাহসের বলিহারি, হাসি পায় আপনার কথা শুনলে। শুধু আপনি কত বড় উন্মাদ তাই জানতে এসেছি। দারুণ, শুনুন উন্মাদের উন্মত্ত প্রলাপ। এই পৃথিবীটা এক রহস্যে ঘেরা। আমার শরীরে কোটি কোটি কোষ এখন, কিন্তু বাবা মা যেদিন আমাকে তৈরি করেছিলেন সেদিন মায়ের পেটে আত্মপ্রকাশ হয়েছিল একটি কোষের। অর্ধেক মশলা দিয়েছিলেন আমার মা, 23টি ক্রোমোজোম। অর্ধেক মশলা দিয়েছিলেন আমার বাবা, 23টি ক্রোমোজোম। টোটাল হলো 46টি ক্রোমোজোম। তারা মিলে তৈরি হলো মাত্র একটি কোষ, একটি। সেই একটি কোষের মধ্যে কিন্তু সমস্ত তথ্য লুকানো ছিল। আমার কোন বয়সে কাশি হবে, আমার কোন বয়সে কোভিড হবে, আমার কোন বয়সে ক্যান্সার হবে, আমি কোন বয়সে লম্পট হব, মদ মহিলা নিয়ে জীবন কাটাবো, কোন বয়সে আমি জ্ঞানী হব, কোন বয়সে আমি বই লিখব, কোন বয়সে আমার মধ্যে বিজ্ঞান ভাবনা চেতনা দেখা দেবে। সব কথা কিন্তু ওই একটি কোষের মধ্যে ছিল। তাহলে আমি যদি বুদ্ধিমান হই, আমি একটি কোষ ছেড়ে চোখ, নাক, কান, দাঁত, মুখের মধ্যে অনেক কিছু, গলার মধ্যে অনেক কিছু, বুকের মধ্যে অনেক কিছু, পেটের মধ্যে অনেক কিছু, হাত পা, কত কিছু। হাড়ের জন্য একটা শাস্ত্র, হার্টের জন্য একটা, লাঙের জন্য একটা, চোখের জন্য একটা, দাঁতের জন্য একটা, ব্রেনের জন্য একটা, ব্রেনের কোষগুলির জন্য আর একটা, ব্রেনের ভাবনা চিন্তার জন্য আর একটা। ওহ মাই গড, আমি পাগল হয়ে যাব। Okay, beta, I must tell you in English. I am giving you the word. This is the most important part. I must speak in English. Don't worry, beta. Just few minutes. After few minutes, I must tell all these things. I appreciate your eagerness. I appreciate you and your search for knowledge. I must appreciate you, and I must tell you, speak in English after few minutes. Acha. So, what it is? My goodness. সেটা ভালো কথা বলেছে। আমি কি বললাম? তাহলে একটা কোষ, ওয়ান সেল।
আমি যদি বুদ্ধিমান হই, আমি কেন, এই কথা সবাই জানে, গাছের গোড়ায় জল দিলে সে জল পাতায় যায়, ফলে যায়, ফুলে যায়, কাণ্ডে যায়, সব জায়গায় যায়। কিন্তু নির্বোধ মানুষেরা কি করবে? পাতায় আলাদা স্প্রে করবে, ফলে আলাদা, ডালে আলাদা, আলাদা আলাদা করবে, কারণ এর জন্য আলাদা সিস্টেম আছে, আলাদা সিস্টেম, এর জন্য আলাদা এক্সপার্ট আছে, তাদের পরামর্শ নাও। আমি বলি কি, একটু কম জ্ঞান হলে ক্ষতি কি? ছোট্ট একটা গাছ, একটা ছোট্ট একটা রুট আর দুটো পাতা, ওরই ব্যবস্থা করো না, ওগুলো আর কিছু করতে হবে না। কি দরকার এত ভাবনা মাথায় নেবার? কোনো দরকার নেই। সেই জন্যে আমার বিদ্যা বুদ্ধি হলো এইখানটায়, আমি যদি ওই একটি কোষকে ভালো করে স্টাডি করতে পারি, একটি কোষ কে কে দিল? বাবা দিল, মা দিল, তাহলে বাবা মাকে স্টাডি করব, তারপরে বাচ্চা দুনিয়ায় এলো, ওদের কিছু পাবো, হয়তো বা কোনোটাই পাবো না, অন্য কিছু পাবো, কিন্তু একটা আইডিয়া তো হবে। এভাবে আমরা ছোট্ট একটু বাচ্চাকে, বড় একটি বাচ্চাকে, মানে চৌবাচ্চাকে চিকিৎসা করব, কিন্তু ছোট্ট ওই কোষের আইডিয়া থেকে, ছোট্ট কোষের আইডিয়া থেকে পৃথিবীর কোটি কোটি মানুষের লাখো লাখো অসুখের 8টি মাত্র ওষুধ। এটা আসলে আমার এক ধরনের চালাকি বুদ্ধি। অনেক পরিশ্রম করব না, অল্প পরিশ্রম করব, তা দিয়েই আমি কিস্তি মাত করব। এটা হলো রিয়েল হোমিওপ্যাথির একমাত্র কৃতিত্ব, যা পৃথিবীর, বিশ্বের অন্য যে কোনো প্যাথি থেকে অনেক আলোকবর্ষ এগিয়ে আছে। দিলীপ বাবু, আমি আপনার কথা মানতে পারছি না, একটা ওষুধের ফিলোসফি আমি এখন বলতে পারবো না, আমার অবাঙালি ছেলেরা অপেক্ষা করছে, তাদেরকে এইটুকু আমাকে বলতেই হবে। যারা এসেছে পরে শিখবে, একদিন কিছুতেই সম্ভব হবে না, একদিন সব দরকার নাই, দুটো তিনটে। ঠিক আছে, এক কথায় বলবো, পরে বেশি করে বলবো। পিপিলিনাম বলে একটা ওষুধ আছে, তার মূল তত্ত্ব হলো সেলফ সেন্টার, আত্মকেন্দ্রিক, স্বার্থপর। ছোটবেলায় স্বার্থপর, পরে ভালো হয়, কখনো পরে ভালো হয় না, স্বার্থপরই থেকে যায়। পরে ভালো করে বলবো, দিলীপ বাবুর কথা রাখতে বলছি। 2 নম্বর, সুজা। সুজা হলো পরিবার কেন্দ্রিক, ছোটবেলায় ভালো থাকে, পরে বদমাশ হয়ে যায়। লোকে বলে বিয়ে করে খারাপ হয়ে গেছে, বন্ধুদের পাল্লায় পরে খারাপ হয়ে গেছে, খারাপ এমনি হতো। সুজা। সুজার আর একটা বৈশিষ্ট্য হলো বাড়িতে ভালো, সরি, বাড়িতে বদমাস, বাইরে ভালো, ভদ্রলোক। মেডোরিনাম। মেডোরিনাম সুজারই মতো, তবে সুজা যেমন রাগ হলে হিসাব করে কথা বলে, মেডোরিনাম হিসাব করে কথা বলে না। কে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, গালাগালি দিল, মেডোরিনাম। এরাও পরিবার কেন্দ্রিক। হাইড্রোফোবিনামও পরিবার কেন্দ্রিক, কিন্তু হাইড্রোফোবিনাম সারা জীবন ভোগে। হাইড্রোফোবিনাম হয় সারা জীবন ভালো থাকে, নয় সারা জীবন খারাপ থাকে। আর কি বাকি রইল? সরিনাম। সরিনাম হলো সব দিন সে ক্যাজুয়াল। রে পরীক্ষা এসে গেল, বেশি কথা বলো না তো, পরীক্ষা এলে আমি ঠিক স্টেজে মেকআপ দেবো। 2 মাস কিন্তু আছে, বেশি কথা বলো না। 1 মাস আছে, বেশি কথা বলো না। 15 দিন আছে, আজ থেকে পড়তে বসে গেল। তাহলে তাহলে আর কি বাকি রইল? রসেরা। রসেরা হলো ভীষণভাবে বিশ্বপ্রেমিক, মানুষের কথা ভাবে, নিজের কথা ভাবে না, মানুষের কথা ভাবতে ভাবতে পাগল হয়ে যায়, শুধু মানুষের কথা ভাবে। আর কার্বোভেজ আর কার্বোঅ্যানোমিলিস ওদের যেখানে লাগাবার সেখানে লাগে, তবে ভেবেচিন্তে লাগিও, চোখ খুলে, বন্ধ করে নয়। কত বাজে রে? ও আমার কাছে আছে, 8:30 বেজে গেছে। বলছিলাম আমার কিছু বলার আছে, সেটা হলো
আচ্ছা কি নাম জানো? খগেন বাবু এসছেন? খগেন বাবু এসছেন? মিনা এসেছিস? খগেন বাবুর মেয়ে এসেছ? মিনা এসেছিস? ওরা কেউ আসেনি, একটু কথা বলে। এটা হলো যাদের জন্য যারা খুঁজছি, বলার কথা ছিল, লাইভ কেস ছিল, কি বলে, একটমিক প্রেগন্যান্সি ছিল। এতদিন আমরা শুধু শুনেছি, ইচ্ছা ছিল সামনাসামনি দেখিয়ে দেবো, তো যে কারণেই হোক আসেনি, তো আসেনি। একটমিক প্রেগন্যান্সি মাত্র 8 ঘন্টার মধ্যে ঠিক হয়েছিল। কি করে বোঝা গেল? তাকে কার্বোভ্যাক্সিন খাওয়ানো হয়েছিল, 8 ঘন্টার মধ্যে সে একটা সুশ্রুড়ি বোধ অনুভব করেছিল, ডান দিক থেকে মাস পেটে পর্যন্ত এসেছিল। অ্যাকচুয়ালি এই বোধটাই ছিল ওই ফ্যালোপিয়ান টিউব থেকে যে প্রেগন্যান্সিটা ছিল সেটা ধীরে ধীরে ইউট্রাসে চলে গেল। যদিও তখনই পরীক্ষা করা হয়নি, পরীক্ষা করা হলো 24 ঘন্টা পরে, 5 উইকসের প্রেগন্যান্সি ইউট্রাস, নো একটোপিক প্রেগন্যান্সি। এইটা পেশেন্টের মুখ দিয়ে বলাবার কথা ভেবেছিলাম। ওকে, লিভ ইট। আর একটা হলো যাকে খুঁজছিলাম আমি, মিনা বলে, ওর বাড়ি ঢাকায়। ও 8 বছরের একটি ছেলেকে মাত্র 8 দিনে, বোবা ছেলেকে মাত্র 8 দিনে কথা বলা শিখিয়েছে। মাত্র 8 দিন। সম্ভবত রবিবার দিন ওকে ও রেকর্ডিংটা দেখাতে পারবো। সময় লেগেছিল মাত্র 8 দিন। যতগুলো কথা বললাম সবগুলো কি ওষুধ ছিল, কার্বোভ্যাক্সিন। কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমি। হ্যালো স্যার, এসেছিস? কে বলছিস? হ্যালো, কে বললে? আরেকবার বলো, তুমি নিজেকে আনমিউট করে কথা বলো। রাজু পোদ্দার দেখাচ্ছে নামটা। কি দেখাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হয়েছে, আনমিউট হয়েছে। আনমিউট হয়েছে, বলো। তুমি করো, ভিডিও অন করে কথা বলো। ভিডিও অন করো। ভিডিওটা তো পাচ্ছি না। আচ্ছা, অডিওর হয়ে যাচ্ছে না ভিডিওটা। অডিওর ডান পাশে ভিডিওটা আছে। অডিওতেই বলো। অডিওর ডান পাশে পেয়েছো? ভিডিও পেয়েছো? হ্যালো, ঠিক আছে, তুমি অডিওতেই বলো। হ্যাঁ বল। বলছি, বলবো কি হচ্ছিল প্রবলেম। বলো আগে। এই ভিডিও ঝুমা পাল, ভিডিও আমি খগেন পালের মেয়ে। অন আসছে না। হচ্ছে অ্যালাউ করেছে আমাকে। এই তোর বাপটা অ্যালাউ করেছে। তোর হ্যাঁ বাপ, এই তো আছে, এখানেই আছি। পেছনেই আছে। ভিডিওটা অন করতে পারছেন না? হ্যাঁ করেছে স্যার। কই দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ দেখা যাবে। আমি অন করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি অন করে দিয়েছি। দেখতে পাচ্ছি না কেন তাহলে? জাহিদ, এই তো আমি তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ দেখা যাবে। সবাই দেখতে পাচ্ছে? আমি কিন্তু দেখতে পাচ্ছি। সবাইকে দেখতে পাচ্ছিস না? দেখতে পাচ্ছি, হ্যাঁ। আচ্ছা বেশ, আমি না দেখলে কোনো ক্ষতি নেই। জাহিদ দেখতে পাচ্ছিস? দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, ফাইন। তো না, তুই তোর কথা বল। তার আগে আমি বলে দিই, এই যে খগেন বাবুকে দেখা যাচ্ছে? খগেন বাবুকে মানে ওর বাবাকে? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এই খগেন বাবু, আছে আমার পিছনে এই খগেন বাবু এমন একজন ব্যক্তিত্ব যিনি আমার ইউটিউব পড়ে অনেক দূর নিজেকে সমৃদ্ধ করেছেন, অনেকের অনেক কিছু ভালো করেছেন। এই পথে উনি এতটাই আকৃষ্ট, উনি কথা দিয়েছেন যদি বেঁচে থাকেন তাহলে রিয়েল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হসপিটাল উনি বানিয়ে দেবেন। এখন ভবিষ্যৎ তো বলা জানে, উনি তো মানুষটা পাল্টেও যেতে পারেন। বলেছিলাম কথা রাখলাম নেই, জোর তো নেই। আচ্ছা, এবার হলো এই মানুষটি আমার সঙ্গে যোগাযোগ করে তার মেয়ের একটোপিক প্রেগন্যান্সি ধরা পড়লো। তখন মানুষটা একমাত্র মেয়ে, ছেলে তার থাকে আমেরিকায়, তো এখন তো মেয়ে একমাত্র কাছে। সেই মেয়েটার যখন এই অবস্থা, তখন বাবা হিসেবে তার তো তখন পাগল অবস্থা। উনি আমাকে রিপোর্ট পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে আমি বললাম উনি রিপোর্ট পাঠিয়ে দিয়ে কথা বললেন। আমি পরে বকাবকি করেছি, আপনি কেন নিজের মেয়ের জন্য কথা বললেন। তখন উনি কথা বললেন এবং আমি বললাম এই দিতে কার্বোভ্যাক্সিন।
আচ্ছা জুমা, এবার তুই বল বেটা, পারবো সিএম। কতক্ষণ পরে হ্যাঁ বল। তোর সুশুড়িটা এসেছিল? কতক্ষণ পরে আমার সারাদিন তো আমি খেয়েছিলাম, তারপর মানে স্টার্ট করেছিলাম আমি সানডে 4:30টার সময় স্টার্ট করা হচ্ছিল ওষুধ। তারপর পরের দিন একটুখানি মানে ব্যথাটা অনেকটা ছিল না সেরকম, হালকা হালকা কেমন একটা শিরশির কেমন একটা হচ্ছিল। ওই হ্যাঁ ওই তো মানডে থেকে ওই একটা শিরশির ভাব, একটা ওই লোয়ার অ্যাবডোমেনে একটা হচ্ছিল। তো সেটা আমি তো বুঝতে পারছি না যে কেন হচ্ছে বা কি হচ্ছে, আমার একটা টেনশন ছিল। তারপরে আস্তে আস্তে তো তারপরে স্যারের কাছে গিয়েছিলাম, গিয়ে বললাম, উনি দেখে বললেন হ্যাঁ সব ঠিক আছে, এত টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। স্যার ও বলতে পারছে না। হ্যাঁ আপনি শুনুন বলুন না, বাবু। ও ওষুধ যখন খাওয়ানো হলো, হ্যাঁ তার 1 ঘন্টার মধ্যেই শুরু হলো আপনার রিয়াকশন। ওটাই বলুন, আপনার ভাষাতে বলুন। তারপরে কিন্তু ওটা, হ্যাঁ ওটা আস্তে আস্তে করে দিকে চলে গেছে। না আপনার ওষুধ খাওয়ার পরে যে কথাটা আপনি আমাকে বলেছেন ওই ভাষাটা ব্যবহার করুন, যে এতক্ষণ পরে ওরা সুশ্রী বোধ করেছিল যেমনটি আমায় বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ, ওটা 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যেই করেছিল। আচ্ছা, একটা সুশ্রী এসেছিল, সেটা হচ্ছে ডান, ঠিক তো? হ্যাঁ ডান দিকে একটোপিক প্রেগন্যান্সিটা এই ডান দিকেই ছিল। এবং সেখান দিয়ে মাছ পেটে এসেছিল ওই অনুভূতিটা, এই তো রে? ডান দিকে মাঝখানে এলো, ডান দিক থেকে মাঝখানে এলো। হ্যাঁ মাঝখানে আস্তে আস্তে নাভির নিচে নাভির নিচেই মাঝখানে যেখানে জরায়ুটা থাকে। নাভির নিচের দিকে। পরীক্ষা করে দেখা গেল প্রেগন্যান্সিটা জরায়ুতে এসেছে। তার বয়স হলো 5 উইক, মানে 1 মাস 1 সপ্তাহ। হ্যাঁ 5 উইক। ঠিক আছে বেটা, তুই এসেছিস, বাকি 1 উইক। হ্যাঁ 1 মাস লাগবে। ঠিক আছে, আচ্ছা খগন বাবু, আপনাকে ধন্যবাদ, কথা মেনে এসেছেন। সাউন্ড খুব বাজে আসছে। আচ্ছা তাহলে বলুন স্যার। বললাম যে আপনি আমার কথা মেনে এসেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ 244 জন অডিয়েন্স এই মুহূর্তে আমার সঙ্গে সবাই শুনলো। খুব ডিস্টার্ব করছি আমাদের নেট, ওই নেটে গোলমাল আছে, খুব নেটটা ডিস্টার্ব করছে। কিন্তু আমি কিন্তু খুব ভালো শুনেছি। আপনাদের শুনতে অসুবিধা হলেও আমি শুনতে পেয়েছি, মনে হয় সমস্ত অডিয়েন্সরাই ভালো শুনে। ঠিক আছে, আপনার কথাটা পৌঁছে গেল এই মুহূর্তে। 244 জন বিভিন্ন জায়গা থেকে তারা অপেক্ষা করছিল, শুনেছে আপনার কথাটা। স্যার শুধু 244 জন না, কিছু কিছু জায়গায় প্রজেক্টরে ক্লাস হচ্ছে, সেখানে 10 জন 12 জন করে আছে, তাহলে 300 প্লাস হয়ে গেছে। ও ভাই ঠিক আছে, তাহলে এবার আমি ইংরেজিতে চলে যাই, আর বাংলায় কথা বলবো না। কি দিলীপ বাবু? হ্যাঁ হ্যাঁ, সেটা বলা হয়নি তাই না? এবং একটা বিশ্বপ্রেমিক, নিজের কথা কম ভাবে, অন্য মানুষের কথা বেশি ভাবে, একদম ছোটবেলা থেকে। কেমন? ঠিক আছে, তাহলে আমি এখন ইংলিশে চলে যাই, কেমন? গুড ইভিনিং মাই বয়, those who are waiting for my speech in English, I appreciate you, I respect your eagerness. Today's class is very important for all of you. All of you have idea regarding homeopathic science, but it is a great regret that in homeopathic literature there is no mention the real idea. What is real homeopathy? What Kent has mentioned in his Materia Medica, chapter Carboves. He beautifully mentioned one line: if you practice real homeopathy for more than 10 years, ... means, what it means? It means that
homeopathy is not the only way of treatment. Homeopathy has two ways of treatment. One is superficial, another is real. This very word superficial is used in fifth observation, and the word real is used in Karmaved chapter, possibly 30th paragraph. So when first I have seen that the real homeopathy, and if you practice more than 10 years real homeopathy, that time there is question marks in my brain. What? 10 years real homeopathy, then the whole of the life, the physician, homeopathic physician is doing the other homeopathy. What it mean? Is there any difference between real and superficial? Is there? After that, I start reading the whole homeopathic literature and try to find out what is real and what is superficial. But the mystery is this: Kant has not mentioned anywhere regarding real homeopathic treatment. He has mentioned very beautifully, yes, you do real homeopathy. If you do it, you can get many things in your life, name, fame, everything, and you if you treat the child in this way, you can change the handicapped child more beautiful than the non-handicapped, means general child, if you do it with a real homeopathy. At that time, I was almost mad. It is so important root, it is so fine idea, but no clue is given how to treat that very handicapped baby with the help of real homeopathy. What is the meaning of real homeopathy? What is the meaning of real homeopathy? How it can be used? When it is used? If it is so important, why the masters, why the sirs have not mentioned the proper way of treatment? The real homeopathy? Really, after that, I was almost mad. What is this? They have told everything, but no clue is given there. No clue. That time I tell myself, possibly I am mad. Otherwise, they must have write down regarding this real homeopathy. As my brain is dull, so I am not finding it out. It may be I am mad, I am dull. They have write down somewhere. But I have read, oh my goodness, so many labor I have given for study of homeopathic literature. No, nowhere you find the art of use of homeopathic science. When I was in search of this very thing, and I was almost mad, that time my creator, the God, has given this divine route for finding out that very idea, for treating sick individual
which is absent. Any therapeutic system, including classical homeopathy, which is going on 265 years, nowhere it is written, it is mentioned. When I have discovered this, that time again I became mad. But that time it was with anxiety. Now it is with joy. What a beautiful thing has given by the Almighty. That time I was 2 times I was mad. Now I am little bit okay. Because there is a lot of calculation, there is a lot of mathematics in the behind of homeopathic treatment. Which kind of homeopathic treatment? Real homeopathic treatment. Yes, there is a lot of mathematics. And that very science is depend on mathematical calculation. And my aim of teaching this path is to explain homeopathic idea, homeopathic science with the help of mathematics. There is only mathematics, no sign symptoms, nothing. You may consider, you may not consider sign and symptom, but you must have to know the mathematics, the pure mathematics behind homeopathic science is always helping me to find out the proper way of treatment. Mainly it is depend on philosophy. But it is not mental symptom. Please mind it. Philosophy is not mental symptom. This is separate entity. This is philosophy. Especially it is considered in real homeopathy, the philosophy of early life. Now a person is let's consider a person who is a very big saint, very big orator, very big politician, always weeping for the distress of the public, people, general people. He is always weeping. My goodness, they are the only cheater person, cheating with our simple minded people. So don't consider all these things. You have to find out. You have to reach there. The philosophy of early life. Until and unless you reach the philosophy of early life, you can't do anything. What you will do, it must do harm to the individual. So, you should know the ins and out of real homeopathy and find out medicine for the suffering individual, forgetting all the sign and symptoms, nosological name, forget all these things. Many times you ask me, sir, the patient is aged, can't remember anything. How can I reach the early life? See, my boy, this is your ignorance. I have written how you reach the 100 years old man individual to the
100 minutes, baby. That is your responsibility. That is depend on your study. The tireless study will risk you the 100 minutes age of 100 years of individual. In other language, if you read by heart what has mentioned by Samuel Hahnemann in the last paragraph of preface to the first edition of Organon, there he has mentioned very beautifully what he has mentioned. He has mentioned, if you want to be a join the effective service of truth, then what should be your criteria? I must warn, this is the last paragraph of preface to the first edition. I must warn the reader that indolence means no desire for hard labor. Indolence, love of ease, the idle one. Only by lying down, he wants to learn everything. Obstinacy. Obstinacy means, any man has written all these things. What this mad is talking like insane. Obstinacy, if you have obstinacy, then you can't be a server of this truth. For this, only freedom from prejudice and untiring zeal qualify for the most sacred of all human occupations. See, if you want to find out a symptom from materia medica, very easily you can do. Yes, I think so. This is barbaris, vulgaris, there is written, there is Arnica Montana, it was mentioned. You can find it. And from materia medica repertory, you can easily click the computer software and easily you can get the name of the medicine. See, for homeopathic science, there is no shortcut way for the treatment of the sick individual. But that very path, with the help of computer software, with the help of materia medica, there is also software. You can do it very easily. But homeopathic science, what you have just learned from me, it is mentioned, Sir Hahnemann, there he has written. No shortcut way to reach the inner man. You can do relieve a patient from the suffering with that very shortcut way. But you can't reach the inner man, the philosophy of inner man by this shortcut way. It needs, what it needs? It needs untiring zeal. Untiring zeal. You have to read. You have to study, forgetting your happiness, your family life, your wealth, how many patients, how many rupees you have earned today. You have to forget all these things. Yes, because this is study, not simply treatment of the patient.
In the allopathy, the way is finding out the treatment of sick individual, not the patient. Sick individual means the inner man, means that very sick true diseases, that very individual has inherited from his ancestors through gene. It has mentioned in chronic disease, page number 143, Hahnemann has mentioned that for thousands of generations, we are suffering. And that very suffering, that individual, today's individual has inherited through genes from the generation after generation. It is again very clearly mentioned by James Taylor Kane in the first chapter, Shora, the lower part of the first page of that very chapter. So it is a laborious job. No computer can help you. No Mathematica can help you. Besides my Mathematica, the philosophy, the Mathematica on philosophy of life is written only by me. There I have written a syphilitic predominant baby, how it starts its life. And gradually, till hundreds of years, which motivation was expressed. I have written everything. How a Thuja individual starts his journey of life and continue it till hundreds of years. Like all this thing, I have all this 6 medicine, I have mentioned it clearly. In the chapter, yes, my boy, it is in Bengali, but very soon I must translate it in English. My English book, I think it will publish, if God permit me, within December. So wait for that day and listen very carefully my speech in English. And those who are Bengali, you can get it in the magazine of 2019, the March copy. Chapter number 4, page number 10, I have written all the medicine, the philosophy, the 6 individual, 6 medicine. And the non-Bengali, my boy, you wait few days, I must bring this one within December, if God permit me. And but I am telling time and again all this philosophy of different medicine. You please try to understand from that. And I think you have one thing there was that the fellow has come among us that is having ectopic pregnancy. And I think you have known till today so many cases I have mentioned for ectopic pregnancy, and medicine was carbamide. But again, one thing, one of my student can tell the information clearly what it is. Now, after incomplete abortion, where D and C, dilatation curate, is done after incomplete abortion, there is also carbamide is equally effective for D and C, for clearing incomplete abortion. So, my carbamide is God gifted. What He has given, I am always grateful to the Almighty. So, what carbamide has done? Carbamide has done ectopic pregnancy clear. Carbamide has done D and C without
any instrument, without any bloodletting, a drop of bloodletting. So each and everybody should grateful to Almighty for this very divine idea. Till today, my fight was against homeopath, those who are eating rotten rice. Now my fight has started against surgeon, those who are earning money by operating fallopian tube. Dr. Jahid can mention one. After this, Jahid mention must this very word. Before inventing this one, that carbobase is the only medicine for ectopic pregnancy. Before this idea, there was a poor fellow, the young girl. First pregnancy, it was ectopic. Very beautifully they have operated. Again there is one pregnancy. It was also ectopic. Put the tube, they beautifully operated. Indirectly they have killed the daughter. My poor fellow daughter was killed by the renowned surgeon. This is a matter of great regret. The big surgeon has done all these things. Not only these, every day throughout the world, every day this type of slaughtering is going on for this very poor fellow. My daughter is losing all this capability for being mother. But they are unlucky fellow, not like me. I am a lucky fellow. What my Almighty has given the idea, the divine idea, the carbobase, with the help of carbobase, ectopic pregnancy is clear within few minutes. The incomplete abortion is done by carbobase. And after doing USG, no trace of anything is seen in the uterus in case of incomplete abortion. So, my real homeopathy is now doing surgery, but without any scalpel, without any instrument, without letting a drop of blood. So, I should grateful to my Almighty for this very invention, because it was never mentioned in any book of the world. So all this thing is new. You can ask any surgeon and any renowned physician, allopathic physician. No homeopath can give answer. As because they have no idea, they will tell it is beyond, it is the limitation of homeopathy. So by telling this, they are washing their hand. They are the homeopath. They are feel proud to be a homeopath. Is having lots of limitation of their ideas. Sir. Oh, forget. Yes, leave, wait. Better ask us, our one kind of friends. They are earning money by slaughtering the poor fellow, my daughters. They ask, sir, do something right, read another pathy also. But they will not agree with you, because by doing a surgical case, they earn a lot of money. You are being killed. What is the interest with that very surgeon? So go ahead, give me money and I am ready to
cut your throat. So, you please try to understand what is going on all over the world. There also, homeopathy can do. That is why. Now again I am being third time I am mad. As because the homeopathy like, the real homeopath like me is doing surgery. What nonsense. Homeopath is doing surgery. But again, without any weapon, instrument, scalpel, without letting blood, a drop of blood. Nonsense, homeopath. That Shyamal Kumar Das, without that very Shyamal, homeopathy is going on 265 years. I think they should feel shame regarding themselves. Homeopathy can do many things. I don't know what route is waiting for me. The God Almighty is waiting for me to showing that very divine route. আচ্ছা দিলীপ বাবু, জাহিদ, আমি কি বাংলায় আর কিছু বলেছি এর থেকে বেশি? না না, ইংরেজি বাট ওয়ান আমি বলেছি, সেটা হলো ইন্ডিভিজুয়াল ফিলসফি। সেটা এবারে ইংলিশে বলি, তাহলে বাঙালি এবং অবাঙালি দুজনেরই শুনুক। এটা বলার পরে আমরা সাহিদা সুলতানা মিনা এসছে, ওর কথাটা শুনে বিরতি নেব। কে এসছে? কে এসছে? মিনা। মিনা। ও, মিনা এসছে। আপনি ফিলোসফিটা একটু সংক্ষেপে ফিলোসফিটা একটু সংক্ষেপে বলে দিই, বাট ইন ইংলিশ। হ্যাঁ, সি, ও না, ওটা বলা হয়নি। ওই যে এত লোক, এত, ইয়েস, মনে পড়ে গেছে, মনে পড়ে। থ্যাংকস বেটা, আমার মনে পড়ে গেছে। কারণ ওই কথা শোনার পরে বলো, স্যার এই পার্টটা ইংলিশে বলুন, মনে পড়ে গেছে। সি মাই বয়, very important information for learned friends. That is, in homeopathy, there is only 8,000 medicine. Yes, 8,000 medicine. It is the fruit. It is the result of 265 years. 8,000 medicine. Maybe more than this. But I myself met Shyamal has taken only 8 medicine. How it is possible? Crores of people all over the world, lakhs of disease. How can it possible with these very 8 medicines? What nonsense, Shyamal Kumar are. Yes, I am a nonsense, but having a divine idea, gifted by my Almighty, that is, I myself is having now crores of cell and tissues, so many systems, so many organs, is with me. It is very clear to all of you. But that is why, not but, that is why so many systems, so many experts, so many specialization, eye specialization, oral specialization, brain specialization, chest specialization, lung specialization, heart specialization, gastroenteritis, liver specialization, bone and joint specialization, so many specialization. But all these things, it is right, but all these things have come from a single zygote, which was originated from by my parents. My mother gave 50% of that very single cell, the 23 chromosome, was given my mother. In the same way, 23 chromosome was given my father.
This 23 and 23 makes it 23 pairs, 46 chromosomes, made the zygote of mine. I was at that time single cell zygote. That time I have no name. My name was that time is zygote. Consists of a single cell. But that very single cell, you must note this, that very single cell had the blueprint of my life inside that very zygote. And in that very blueprint, it was mentioned like a computer. When you press the bottom of a computer, you see one after another is going on, going on, going on. After that, a final desktop is in front of you. And after using all these things, you can do anything more than one thing. Many things you have done. But, not but. And see, that very blueprint, that very programming is done in case of each and every zygote. That is why it was mentioned there, in the age there will be a dangerous, horrible disease, and by this disease that very individual may die. Someone's zygote, the blueprint, the programming was the individual age will be the more than 100, and and the character of the individual will be like this and this and this. Everything was there. There was brain, there was chest, there was oral cavity, there was bone joints. Everything was present in the zygote. Means nothing was present, only programming was there. You mind it, you please note down. That very zygote had all the programming as you are now at present. So, why I can consider all this specialization, but one thing Kent has mentioned, if you treat, yes, I want to read in front of you. See, page number 23, Kent's philosophy. A patient of 25 years of age with gravest inheritances, there are many things. You see there, the page number 23, Kent's philosophy, is perfectly curable if treated in time. See, this very part of sentence, if treated in time, means, you please carefully listen to me. A person is with you in front of you. Very little baby is having little fever, cold cough, and you are giving medicine, everything is okay, but you never consider the 6 true diseases in front of, inside the baby. That is why with the age, the baby will attack to it so many problems. And that time, one physician will refer to the, yes, you have to go the neurologist. You have to go the orthopedic surgeon. And for this very symptom, you have to go dermatologist. For this problem, you have to go oncologist. My goodness. But Kent has beautifully warned you. What? Is perfectly curable. All these things inside you, as because your parents has tuberculosis, your parents, one of the grandfather has dog bite, one grandmother has snake bite, one
great grandmother has something like this. So many things after writing all the record, there is all this thing. PTS, PRS, soric miasm, psychotic miasm, symptomatic miasm, everything is there. Many times my students ask me, sir, where there is everything? What can I do? Everything is there. What can I give importance to the individual? Everything is there. See my boy, my girl, is perfectly curable in treated in time. Everything. No specialization is needed. If treated in time, please note down. If treated in time, page number 23. See, after that, but that patient, if not cured at that early age, will take on disease result. Oh, I have to do nothing. The case is fatal. Now the kidney almost 90% damage, heart muscle damage, brain tissue damage. I have nothing to do. You have to continue this package treatment. But that patient, if not cured at that early age, will take on disease result in accordance with the circumstances of his life and his inheritances. So, you forget everything. You mind it only this thing is perfectly curable. If treated in time, that means treated in early life. What I have done for the baby, only for simple fever, cold cough, sore throat, Ciprinum has given. Why Ciprinum has given? That very baby is self-centered. The most dearest person to the baby is her mother, but never share the beautiful food, the tasty food with her mother. This is the first and foremost idea regarding Ciprinum, as it was there. So I never lost my time. I have given instantly with a 500 ml of distillery water, single globule of Ciprinum CM. After 8 times a stroke, one full of cap. After 15 minutes, again 8 times a stroke, again full of caps, again 8 times a stroke, only 3 times were given. No fever was there. Baby was very enjoying her playings. So, no homeopathic literature has mentioned this very divine idea. That is why you are with me, to learn the art of use of homeopathic science. But we are thankful, we are grateful to Master Honeyman, to Master James Taylor Kent. But it is a matter of great regret, they never mentioned it. How it is possible? This is only possible by the God-gifted idea. What I am doing it, what I am teaching you. And if you do not be a real homeopath, you can't treat a baby regarding these 6 true diseases. And in the adult age, when the age will, with the health, there will be lot of problem. A lot of system will be affected with this symptomatic miasm. And that time, so many specialized were needed. And they will tell, yes, this is, cardiologist must be needed.
orthopedic surgeon is needed. Neurologic surgeon is needed. Psychiatrist is needed. So, you should know how to treat a baby of few minutes of age. After tireless study, real homeopathic literature, it is possible. Only it is possible. Only it is possible. If you know, if you study the real homeopathic literature, which is not going on for 265 years. It is going on only few months, few years. So go ahead. If you do hard labor, your God will help you. Only your God will help you. If you study hard, if you give the hard labor, forgetting your happiness, forgetting your family, forgetting your future. Future you must get. Wealth you must get. Fame you must get. But you should not want anything. You will get it spontaneously with your hard labor. Yes, my boy, I think I have told all the thing I have described in Bengali and all this thing I have described in English. Now, স্যার এখন আমরা 8 মিনিটের বিরতি দেব। দিন তারপরে আমি তারপর ড্রাগ নিয়ে কথা বলি। চ্যাট থেকে প্রশ্নের উত্তরগুলো দেওয়া হবে। চ্যাট বক্সে অনেক প্রশ্ন, হ্যাঁ এগুলো বিরতি দিন। আর ইউনিক কোশ্চেন কি আছে বলুন। ইউনিক আগে বিরতি হোক, 8 মিনিটের বিরতি। এখন 8 মিনিটের বিরতি। সবাই এরপরে মিনা, এরপরে বলার জন্য আপনাকে বলেছিলেন বলবো গেল। আরেকটা কথা আছে, হরি হরি, হ্যাঁ সেটা হচ্ছে কি হাসিনা আক্তার আখি উনি বলেছিলেন যে স্যার একদিন ইংরেজি একদিন বাংলা। না, এটা ওসব কথা হবে না, ওটা ভালো মনে হবে না। না না ভালো না, একদম ফালতু কথা। চলুন ওই কথা ওকে বলতে হবে না। ওটা ওটা ওনাকেই বলছি আর কি, ওটা ঠিক ভালো লাগবে না, ইংলিশ বেঙ্গলি মিশিয়েই হবে। আর আমি নিজেই তো বাংলা এক কথা বলি, ইংরেজিতে আর এক কথা বলি, সবকিছু মিলে একটা কমপ্লিট একটা আইডিয়া দিতে পারি। ও ফালতু মেয়ে, কথা শোনার দরকার নেই। বলুন তারপর। একজন বলেছে 6টা ডিজিজ যদি একসঙ্গে থাকে তখন কি করবে? 6 সাজাতে হবে। হ্যাঁ, এইটাও খুব একটা গুরুত্বপূর্ণ কথা না, যেটা তার জীবন দর্শনের প্রকাশ পাবে। ওই তো বললাম, মেয়েটা ছোট বাচ্চাটা, ওর মধ্যে 6টাই আছে, কিন্তু প্রকাশ পেয়েছে কোনটা? যা প্রকাশ পাবে তাই। ডাক্তারের কোনো অধিকার নেই কারোর জন্য ওষুধ ঠিক করবার, রুগী যা বলবে তাই শুনতে হবে। বলুন তারপর। ওই হরে কৃষ্ণটাই শেষ পর্যন্ত টিকবে আর কি। If a patient with pathophysiological prescription does not respond to a CM potency, what? My goodness. শোনো বাবা, প্যাথোফিজিক্যাল প্রেশার নিয়ে মাথা এত ঘামিও না। তোমাদের মাথার মশলা অত ভালো না, সবটাই চাইনিজ। 99.99% মশলা হলো চাইনিজ মশলা। এতদিন সস্তায় চাইনিজ মাল ইউজ করেছো না, সব ঢুকে গেছে চাইনিজ। ও মশলা এখন ঢুকা দেরি আছে। প্যাথোফিজিক্যাল তোমরা যখন শিখবে তখন 2020 সালে তো পারবেই না, 2021 সালের শেষের দিকে গিয়ে যদি কিছুটা পারো। একে যা চলে গেল এসিএ কথা তো বলতেই হয়, এরা কিছু বোঝে না ফোঝে না। হোমিওপ্যাথ রিয়েল হোমিওপ্যাথ হবে। হ্যাঁ জাহিদ, you have said that the most predominant true disease should be cleared first. And why the present? This present. What is this present? This present is the identity of 6 true disease. This present
psychology, sorry, philosophy is the outburst of expression of the forefather traits. একটা ভালো কথা বলেছে বটে, পরে বলবো। 8 মিনিট গেলে দিলীপবাবু মনে করবেন তো ও বলছে আপনি তো বলেন 6টা টুরিস্টকে ঠিক করতে হবে, তাহলে এখন বর্তমান কথা বলছেন কেন? এটা ভালো প্রশ্ন, এই প্রশ্নটার মেরিট আছে, এইসব প্রশ্ন নিয়ে আলোচনা করা যায়। স্যার আরেকজনের ওই যে যেটা দেখতে পেলেন না স্যার, লক্ষ্য করে দেখা গেছে যে যে ইন্ডিভিজুয়াল কসমোপলিটন তার ফ্যামিলি অরিজিনেটেড ও সরি ওরিয়েন্টেড ও হয় নাকি, কারণ তারা এটার উল্টো পাল্টা ক্রস কোশ্চেন করছে না, এদের মশলাটা পুরোপুরি চাইনিজ, ওর মাথায় কিছুই ঢোকে না, প্যাথোলজি ঢোকে নাই, ফিলসফি ঢোকে নাই, প্যাথোলজি তো অনেক দূরের কথা। এরা কবে শিখবে আমি জানি না। ওই গোস্তে গোস্তে পাথর খাওয়া হয়, যেমন হয়তো দেখা গেল আমার ফোন পেয়েছি আমি আর নেই, তখনও বলে ইয়েস আজকে আমি প্যাথোলজি বুঝেছি, স্যার যেদিন বলল ওই দিন বুঝেছিলাম। স্যার ফালতু কথা, কোনোদিনই বুঝবে না ওরা, প্যাথোলজি জীবনেও বুঝবে না। শোনো এখনো সময় আছে, যাও ওই ম্যাথমেটিক্যাল রেপার্টরি করে খাও গা, তোমার মাথায় যে মশলা আছে তুমি প্যাথোলজি বুঝবে না। I am sorry to say, you are not qualified to learn all this complicated thing. That is why I think so. All the learned person or masters has not mentioned this complicated portion, which is given by my Almighty. I am thankful to my Almighty. Otherwise, all this complicated thing, it is impossible for all of you. 1-2 person can learn this very thing. I think so. Those person, I think, all over the world, few lakhs student is of mine is there, they're learning real homeopathy. I think 0.1% will not learn pathophysiological prescription. 0.1%. Yes, I am telling. You have the brain materials is Chinese. It is quite impossible for you. Quite impossible. I'm sorry to say. So don't ask silly question. First read. Forgetting your family, your life. See, for few days. আমি একটুখানি বলতে চাই স্যার, but I am taking class and I have decided I never give the extra labor for my writings, as because you are all worthless. For worthless fellow, I never spend my life. I have decided all this thing. You are worthless fellow, unable to learn all this complicated thing. He will choose. হ্যাঁ, আমি বলতে চাইছি যে যারা জুনিয়র আছে বা আমাদের একেবারে মোস্ট জুনিয়র বা একটু বুঝতে অসুবিধা হয় সেই সমস্ত ডাক্তার ভাইদের জন্য সিনিয়র মোড দিয়ে এত প্লিজ একটা ক্লাস নাও বাপ আমার। আমি না ওইটা বলছি না স্যার, ওইটা বলছি না, আমি শেষ করে নিই। যেসব প্রশ্নগুলো আপনার কাছে আনাড়ি প্রশ্ন লাগে অথচ ওদের জানা দরকার, তো সেই সবগুলো তাদের আশপাশে যে সমস্ত সিনিয়র ফলোয়াররা রয়েছে তাদের কাছ থেকে প্রশ্নগুলো জানবার জবাবে বলি, এরা প্রাইমারি আইডিয়াটা নেই, এখনই তো ডাক্তার হওয়ার দরকার নেই। তোর মনে আছে কাজী আজম বলেছিল, ও চেম্বার বন্ধ করেছিল, ক্লাস বন্ধ করেছিল, কারণ সিকের মানে বলতে পারেনি কেউ। তাহলে যারা এখন হোমিওপ্যাথি করছে, একটা কথা আছে বাংলায়, তাতেই খাচ্ছিল তার গুণে, খুব ভালো ছিল, কাল হলো তার গুরু কিনে। আমি বলি কি, ওরা যা করছে করুক, রেপার্টরি ম্যাথমেটিকা দিয়ে যা করছে করুক, এগুলো শিখতে এলে ভাত বন্ধ হয়ে যাবে, পেশেন্ট সব চলে যাবে, ওর না হবে রিয়েল হোমিওপ্যাথ হওয়া, না হবে হোমিওপ্যাথ হওয়া, ও যা করছে করুক। ও কি করবে, এই আইডিয়াটাকে আস্তে আস্তে একটা রোগীর ক্ষেত্রে কাজে লাগাবে, সারা দিন বা সারা মাসে একটা রোগী। তা না হয় ও যদি এখনই, তোর মনে আছে ঘোড়া মরেছিল কি করে, সিং গজিয়েছিল, এই সিং গজিয়ে মরবার কোনো দরকার নেই, ঘোড়াই থাকুক, গরুই থাকুক, ওর সিং ওর কাছে থাকুক, ঘোড়ার কাছে আসবার দরকার নেই।
এরা আগে প্রাইমারি আইডিয়াটা নেওয়ার চেষ্টা করুন। ABCD অফ রিয়েল হোমিওপ্যাথি, 8টা ওষুধের নাম মুখস্থ করুক, 8টা ওষুধের ফিলোসফি মুখস্থ করুক, যা আমি এখন লেখাবো, আর হরির কথাটা লেখাবো। 1 টাকা দিলে কি করতেন? আজকে শুধু এইটুকু হবে, কেমন স্যার? সব দায় ছাত্রদের দেওয়া যাবে না। কোয়ার্ট ক্লোজের দায় হোমিও দেননি, ডক্টর। হ্যাঁ, কথা সেটা, কারণ ঋষিরাই আমাদেরকে অন্ধকারে ফেলে দিয়ে গেছে। আমি তোমাদের দায় দিচ্ছি না, কিন্তু আমি যে তোমাদের নিয়ে এতদিন ধরে চলছি, তার তো কোনো ফিডব্যাকও আমি পাচ্ছি না। সেটাও বলো বাবা। স্যার ব্রেক টাইম ওভার হয়ে গেছে। ও 8 মিনিট পার হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমি প্রথমে ইংলিশে বলবো প্রত্যেকটা ওষুধের ফিলসফি। তার আগে বলি মেন্টাল সিমটম আর ফিলোসফির মধ্যে পার্থক্য। এটা একটা বেসিক আইডিয়া, সবার জানা উচিত। দেখো, আচ্ছা প্রথমে বাংলায় বলে নিই, পরে ইংরেজিতে বলি। মেন্টাল সিমটম নেওয়া হয় একটা পেশেন্টের চিকিৎসা করতে গিয়ে। হ্যাঁ, ও রেগে গেলে খিস্তি দেয়, ও ছুঁড়ে মারে, ও ভেঙে দেয়, রেগে গেলে ওর জ্ঞান থাকে না, অলমোস্ট ম্যাড একটা মানুষ, তার এই সিমটমগুলি হলো মেন্টাল সিমটম। কিন্তু একটি শিশু জন্মেছে, দারুণ হেলদি বেবি, কখনো কান্না করে বিরক্ত করে না, বরং ছোট্ট বেবিটা বড়দের মতো আচরণ করে, দেখতে ভালো লাগে। আমি আমার গ্রুপে দিয়েছিলাম ছোট্ট একটা বেবিকে, গোলগাল দেখতে, কি দারুণ, কি হাসি, স্বর্গীয় হাসি আমি দিয়েছিলাম। কয়জন দেখেছে আমি জানি না। আমি বাচ্চাদের অত ভালোবাসি, তো তাই আমি বাচ্চাদের ছবি পেলেই আমি গ্রুপে দেই। জাহিদের ঘরে ছোট বাচ্চা হয়েছে, ওকে দেই, ওর মাকে দেই। তো এই যে শিশু, তার যে শিশুদের মতো আচরণ, এইটা কিন্তু মেন্টাল সিমটম নয় গো, একে বলা হয় জীবন দর্শন। আমার সিনিয়ররাও জানে না কথাটা, তাই আমি আর একবার বলছি। মেন্টাল সিমটম তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তাদের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয় যারা রোগী হয়ে আমাদের কাছে আসে। হতে পারে মানসিক রোগী, নাও হতে পারে মানসিক রোগী। দেখো, আমরা সবাই কম বেশি পাগল। যে রাস্তা দিয়ে গায়ে কাপড় নেই, মহিলা হোক পুরুষ হোক, রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে, আমরা বলি পাগল যাচ্ছে। কিন্তু যে বলল পাগল যাচ্ছে, বাবা আমি বললাম পাগল যাচ্ছে, আমিও যে একটা পাগল সেটাও আমাকে বুঝতে হবে। ও এক ধরনের পাগল, আমি আর এক ধরনের পাগল। আমি সব ছেড়ে খেড়ে নিজের শরীর স্বাস্থ্য ভুলে গিয়ে রাতের পর রাত জেগে লিখছি। আমি পাগল নই, আমিও পাগল। তাই আমার তো চিকিৎসার দরকার আছে, আমি তো অনেকবার বলেছি, ওষুধ খাচ্ছি, তোমরা জেনেছ। ফলে এই যে চিকিৎসার জন্য যে সিমটম গুলি, এটা হলো মেন্টাল সিমটম। কিন্তু একটি সুস্বাস্থ্যবান মানুষ, তার কোনো রোগ ব্যাধি নেই, অনেক চেষ্টা করা হয়েছে, তার আচার আচরণ ভীষণ সুন্দর, তার বুদ্ধি ভীষণ ভালো, তার পরামর্শ নিতে মানুষেরা তার কাছে আসে, কি ভালো কি ভালো। এটা কিন্তু মেন্টাল সিমটম নয়, এটা হলো তার জীবন দর্শন। আমি বোধহয় বোঝাতে পেরেছি। সংক্ষেপে আর একবার বলবো, মেন্টাল সিমটম নেওয়া হয় রোগীদের থেকে, আর জীবন দর্শন নেওয়া হয় স্বাস্থ্যবান মানুষের আচার আচরণ থেকে। ওখানে কোনো মেন্টাল সিমটম নেই। দিলীপ বাবু, স্যার কোভিড দাস একটা ইয়ে দেখেছে, চ্যাটে দেখে, কি আমি পাইনি? there are no pathological prescription for psychosis and syphilis. Then what are the utilities of pathology of psychosis and syphilis? এটা আমি বলি কি, তুমি প্রফেসর, আমি জানি, তোমাকে আমি রেসপেক্ট করি, কিন্তু তোমার যে দাঁত ওঠেনি রিয়েল হোমিওপ্যাথিতে, তুমি আরেকটু পড়াশোনা করো, তারপরে তুমি এই প্রশ্নটার উত্তর তুমি নিজেই পেয়ে যাবে। আমার কাছে উত্তর আছে, আমি বলবো না, তুমি নিজে বোঝার চেষ্টা করো। কারণ দেখো, আমি যদি তোমাকে সব কথাতেই তোমার কথার জবাব দিয়ে দিই, তোমার পড়বার আগ্রহই আসবে না। আমি তোমাকে পঙ্গু ছাত্র করতে রাজি নই। তুমি একটি স্টুডিয়ার ছেলে,
আমি তোমার আগ্রহকে শ্রদ্ধা করি, আমি চাই ওই প্রশ্নের উত্তর তুমি আমাকে শোনাও, আমি অপেক্ষায় থাকবো বাবা, তোমার সেই অপেক্ষায়, উত্তরের অপেক্ষায় থাকবো। আমি জানি তুমি তা পারবে, এত সহজে তোমার উত্তর আমি জানতে দেবো না। তুমি আমায় গালাগালি করো, কিন্তু একদিন তুমি বুঝবে আমি তোমাকে কেন উত্তরটা দেইনি। তুমি এর জন্য অনেক পড়াশোনা করবে। আমি যেহেতু আমার প্রশ্নের জবাব কারো কাছ থেকে পাইনি, আমাকে খুঁজে বের করতে হয়েছে, তুমি জেনে খুশি হবে আমি শিখ বুঝতে শিখেছি মাত্র কিছুদিন আগে। তাহলে তোমাকে আমি কেন হেল্প করবো এত সহজে? আমি করবো না। তুমি পড়াশোনা করো, তোমার জীবনের সবে শুরু এটা, তুমি আরো পড়াশোনা করো ডুবে যাওয়া পড়ার মধ্যে। তারপর তুমি বলো স্যার আপনি আমাকে উত্তর না দিয়ে আমার উপকার করেছে, আমি অনেক পড়েছি, আপনার লিটারেচার আমি প্রাণ ভরে পড়েছি, আমি জানতে পেরেছি ওটা ওর প্যাথোলজিক্যাল প্রেসক্রিপশন হবে না। কেমন? আজকে থাকুক, আমি আরো পড়াশোনা করি, তোমার প্রশ্নের প্রতি আমার শ্রদ্ধা রইল, তোমার প্রতি। কি বলছিলাম আমি? মাঝখানে হাত দিয়ে কথাটা খারাপ করে দিলেন না, পরে বলতে পারতেন। এই যদি হয় বুদ্ধি আমার সিনিয়রদের, তাহলে আমার কি দরকার হবে? আমাকে সামিয়ে দেওয়া মানেটা কি? চেন অফ থটটাকে কেটে দেওয়া। কবিরকে আমার সব উত্তর দিতে হবে না, ও নিজেই পড়ে নেবে। ওই স্টুডিয়ার ছেলে, তার জন্যই ওইখানে এসেছে। কবিরের প্রশ্ন নিয়ে আপনাকে কোনো ভাবনা নেই, কবির আমার থেকে পরে জিজ্ঞেস করে নেবে ফোনে। আগে টপিকটা শেষ করে দিয়েছিলেন, এইবার তাহলে ইয়েটা ধরুন হরি হরি ওইটা একটু মনে করুন তার আগে কি বলছি। আগেটা তো শেষ করে দিয়েছি। কি সেটা কি? ও, ওটা হচ্ছে মেন্টাল সিমটম আর ফিলোসফির মধ্যে ডিফারেন্সটা কি? কবির দাস প্রশ্ন করলো, কিন্তু এইটা কি ও শুনেছে? কবির দাসকে জিজ্ঞেস করুন তো যে মেন্টাল সিমটম আর ফিলোসফির মধ্যে পার্থক্য কি। ও নিশ্চয়ই বলতে পারবে না। প্রবীর, তুমি আজকে আমাকে রাত 10টায় ফোন করবে, শোনাবে তুমি আমাকে, তুমি প্রশ্ন করে বসে রইলে, অথচ বেসিক একটা প্রশ্নের জবাব তুমি কি দিবে? আমাকে আজকে রাত 10টার পরে ফোন করবো, তবে আমি তোমার প্রশ্নের জবাব দেবো। যদি না দিতে পারো তাহলে কিন্তু আমি তোমাকে ভীষণ বকবো। অবশ্য কিছু এসে যায় না, কারণ তুমি তো সবে সবে এসেছো, আমার মুখ থেকে দুধের গন্ধই যায়নি, তুমি ফিলোসফিকে কি করে বুঝবে? কবির বলেছে ওকে স্যার, ও আমাকে জবাব দেবে রাত 10টার পরে। আই এম থ্যাঙ্কফুল টু ইউ মাই বয়। তাহলে আমি সংক্ষেপে আর একবার বলে দিই প্রবীর তোমাকেও, তুমি যাতে তোমাকে খুঁজতে না হয়, কথাটা হলো এই, মেন্টাল সিমটম সেই ক্ষেত্রে গুরুত্ব পায় যে ক্ষেত্রে মানুষটি চিকিৎসার জন্য এসেছেন, তার মধ্যে বিভিন্ন মানসিক লক্ষণ দেখা দিয়েছে। যেমন সে বলছে ডাক্তারবাবু আমাদের এলাকায় কোভিড হয়েছে, আমাদের হয়নি, কার্বোভেজ খেয়েছি জানি হবে না, তবুও ঘুমোতে পারি না, এটা কিন্তু মেন্টাল সিমটম। ডাক্তারবাবু আমাদের ওখানে অনেক কোভিড হয়েছে, সবাই কত কথা বলে, আর্সেনিক খায়, আপনার কার্বোভেজ খায়, আমি হাসি, এরা কোনোভাবেই কোভিড হতে দেবে না। জানেন কখন বেশি হাসি পায়? যখন দেখি খালি স্যানিটাইজার মাখে, আর যখন দেখি একটা মাস্ক, দুটো মাস্ক, তিনটে মাস্ক, আমি ভাবি পাগলাগারদ থেকে পাগল কি সব চলে এসেছে? কোভিড বলে কি সবাইকে তাড়িয়ে দিয়েছে? তখন আমার ভীষণ হাসি পায়। এইটা মেন্টাল সিমটম নয়, এটা ওর জীবন দর্শন। কেন? ও সত্যটাকে বুঝেছে। আমি কিন্তু প্রশ্ন করব পরীক্ষায়, করবই, যে একটু ভালো নম্বর পাবে তাকে করব, বলো মেন্টাল সিমটম আর ফিলোসফির প্রয়োগ বলো। প্রবীরকে তো করবই পরীক্ষায়, প্রথম প্রশ্নই এইটা করবো আমি, আর যদিও তুতলিয়েছে সোজা ফেল। আচ্ছা, এরপর হলো ফিলোসফি। আমরা বুঝে নিলাম মেন্টাল সিমটম এবং ফিলোসফির পার্থক্য, আমার সিনিয়ররাও জানতো না, যদিও বহু পুরনো ম্যাগাজিনেই আমি এটা লিখে দিয়েছি। এরপর হলো ফিলোসফি, খায় না মাথায় দেয়। একটু আগেই আমি বলেছিলাম ছোট্ট একটি বাচ্চার জ্বর কি সুন্দরভাবে সেরে গেল মুহূর্তের মধ্যে, শুধুমাত্র ফিলোসফি আইডিয়া দিয়ে। তাহলে অথচ দেখো 265 বছরের হোমিওপ্যাথি ফিলোসফি নিয়ে কোনো কথা বলেনি। কেন?
তাদের কি থোড়ি জ্ঞান কম ছিল? কেন বলল না? উদ্দেশ্য কি ছিল? আমাদেরকে অন্ধ গলিতে ঠেলে দেওয়া, আমাদেরকে কি মূর্খ করে রাখা? তাই জন্যেই কি কলেজ থেকে কোয়ালিফাইড কোয়াক বেরিয়ে আসে? বছরের পর বছর হাজার হাজার কোয়ালিফাইড কোয়াক বেরিয়ে আসছে বিভিন্ন নামি দামি কলেজ থেকে। কাজী আজম, philosophy of life is unrelated with any sickness or disease condition, March 19 magazine, page 27. Okay, thanks বেটা। আচ্ছা, তাহলে আমাদের পূর্বপুরুষ ঋষিকুল আজ বেঁচে নেই, কিন্তু যে ঋষিকুল বেঁচে আছেন তাদের যদি প্রশ্ন করা যায় তারা কিন্তু এটাই বলবে, দেখো কেন্ট হ্যানিম্যান বলেনি, আমরা কি করব? তখন তোমরা যারা এখনকার যুগে এসেছো তারা শুনিয়ে দাও, কেন্ট হ্যানিম্যান বলেনি কিন্তু আমি বলছি, মানে তোমরা বলছো, আমার নাম বলতে হবে না। আমরা বলছি, আমি বলছি যে জীবন দর্শনকে খুঁজতে হয়, ধরা দেয় না। তার জন্য আলাদা চ্যাপ্টার আছে, আলাদা বই আছে, আলাদা লিটারেচার আছে। প্রচুর পরিশ্রম করলে একটু বোঝা যায়, প্রচুর পড়ে পড়ে পাগল হয়ে যেতে হয়, নিজেকে ভুলে যেতে হয়, নিজের চেহারা, নিজের শরীর, নিজের স্বাস্থ্য, নিজের ফ্যামিলি সব ভুলে গিয়ে পড়তে হয়, তবে জীবন দর্শন বোঝা যায়। তাও আবার 100 বছরের একটি মানুষের 1 ঘন্টা বয়সে জীবন দর্শন বার করতে হবে বুদ্ধি লাগিয়ে, নট এ ম্যাটার অফ জোক। এটা ভয়ঙ্কর। এই জ্ঞান অর্জন করা জীবনের ভয়ঙ্করতম অভিজ্ঞতা হবে। যারা এই পথটা পুরোপুরি আবিষ্কার করতে পারবে আমার হাত ধরে, মানে উপরওয়ালার আশীর্বাদে আমার হাত ধরে লেগে থাকবে, আমাকে শিখতেই হবে। জাহান্নামে যাক চাকরি, জাহান্নামে যাক ফ্যামিলি, আমি বিজ্ঞানী হতে চাই, রিয়েল হোমিওপ্যাথি বিজ্ঞানী হতে চাই, যেখানে টোটালিটি অফ সিমটমের কোনো দরকার নেই, যেখানে জীবন দর্শনের মাধ্যমে পাওয়া যায় পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, সব কিছু পাওয়া যায়। শুধুমাত্র ফিলোসফি অফ আর্লি লাইফ, কোন সাংঘাতিক জ্ঞান, কিচ্ছু নেব না, কিন্তু আমার বেবি, আমার সামনে বসে থাকা মানুষটা ভালো হয়ে যাবে শুধুমাত্র রিয়েল হোমিওপ্যাথি দিয়ে। একটা প্রশ্ন করা হয়েছিল একটু আগে যে স্যার আপনি বলেন 6 ট্রু ডিজিজ সারাতে হবে, হবে কি দিয়ে, কি করে সারাবে? তুমি কি টিউবারক্লোসিস হয়েছিল ফ্যামিলি হিস্ট্রিতে, পিটিডি, প্রিডোমিনেন্ট টিউবারকুলার ডায়াসিস, টিউবারকুলিনাম দেবে? ঠিক আছে, তোমার গ্র্যান্ডফাদারের গনোরিয়া হয়েছিল, পাস বেরোতো মূত্রদার দিয়ে, তাহলে তুমি ওকে হাইড্রোফোবিনাম দেবে? তারপর মেডোরিনাম দেবে। আচ্ছা, যাই হোক, এইরকম সব আছে, যেমন পবিত্র দাসের প্রশ্নের মধ্যে আছে ব্যাপারটা। হ্যাঁ, কারো সিফিলিস হয়েছিল, ইউরেথ্রার ওখানে ক্ষত হয়েছিল, এই ক্ষততে তো সাংঘাতিক অবস্থা। আর ওই যাদের গনোরিয়া হয় তাদের হয় স্ট্রিকচার ইউরেথ্রা। আমি কিন্তু এদিন স্ট্রিকচার ইউরেথ্রা বলেছিলাম, ওটা ছিল হচ্ছে আর্টিফিশিয়াল, কিন্তু যেগুলো প্যাথোলজিক্যাল স্ট্রিকচার ইউরেথ্রা সেটা কিন্তু হয় গনোরিয়ার পরে। মানে গনোরিয়াতে ইউরেথ্রার মধ্যে আলসার হয়, ওখান থেকে পুঁজ আসে, এবার যখন ওরা পেনিসিলিন দেয় তখন ওই পুঁজটা শুকিয়ে যায়, মানে আলসারটা শুকিয়ে যায়, শুকিয়ে গেলে স্ট্রিকচার হয়। স্ট্রিকচার হলে তখন প্রস্রাব আসে না ঠিক মতো, তখন ওরা একটা জিনিস দিয়ে দেয়, বলে মাঝে মধ্যে ওটা ঢোকাবেন, ঢুকিয়ে এমনি এমনি করে ফাঁকা করবেন, তাহলে কিন্তু স্ট্রিকচার খুলে যাবে। বলে স্যার কতদিন এরকম করব? বললো একটা কথা আছে, আমার কিছু করার নেই, স্ট্রিকচার ওয়ান্স, স্ট্রিকচার ফরএভার। বড় বড় ঋষি মনীষীরা এই কথা লিখে রেখে গেছেন, একবার যদি স্ট্রিকচার সারা জীবন থাকে। মিথ্যা, মিথ্যা। পৃথিবীতে দুটো মিথ্যা কথা থাকলে ওটি তার একটি। পবিত্র দাস শুনে নাও, গনোরিয়া হয়েছিল, স্ট্রিকচার হয়েছে,
ভালো হয়েছে সিপিলিনাম দিয়ে। What is the use of your knowledge? What we have gained from your college, from your learned teacher? Ask them why sibilinum has cured all these stricture urethra created by gonorrhea, post-gonorrhea treatment. Ask them. You can utter a single word, I know very well. You ask your teacher, and you ask your teacher like surgeon, sir, stricture once, stricture forever. Is it right? If they tell you right, then you ask them, sir, please read. And now we are in the last part of your age, please read. And you ask your surgeon, teacher, to whom you have learned surgery, sir, is there any way for ectopic pregnancy, for incomplete abortion? You ask them. So you have the idea, all are wrong. Prabir Das, I am sorry to say, you start your life newly from ABCD of real homeopathy, as because you have the knowledge, all of the deviated knowledge. You have the knowledge, that knowledge was written by the masters. Those masters have not mentioned. They have mentioned you treat individual, mentioned by H. Robert, mentioned by James Taylor Kent, mentioned by Christian Frederick Samuel Hahnemann, but nobody has mentioned how to treat the sick individual. Not a single line they have mentioned. If you show a single line, I must admit as my guru to you, you please show a single line regarding the treatment of sick individual. Okay? So stop questioning, start study, start reading. I appreciate your eagerness. I appreciate your desire for learning. So my boy, please proceed. What you have learned today, till today, before coming myself, all are wrong. Yes, all are wrong. Wrong, wrong, and wrong. You may say anything to me. আমাদের 14 মিনিট সময় আছে। এবার 14 মিনিট সময়, ওকে ফাইন। এবার হরির 1 টাকা। হরির 1 টাকা। হরির 1 টাকার আগে আমি ওটা বলবো ইংলিশে। The sibilinum individual, the unique character, the self-centered. But often this simple, self-centered change to cosmopolitan behavior. So, in sibilinum individual, there is 2 traits. One is philosophy sibilinum, another is pathophilosophy sibilinum. Today you must remember this one. I never utter all those medicine. What is that? Sibilinum individual has 2 type philosophy. One is philosophy of early life is self-centered. But with the advancement of age, that very self-centered mentality, philosophy has changed towards cosmopolitan, towards family relation. This prescription of sibilinum is called philosophical prescription of sibilinum. But when that very self-centeredness will persist till a last day of life, it is pathophilosophy. It is called pathophilosophical prescription of sibilinum. Very soon you must ask, sir, you have prescribed that for that very baby sibilinum for fever, acute fever. She may have changed after latter part of life. Yes, you are right. But what is in front of you? You have to consider that very thing. That baby is self-centered. He loves most her mother.
He never shared the tasty food to her mother. So, till today, the baby is pathophilosophically Cyprianum. If I prescribe for acute fever, cold cough fever, the carbobase, it must do harm to the baby. So mind it. You have to be master of real homeopathy. After that, you practice real homeopathy. Today, you only know regarding Cyprianum. Again, I am telling, বাংলায় বলছি এবার, যদি একটি বেবি আজকে স্বার্থপর আছে, পরে সে বদলে যেতে পারে। যদি বদলে যায়, আমি সিপ্রিনামকে নেব শুধু ফিলোসফিক্যাল প্রেসক্রিপশনের জন্য। যদিও বদলে যায়, কিসে বদলে যায়? সিপ্রিনাম বেবি কসমোপলিটান হয়, ফ্যামিলি ওরিয়েন্টেডও হয়। যদি এরা বদলে যায়, তাহলে কিন্তু আমি সিপ্রিনাম প্রথম প্রেসক্রিপশন করব না। সিপ্রিনাম প্রেসক্রিপশন হবে 3 নম্বর বা 4 নম্বরে, তখন কিন্তু সিপ্রিনাম 200 হবে। কিন্তু আজকে যাকে আমি করলাম, যে এত এই 2.5 বছর 3 বছর পর্যন্ত সে সিপ্রিনাম রয়ে গেছে, আমি তাই তাকে সিপ্রিনাম সিএম দিয়েছি, কারণ এটা হলো সিপ্রিনামের প্যাথোফিলোসফিক্যাল প্রেসক্রিপশন। প্যাথোফিলোসফিক্যাল প্রেসক্রিপশন তখন হয় যখন আনচেঞ্জ থাকে, যখন পরিবর্তন হয় না জীবন দর্শনের, তখন সেই প্রেসক্রিপশনের নাম pathophilosophical prescription. You please utter this very simple sentence. Otherwise, I never tell any of the medicine's philosophy. দিলীপ বাবু, আমি কখনো বলবো না। এই একটাই আগে বুঝুক। আপনি জিজ্ঞেস করবেন, তুমি প্রশ্ন করেছো, বলো সিপ্রিনামের কখন ফিলোসফি প্রেসক্রিপশন হয়, কত পোটেন্সি। যদি ফিলোসফিক্যাল প্রেসক্রিপশন হয় তাহলে হবে 200, যদি প্যাথোফিলোসফিক্যাল প্রেসক্রিপশন হয় তাহলে হবে সিএম। আপনি এইগুলো জানবেন, তবে আমি উত্তর দেবো বলে দিলাম। ফালতু বানাবো না, আমি মুক্ত ছড়াবো না। তারও কোনো আইডিয়া হয়নি, ফালতু আমাকে দিয়ে বক বক করানো বলবো না আমি। এরপর হচ্ছে হরির 1 পয়সা। হরি, তোর 1 টাকা, তুই যদি না বলতে পারবি পরের দিন তোর বাপের নাম ভোলাবো আমি। যদি কাউকে 1 টাকা দিলে সেই 1 টাকাটা নিজের কাছে রেখে দেয় এবং নিজের জন্য খরচা করে, তাহলে সে হলো সিপ্রিনাম। যদি সেই 1 টাকা সে মায়ের কাছে দিয়ে দেয় বা নিজের কাছে রেখে দেয় কিন্তু খরচা করে পরিবারের জন্য, তাহলে সে হলো ফ্যামিলি ওরিয়েন্টেড। সে তখন মেডেরিনাম হতে পারে, থুজা হতে পারে, হাইড্রোফোবিনাম হতে পারে। সে যদি 1 টাকাটা নিয়ে কিছু ভাবেই না, খেলো দিল, উড়িয়ে দিল, সে হলো সরিনাম ইন্ডিভিজুয়াল। তারপর সে যদি ওই 1 টাকা নিয়ে 1 টাকা যা হয় বন্ধুদের জন্য একটু, ভাইয়ের জন্য, বোনের জন্য, মায়ের জন্য, সবার জন্য, তো বন্ধুরা তো সংখ্যায় বেশি, ওদের জন্য একটু বেশিই রেখেছে, বরাবর এই স্বভাবে। এ নিয়ে এসে অনেকবার মায়ের কাছে মারও খেয়েছে। ছোট্টবেলায় কিছু খাবার দিলে পকেটে লুকিয়ে দিয়ে দৌড়ে পালিয়ে যেত পাড়ায়, যেখানে বন্ধুরা আছে। এরা হলো ড্রসেরা। তাহলে 1 টাকা পেলে কে কি আচরণ করে আমি কিন্তু বলেছি, দিলীপ বাবু সবগুলো বলে ফেলেছি, ঠিক না? ইংলিশে এইটুকু বলে বন্ধ করে দিই। সেটা হলো, if someone is given 1 rupee, someone is given from any source, that very individual has taken the 1 rupee. If this 1 rupee is saved for that very individual only, that very rupees is used for buying food materials, buying play materials, or dress materials, but for that very individual, not for others. This is called self-centered. This is the trait of Cyprianum. But if that money is saved into the individual's parents, maybe with the individual, but that very rupee is spent for the benefit of the family, then the individual may be thuja, may be medorinum, may be hydrophobinum. This individual is family oriented. That is why that saving money is utilized for the welfare of the family. Next, now after getting 1 rupee, instantly go to the shop and buying the food materials and take it himself. This is sonic individual. They are always casual.
In Bengali there is a word. Pelam thulam dilam gale pap nai tar kono gale. In English it may be called, it may be speak like this. When I give anything, I always utilize it. Never save it for the future. They are always casual. They always think, what is at present, I think about this. What is in future, it will be seen at that time. What was in my past, it is forget. Past is past. The individual is sorry now. Again, the Drosera individual. That very individual is very much punished by the parents as because the little food materials is given very costly, even very costly. That very food materials, that baby instantly, immediately run away to the locality where there is friends are there and part, giving everybody and enjoy it very nicely. The Drosera individual. বাবু সব ইংরেজি বাংলা সব বলে ফেলেছি, ঠিক ঠিক তো? আচ্ছা, হ্যাঁ স্যার, আর একটা ছিল ওইটা একটু বলতে চেয়েছি। কি বলুন? The most predominant two diseases should be cleared first, then why the present symptomatic treatment is not correct. We have all 6 true diseases from my mother's womb, and each and everybody is born with all this thing. But what is the expression? How can I understand 6 true diseases inside you? There is nothing in writing, but one thing is there. What it is? The baby's attitude, the baby's philosophy. All these things help us to identify what predominant true disease is present in the baby. And if you consider that very thing, the baby is given Sibilinum for receptiveness for acute fever, cold, cough, sore throat. What that medicine has done in her, that medicine has done, the one of the true disease, the syphilitic myelome, is become weaker, has become weaker. And the vital force of that very baby is free from that destructive myelome. And by this thing I have done a lot for her, that in future that baby may have senile dementia, may have MAD, may give birth, still birth that dead baby. All these things I have solved with a single globules of Sibilinum CM with inside the 500 gram of Bisleri. What I have done? I have done one of the 6 true diseases. Clear? But again 5 true diseases inside him, as because you see her father is a drunk, her grandfather has tuberculosis, her grandmother has dog bite, her grandmother has snake bite, her mother has a thyroid problem. So everything is inside the baby. And that very baby is your teacher. That baby will lead you how to proceed one after another, clear one after another. That baby will show with her philosophy. After one philosophy solved, then another philosophy will come out. Like this. Yes, doctor, all this thing is cleared for previously, but now that baby is very much talkative. Always she is talking, disgusting. But previously, this characteristic feature was not present.
maybe another thing. See, doctor, that baby is very much fond of everybody. But now I am seeing those person are not familiar to her, he never go to that very person. See, another thing, the Tuja is now coming out. দিলীপ বাবু, আমি যতই বলি না কেন এইখানে পৌঁছাতে অনেক দেরি আছে, একটু একটু করে শুনুন। আমি খুব ভালো করে জানি, আমাকেও বুঝতে অনেক দিন লেগেছে, ফলে আমি সব বলে দিলে সব পাগল হয়ে যাবে। তখন ওরা নিজেদেরকে পাগল না বলে আমাকেই পাগল বলবে, আমার বাপ মাকে পাগল বলবে। ওরা পাগল বাংলায় বলবে, বাংলায় বলবো, হ্যাঁ এই কয়েকটা বাংলায় বলবে। যে বেবিটাকে আমি তো বললাম যে আমরা সবাই পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি সব নিয়েই আমরা মায়ের পেট থেকে পৃথিবীতে আসি। এসে জানিয়ে দেই আমার এক্সপ্রেশন। আমার আবার কি এক্সপ্রেশন? মায়ের পেট থেকে পড়ে কান্না, হয় কাঁদি, হয় কাঁদি না, হয় খুব কাঁদি, না হলে অল্প কাঁদি, হয় সেই কান্না সহজে থামানো যায় না, থামানো যায় না। অল দিস ফেনোমেনা, ও আবার ইংরেজি, এই সব ঘটনাগুলি আমাকে শিখতে হবে। এই ঘটনাগুলি অ্যাকচুয়ালি কোনো না কোনো ট্রু ডিজিজকে বুঝিয়ে দেয়। কোনো না কোনো ট্রু ডিজিজ, তো বাংলা বলা যাবে না, 6টা ট্রু ডিজিজের একটি না একটিকে জানিয়ে দেয়। এইবার দেখো, আমি তোমাদেরকে একটু আগে বলেছি একটা ছোট্ট বেবি, বয়স 2.5 থেকে 3 বছর, তাতে অ্যাকিউট কোল্ড কাফ হলো, তাকে ওষুধ দেওয়া হলো সেমিনাম। তাহলে কেন দিলাম না? সে দেখিয়ে বুঝিয়ে দিয়েছে যে তার মধ্যে 6টি ট্রু ডিজিজ আছে, থাকলেও একটি সিবিটিক মায়োজম কিন্তু ভীষণভাবে প্রিডোমিনেন্ট, তাই জন্য মাকে কোনো কিছুর ভাগ দেয় না, মার থেকে শুধু নেয়। তাহলে আমি তাকে দিলাম সিপিলিনাম। কেন দিলাম না? ওর মধ্যে এখন যার সব প্যাথোলজি গুলো তৈরি হবে, কবির দাস মন দিয়ে শুনো, এখন ওর মধ্যে জ্বর বলো, ওর ভেজাইনা দিয়ে কোনো হোয়াইট ডিসচার্জ বলো, যাই আসুক আসুক না কেন, সবের বেলাতেই কিন্তু তোমাকে এই সেলফ সেন্টারনেসকেই কনসিডার করতে হবে। ওর বাবার গনোরিয়া ছিল, ওর ঠাকুরদাদার টিবি ছিল, ওর ঠাকুমাকে কুকুরে কামড়েছিল, অল দিস থিং ওয়াজ, আবার ইংরাজি, সবকিছু ওর মধ্যে আছে। কিন্তু কিন্তু তুমি কোনটার গুরুত্ব দেবে? যেইটা ওর মা বলে দিল। এবার ধরো তুমি সিপিলিনাম দিয়ে ওকে ঠিক করে দিচ্ছ, মানে একটা ট্রু ডিজিজ ওর মধ্যে চেপে গেল। এবার দেখলে, ধরো সাধারণ লোক তোমার কাছে আসবে না, কারণ জ্বর সেরে গেলে তোমার কাছে কেন আসবে? তুমি যদি সত্যিকারের জ্ঞানী, জ্ঞান অর্জন করতে চাও, তুমিও লোকে ফোন করে ডাকবে, এই যে বাচ্চাটা নিয়ে দেখা করুন না, দেখো ওর জ্বর ভালো হয়ে গেছে, জ্বর ভালো হয়ে গেছে, আসুন আমার কাছে। বলুন, এর আগে ও কিরকম রাগ দেখা, তখন কিরকম রাগ দেখায়? ডাক্তার বাবু, আমি ওইটা নিয়ে কিছু আপনাকে বলবো না, তবে এখন বদমাইশ হয়েছে। আপনি যে ওষুধ দিলেন না, জ্বর সেরে গেছে, কিন্তু বদমাইশ হয়েছে। কিরকম? আগে যে কেউ ওকে কোলে নিত, আমার একটু সুবিধা হতো, ওকে একটু গুলিয়ে চুলিয়ে ওদের গায়ে দিয়ে কাজ করতাম, আমি তো লোকের কাজ করি। এখন তো চেনা লোক ছাড়া যায় না, আমার তো সমস্যা হয়ে গেল। তুমি ভেবে দেখো, চেনা লোক ছাড়া যায় না মানে হলো, এটা হলো সাইকোটিক নেচার, মানে সাসপিশিয়াস। তাহলে তোমাকে আবার এই দিকটা দেখতে হবে। আচ্ছা, আর কিছু বলুন তো। না ডাক্তারবাবু, ও তো আগে কথাই বলতো না, এখন তো এত বক বক, সরি, আগে তো খুব কথা বলতো, বকর বকর করে মাথা খেয়ে নিত, এখন তো কথাই বলে না, জিজ্ঞেস করলে জবাব দেয়। তাহলে কিন্তু ও পুরোপুরি সাইকোটিক মায়োজম ওর মধ্যে প্রিডোমিনেন্ট হয়ে গেছে, সিপিলিটিক চলে গিয়ে। আবার দেখো, কিছুদিন তুমি ওষুধ দিলে, তারপরে ওকে আবার তুমি জানবার জন্য ডাকলে, যেমন আমি করি, এই যে একটু দেখা করুন তো। না ডাক্তারবাবু, আমাকে টাকা নেই। আর দূর, টাকা, আমি টাকা চাইছি, আগের দিন টাকা নিয়েছিলাম। বললো না, তবুও আপনি ডাক্তারবাবু, পয়সা করে না দিয়ে ওষুধ আনা যায়? বললো তুমি আমাকে পরে দিও, এখন এসো। তোমার বাচ্চাকে বলেছিলে সেই দিন এই কথা, প্রথম দিন বললে সে ভীষণ স্বার্থপর, পরে বললা না, তখন বলছে ও খুব কথা বলতো, এখন আর কথা বলে না। আচ্ছা, বুঝেছি। এইবার এখনকার কথা বলো। ডাক্তারবাবু কি বলবো, দেখুন আমার হাতটা কামড়ে রক্ত বার করে দিয়েছে, এ তো ছিল না, এটা কেন হলো? তুমি রেকর্ড খুলে দেখলে যে ওর ঠাকুমাকে কুকুরে কামড়েছিল। ওর মা আরো বলল যে ডাক্তারবাবু, ও এখন, আগে বলেছিলাম আমাকে কিছু দেয় না,
এখন কিন্তু কিছু খাবার নিয়ে দিলে বলে মা তুমি খাবে, কিন্তু যদি কোনো ক্রমে আমার পর রেগে যায়, দেখুন কামড়ে রক্ত বের করে দিয়েছে, আরে যন্ত্রণা। তুমি দেখো ওর মধ্যে তুমি একটা একটা করে শেষ করে দিচ্ছ, আর একটা একটা প্রোটিনের লক্ষণ ক্রমাগত বেরিয়ে আসে। কিন্তু যদি তুমি রিয়েল হোমিওপ্যাথ না হও, তুমি যদি অর্থের কাঙাল হও, তুমি কোন রিয়েল হোমিওপ্যাথ হতে পারবে না। কারণ মানুষ কিন্তু তোমাকে বারবার পয়সা দিতে আসবে না, কারণ ও কি জানে, ডাক্তারের কাছে গেছিলাম, জ্বর হয়েছিল, সেরে গেছে, আবার কি হবে, না বাচ্চা যে কামড়ে দিল, বাচ্চা কামড়ে দিল, বাচ্চা যে পড়ে না, বাচ্চা পড়বে। এই সেই জন্য তোমাকে রিয়েল হোমিওপ্যাথ হতে গেলে প্রথমে আগে অর্থনৈতিক আর্থিক দিকটাকে ছেড়ে দিতে হবে তোমাকে, সেটা তুমি বোঝো। তুমি যদি অর্থ সর্বস্ব জীবন হয়, তাহলে তোমাকে একটা দিন রাখতে হবে সপ্তাহে, যেদিন তুমি শেখার জন্য রুগীদের ডাকবে, ভালো হয়ে যায় রুগীদের, আর বাকি 6 দিন তুমি পয়সা কামাও। পয়সাও কামাবা, ডাক্তারিও শিখবা, সে তো হবে না। বা ডাক্তারি শিখতে গেলে তোমাকে ওই মানুষটাকে পথ খরচ দিতে হবে, কারণ তুমি রিয়েল হোমিওপ্যাথি হতে চাও, হোমিওপ্যাথ হতে চাও, কিন্তু তুমি পয়সা খরচা করতে চাও না, কোয়াইট ইম্পসিবল। আর তুমি হোমিওপ্যাথ হতে পারো, রিয়েল হোমিওপ্যাথ হতে পারবে না, হোমিওপ্যাথ ধপবাজ চিটিংবাজ হতে পারবে, খালি পয়সা খিঁচবা, রক্ত খুঁচুরবা, পারবা, কিন্তু রিয়েল হোমিওপ্যাথ হতে পারবে না। রিয়েল হোমিওপ্যাথ কার নাম জানো? যে সত্যিকারের একটি মানুষ, যে সত্যিকারের অসুস্থ মানুষ চিনতে পারে কোনো লক্ষণ ছাড়াই, যে মানবতাকে শ্রদ্ধা করে, মনুষ্যত্বকে ভালোবাসে, পৃথিবীটাকে যে স্বর্গ বানাতে চায়। একটা পরিবারে একটা অসুস্থ বেবি পরিবারের জন্য অভিশাপ, সমাজের জন্য অভিশাপ। তুমি যদি বাবা মাকে সঠিক পথ দেখিয়ে, ওরা গরিব তোমাকে দেখাবে না, তাছাড়া ওদের কোনো সমস্যাও নেই, কিন্তু তুমি রিয়েল হোমিওপ্যাথ, তুমি জানতে পেরেছো, তুমি জেনেছো তোমার বাড়ির পাশের লোক ওরা গরিব, কিন্তু ওর বাবাকে কুকুরে কামড়েছিল, তুমি জানো। ওদের বিয়ের আগে বা বিয়ের পরে তোমার ডেকে নেওয়া উচিত, এই যে আমার কাছে এসো, না ডাক্তার আমাদের কোনো অসুখ হয়নি। আর তাছাড়া জানেন তো আমরা গরিব মানুষ, অসুখ হলেও ডাক্তার কাছে যাই না, ওই একটা প্যারাসিটামল কিনে খাই। তোমাকে বলতে হবে, তোমাকে ডেকেছি তোমার জন্য নয়, তোমরা তো আগামী দিনে বিয়ে করবে, বিয়ে করলে বাচ্চা হবে, সেই বাচ্চা বড় হবে, বড় হয়ে অসুস্থ হবে, অসুস্থ হলে তোমাদেরও জ্বালা, তুমি যে আমার পাশের বাড়ি থাকো আমারও জ্বালা, সমাজের জ্বালা। কারণ তোমার ওই বাচ্চাটা কিন্তু রক্ত দিতে হবে, তুমি কিন্তু দিতে পারবে না, হয় আমাকে দিতে হবে, নাহলে অন্য কাউকে দিতে হবে। এসো, তোমাদেরকে আমি ওষুধ খাওয়াই, তোমাদের যেন একটা সুন্দর সুস্থ বাচ্চা জন্মায়। সে রিয়েল হোমিওপ্যাথি হওয়া কিন্তু ভীষণ কষ্ট, ভীষণ। আই নো ভেরি ওয়েল। তোমরা কজন রিয়েল হোমিওপ্যাথি হতে পারবে আমি জানি। তুমি জিজ্ঞাসা করো নিজেকে, পকেটের পয়সা দিয়ে রুগীকে ডেকে আনবে? আনবে না। পকেটের পয়সা দিয়ে রুগীকে খাবার কিনে দেবে? দেবে। সো রিয়েল হোমিওপ্যাথি স্বপ্ন, স্বপ্নই থেকে যাবে, বাস্তব শুধু আমার কাছে থাকবে। আমি এই তথ্য পৃথিবীর কাছে লিখে রেখে চলে যাব। যদি কোনোদিন কেউ বেঁচে পৃথিবীতে আসে যে আমার মতো ত্যাগী হয়ে জন্মায়, সেটাকে নিয়ে কথা একদম শোনা যাচ্ছে না, ওটা তোমার নেটের গোলমাল। আই এম সরি টু সে, তুমি যে অডিওটা পাবে ওটা ভালো করে শুনো। আমি কিছু বলতে পারছি না, তোমাকে হেল্প করতে পারছি না বলে আমি দুঃখ প্রকাশ করছি। তাহলে রিয়েল হোমিওপ্যাথ হওয়া সব দিক দিয়ে কঠিন, জ্ঞানী হওয়া কঠিন, আবার সেই জ্ঞানটাকে যাচাই করতে গেলে পকেটের পয়সা খরচা করে করতে হবে, সেটা আরো কঠিন। ফলে চেষ্টা করো, যদি উপরওয়ালা তোমাকে দেয় কোনোদিন সেই মন, সেই সুযোগ, যে তুমি দাবি করতে পারো ইয়েস আমি জানি রিয়েল হোমিওপ্যাথি কেমন করে হতে হয়, কেমন করে রিয়েল হোমিওপ্যাথি শিখতে হয়, আপাত সুস্থ মানুষের থেকে, নিজে থেকে ডেকে নিয়ে। তাই তো পৃথিবীকে প্যারাডাইজ বানানো যাবে না। কারণ ডাক্তারবাবুরা হিসাব করেন আজ কটা রুগী ক টাকা হবে। রিয়েল হোমিওপ্যাথি কোনোদিন মাথা তুলে দাঁড়াবে না, কোনোদিন না। তাই এই পৃথিবীটা এভাবেই থেকে যাবে। ঠিক আছে, ধন্যবাদ দিয়েছে, 10টা 8 বেজে গেছে। লেটস গো, লিভ দ্য মিটিং and try to be a real homeopath. I must pray for all of you. Your mentality must be like a real homeopath, not only a knowledgeable physician but also mentally the
philosophy is like a real homeopath. You must gain that very quality, like all these things what I have mentioned tonight. Bye. Or we must meet on Sunday in India, 7:30, in Bangladesh, 8 p.m.